7:30 সলভ ক্লাসটা ওইটা পেজে লাইভ দিয়ে না রেকর্ড দিয়ে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে নিউপ্লাসিয়া 2 ক্লাস। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা আজকে এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস এবং সাথে ভালভাল কার্সিনোমা অংশটা পড়বো। তো ফার্স্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আমরা গত ক্লাসে ফাইব্রয়েড দেখেছিলাম, তো সেটাও ছিল আমার ইস্ট্রোজেন রিলেটেড একটা প্যাথোলজি। আমার এন্ডোমেট্রিওসিসও ইস্ট্রোজেন রিলেটেড একটা প্যাথোলজি। এখন এন্ডোমেট্রিওসিস মানে কি? আমাদের ফাংশনাল এন্ডোমেট্রিয়াম, খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে। ম্যাডামরা খুব জিজ্ঞাসা করে যে এন্ডোমেট্রিওসিস মানেটা কি। আপনাকে বলতে হবে যে ফাংশনাল এন্ডোমেট্রিয়াম। ফাংশনাল এন্ডোমেট্রিয়াম মানে কি? যেখানে আপনার এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড থাকবে এবং স্ট্রোমা থাকবে। স্ট্রোমা মানে কানেকটিভ টিস্যু, মানে টোটাল এন্ডোমেট্রিয়ামের কন্টেন্টটা থাকবে। কিন্তু সেটা কোথায় থাকবে? যেটা এন্ডোমেট্রিয়ামের নর্মাল সাইড। তাহলে এটা যদি আমরা একটা ইউটেরাস চিন্তা করি, ইউটেরাসের একদম ভিতরে ক্যাভিটির দিকে আমার এন্ডোমেট্রিয়াম থাকে, মানে এটা একদম লাইনিং। এন্ডোমেট্রিয়াম আমার ইউটেরাসের ভিতরের মিউকোজাল লাইনিং। তাহলে ওই জায়গাটা বাদে অন্য যে কোনো জায়গায় যদি আমার এন্ডোমেট্রিয়াম থাকে, সেটাকে আমি বলবো এন্ডোমেট্রিওসিস। তাহলে একদম মিউকোজাল লাইনিং বাদে ওই এন্ডোমেট্রিয়ামটা যদি ইউটেরাসের বাইরে কোথাও থাকে, তাহলে সেটা হবে আমার এন্ডোমেট্রিওসিস। আর সেই মিউকোজাল লাইনিং বাদে এন্ডোমেট্রিয়ামটা যদি আমার মায়োমেট্রিয়ামের মধ্যে চলে আসে, সেটাও হবে আমার ওয়ান কাইন্ড অফ এন্ডোমেট্রিওসিস। যেটা আমার একদম ইউটেরাসের বাইরে থাকবে, সেটাকে আমি বলবো এন্ডোমেট্রিওসিস এক্সটার্না। যে একদম ইউটেরাসের বাইরে চলে গিয়েছে এন্ডোমেট্রিয়াম, সেটা এন্ডোমেট্রিওসিস এক্সটার্না। আর যেটা এন্ডোমেট্রিয়াম মিউকোজা বাদে, সেটা এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের মধ্যে চলে গিয়েছে, মানে ইউটেরাসের মাসেলের মধ্যে চলে গিয়েছে এন্ডোমেট্রিয়াম, সেটাকে আমি বলবো এন্ডোমেট্রিওসিস ইন্টারনা অথবা অ্যাডেনোমায়োসিস। তাহলে এখানে এন্ডোমেট্রিওসিস আমরা দুইটা ভাগ পেলাম। একটা এন্ডোমেট্রিয়াম যদি ইউটেরাসের বাইরে চলে যায়, অন্য কোথাও গিয়ে বসে, তাহলে সেটা এন্ডোমেট্রিওসিস এক্সটার্না। আর এন্ডোমেট্রিয়ামটা যদি আমার ইউটেরাসের মাসেলের মধ্যে ঢুকে যায়, মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায়, সেটাকে বলবো এন্ডোমেট্রিওসিস ইন্টারনা অথবা অ্যাডেনোমায়োসিস। ঠিক আছে? তাহলে আমরা নর্মালি যে এন্ডোমেট্রিওসিসটাকে চিনি, যে এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের বাইরে কোথাও বসে গিয়েছে, সেটা এন্ডোমেট্রিওসিস এক্সটার্না অথবা কমনলি আমরা সেটাকে এন্ডোমেট্রিওসিস বলি। ঠিক আছে? এরপরে এটা আমার কোনো নিওপ্লাস্টিক কন্ডিশন না। তাহলে এটা আমার কোনো নিওপ্লাস্টিক কন্ডিশন না, যদিও এখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন পসিবল, কিন্তু এইটা আমার কোনো নিওপ্লাস্টিক বা প্রি নিওপ্লাস্টিক কন্ডিশন না। এরপরে এন্ডোমেট্রিওসিস ইজ আ ডিজিজ অফ কন্ট্রাস্ট, অলদো ইট ইজ আ বিনাইন বাট লোকালি ইনভেসিভ এন্ড ডিসেমিনেটস ওয়াইডলি। এই কথাটার মানে এইটা আমার কোনো বিনাইন লেশন না, প্রি ম্যালিগন্যান্ট লেশন না, এটার সাথে আমার নিওপ্লাসিয়ার কোনো সম্পর্ক নাই। যদিও এখান থেকে ম্যালিগন্যান্ট হতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার, ভেরি মাচ রেয়ার, মানে হয় না বললেই চলে। সো এইটা আমার একটা নর্মাল প্যাথোলজি। কিন্তু এখানে যে আমার ডিজিজটা আছে, সেই ডিজিজ প্রসেসটা আমার একটু ভিন্ন রকমের। আমরা এখানে দেখলাম যে আমাদের এন্ডোমেট্রিয়ামটা ইউটেরাসের মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেল। তাহলে আমি কি দেখলাম? যে এন্ডোমেট্রিয়াম যেটা আমার মিউকোজাতে ছিল, সেটা ভিতরে ঢুকে গেল। এখন কোনো একটা প্যাথোলজি যদি কোনো কিছুর ভিতরে ঢুকে যায়, সেটাকে আমরা বলি ইনভেসিভ প্যাথোলজি। মনে করেন এইটা আমার একটা বেসমেন্ট মেমব্রেন, এখানে একটা সেল লেয়ার আছে, সেই সেল লেয়ারটা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে নিচে ঢুকে গেল, তাহলে সেটাকে আমরা বলি ইনভেসিভ প্যাথোলজি। তাহলে সেটা ইনভেসিভ। এছাড়া আমরা আরো দেখলাম যে আমাদের এন্ডোমেট্রিয়ামটা ইউটেরাসের বাইরে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, তাহলে এটা বাইরেও ছড়ায় যাচ্ছে, তাহলে চারিদিকে ডিসেমিনেট হচ্ছে, তাহলে এটা ইনভেসিভও হচ্ছে এবং চারিদিকে ছড়াও যাচ্ছে। এটা দেখতে মনে হচ্ছে যে এটা হয়তো কোনো ম্যালিগন্যান্ট প্যাথোলজি, কিন্তু এটা কোনো ম্যালিগন্যান্ট প্যাথোলজি না। এই কারণে বলেছে এন্ডোমেট্রিয়াম ইজ এ ডিজিজ অফ কন্ট্রাস্ট। সাইক্লিক হরমোন স্টিমুলেট গ্রোথ বাট কন্টিনিউয়াস হরমোন সাপ্রেসিভ। এটা আমরা একটু পরে দেখবো, যখন আমরা ট্রিটমেন্ট অংশে যাবো, দেখবো যে এখানে হরমোনগুলো কিভাবে কাজ করে। কোনো হরমোন যদি আমি এখানে সাইক্লিক্যালি দেই, মানে 21 দিন দিয়ে 7 দিন বন্ধ, 21 দিন দিয়ে 7 দিন বন্ধ, এভাবে করে যদি দেই, তাহলে আমার এই ডিজিজটা বাড়বে। কিন্তু সেই হরমোনটা যদি আমি টানা দেই, তাহলে আমার এই ডিজিজটা সাপ্রেস হয়ে যাবে। সেটা আমি ট্রিটমেন্টে গিয়ে দেখবো কিভাবে এগুলো কাজ করছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এন্ডোমেট্রিওসিস অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ইনভেসিভ ডিজিজ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এন্ডোমেট্রিওসিসটা অ্যাগ্রেসিভ, এটার খুবই খারাপ সিমটম থাকে, সিভিয়ার পেইন থাকে, প্রোগ্রেসিভ এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে এই পেইনটা, এবং ইনভেসিভ যেটা আমি দেখাই ফেললাম যে এটা আমার মায়োমেট্রিয়ামে ঢুকে যাচ্ছে, এন্ডোমেট্রিয়াম এবং চারপাশে ছড়াই যাচ্ছে। সো এগুলো ওর ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে কি যে আমাদের এখন দেখা যাচ্ছে প্রিভ্যালেন্সটা ইনক্রিজিং এবং এটা রিয়েল লাইফ অ্যাপিয়ারেন্সটা বেশি, আমরা এটা বেশি বেশি পাচ্ছি এই পেশেন্টগুলো। যেমন আমাদের যে রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে এখন আমাদের ডিলেড ম্যারেজটা বেশি হচ্ছে, আমরা দেরি করে ফার্স্ট কনসেপশন ফার্স্ট বেবিটা লেট করে নিচ্ছে, ছোট ফ্যামিলি মানে একটা বেবি নিচ্ছে, এগুলোর কারণে এখন এন্ডোমেট্রিওসিসটা বেড়ে যাচ্ছে। আর আমাদের অন্য কি কারণে আমরা এখন পেশেন্ট বেশি পাচ্ছি? কারণ আমাদের ডায়াগনস্টিক টুল এখন বেশি, আমরা এখন ল্যাপারোস্কোপি বেশি করছি, ল্যাপারোস্কোপি করে এটা ডায়াগনোসিস করতে পারছি, সেই কারণে এখন প্রিভ্যালেন্সটা বেশি। প্রিভিলেন্স 10 থেকে 15%। প্রিভিলেন্স ইজ হাই অ্যামাং সাবফার্টাইল উমেন। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। এন্ডোমেট্রিওসিসের সাথে সাবফার্টিলিটি, এখন আর ইনফার্টিলিটি কথাটা বলে না। আগে যে ইনফার্টিলিটি টার্ম ইউজ হতো, এখন কোথাও ইনফার্টিলিটি টার্ম ইউজ হয় না, এখন বলতে হয় সাবফার্টিলিটি। কারণ ইনফার্টিলিটি মানে সে একদম বন্ধা, তার কোনো বাচ্চা হওয়াই পসিবল না।
এখন কিন্তু আমাদের এই ইনফার্টিলিটির নানা ধরনের ট্রিটমেন্ট আছে। সো ওই মহিলা এনি ভাবে যে কোনো ভাবে কিন্তু তার বাচ্চা হয়েই যাবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো টেকনোলজি হোক বা আইভিএফ হোক বা ডোনার ওসাইটি দিয়ে হোক বা ডোনার স্পার্ম দিয়ে হোক, যে কোনো ভাবেই হোক তাকে কিন্তু একটা বাচ্চা দেওয়া পসিবল। সো এখন আর ইনফার্টাইল টার্মটা ইউজ হয় না। আপনারা কখনো এখন এখন তো ইউজ করবেনই না, পরবর্তীতে যখন আপনারা মিড টার্ম দিবেন বা পার্ট 2 দিবেন কখনো হচ্ছে আপনার ইনফার্টাইল টার্মটা ইউজ করবেন না, অলওয়েজ বলবেন হচ্ছে সাবফার্টাইল। ঠিক আছে? তাহলে আমাদের এই এন্ডোমেট্রিওসিসের সাথে সাবফার্টাইল উইমেনদের একটা রিলেশন আছে। দেখা যায় যে যতজন সাবফার্টাইল উমেন আছে তার মধ্যে 30 থেকে 45%-এরই এন্ডোমেট্রিওসিস আছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে টোটাল সাবফার্টাইল পেশেন্টের মধ্যে আমি 30 থেকে 45% এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট পাবো। এরপরে আমাদের হচ্ছে সাইট, এটা আরো ইম্পর্টেন্ট যে আমাদের কোন কোন সাইটে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এখানে ফার্স্টে কমন সাইট আর হচ্ছে রেয়ার রিমোট সাইট করে দেওয়া আছে। কমন সাইটের মধ্যে 1 নম্বর অ্যান্সার আপনার এসবির অ্যান্সার হবে হচ্ছে ওভারি। এটা হচ্ছে 80% ক্ষেত্রে আমার ওভারিতে এন্ডোমেট্রিওসিস হয়। এছাড়া আমার ইউট্রাসের চারপাশে আর যা কিছু থাকে, ইউট্রাসের চারপাশে আমার পেরিটোনিয়াম থাকে, সেখানে হবে। ইউট্রাসের পিছনে আমার হচ্ছে পাউচ অফ ডগলাস থাকে, সেখানে হবে। ইউট্রাসের পিছনে আমার ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট থাকে, সেখানে। আমার পিছনে রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম থাকে, রেক্টাম এবং ভ্যাজাইনাল মাঝখানে, সেখানে হবে। সিগময়েড কোলনে হবে অ্যাপেন্ডিক্স, পেলভিক লিম্ফ নোড, ফেলোপিয়ান টিউব। এখানে লক্ষ্য করবেন ওভারিতে সবচেয়ে বেশি হয়। এসবি এর অ্যান্সার ওভারি। কোথায় সবচেয়ে বেশি এন্ডোমেট্রিওসিস হয়? কমন সাইটের মধ্যে সবচেয়ে নিচে জায়গা পেয়েছে ফেলোপিয়ান টিউব। যদিও ওভারি ফেলোপিয়ান টিউব খুব কাছাকাছি থাকে, ওভারিতে সবচেয়ে বেশি হলেও ফেলোপিয়ান টিউবে আবার কম হয়। ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবেন। আপনাকে এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে এক্সট্রা জেনিটালিয়া কোন অর্গানে আমার এন্ডোমেট্রিওসিস সবচেয়ে বেশি হয়, সেটার অ্যান্সার হচ্ছে সিগময়েড কোলন। তাহলে এক্সট্রা জেনিটালিয়া মানে জেনিটালিয়ার বাইরে, ইন্টারনাল জেনিটালিয়ার বাইরে কোন অর্গানে আমার এন্ডোমেট্রিওসিস সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে? এরপর হচ্ছে রেয়ার এবং রিমোট সাইট আম্বিলিকাস, অ্যাবডোমিনাল স্কার, এপিসিওটমি স্কার, এগুলোর মধ্যে থিওরি আছে। যেমন থিওরি থেকে এগুলো প্রশ্ন আসে, একটু পরে সেগুলো দেখবো। তারপর হচ্ছে লাং, প্লুরা, ইউরেটার, কিডনি, তারপর আর্ম, লেগ, ন্যাজাল মিউকোসা। এখন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার লাং প্লিউরাতে যদি এন্ডোমেট্রিওসিস হয় তাহলে তার সিমটম কেমন থাকবে? তার সাইক্লিক্যাল হেমোপটাইসিস হবে। তাহলে প্রতি মাসে যখন আমার মেনস্ট্রুয়েশন হবে, এন্ডোমেট্রিওসিস মানে কি? এন্ডোমেট্রিয়াল টিস্যু লাঙে গিয়ে বসেছে, এন্ডোমেট্রিয়াল টিস্যু প্লুরাতে গিয়ে বসেছে। তাহলে লাঙের মধ্যে যে আমার এন্ডোমেট্রিয়াল টিস্যুটা আছে, প্রতি মাসে যখন আমার মেনস্ট্রুয়েশন হবে তখন লাঙের ওই এন্ডোমেট্রিয়াল টিস্যুর মধ্যেও ব্লিডিং হবে। ঠিক আছে? প্রতি মাসে যখন আমার মেনস্ট্রুয়েশন হবে তখন প্লুরাল এন্ডোমেট্রিয়াল টিস্যুর মধ্যেও আমার ব্লিডিং হবে। তাহলে এই যে প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের সময় লাং এবং প্লুরার মধ্যেও ব্লিডিং হচ্ছে, সেইটা আমার হেমোস্টাইসিস আকারে বের হবে। তাহলে এখানে আমি যদি সাইক্লিক্যাল হেমোস্টাইসিস পাই, যে আমার কাশির সাথে হচ্ছে ব্লাড বের হচ্ছে, সেখানে আমার ডায়াগনোসিস হবে যে এন্ডোমেট্রিওসিস কোথায় হয়েছে? লাং এবং প্লুরাতে হয়েছে। ঠিক আছে? এরপরে যদি ইউরেটার এবং কিডনিতে আমার এন্ডোমেট্রিওসিস থাকে, কেউ কি বলতে পারবেন এখানে আমি সাইক্লিক্যাল কোন ফিচারটা পাবো? প্রতি মাসের মেনস্ট্রুয়েশনের সময় আমার কোন ফিচার আসবে যদি আমার ইউরেটার এবং কিডনিতে এন্ডোমেট্রিওসিস থাকে? সেখানে যদি কিডনি এবং ইউরেটারের এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লিডিং হয় তাহলে আমার ইউরিনের কালার কেমন হয়ে যাবে? হেমাচুরিয়া হবে। হেমাচুরিয়া হবে। তাহলে সাইক্লিক্যাল হেমাচুরিয়া যদি পাই আমি প্রতি মাসের মেনস্ট্রুয়েশনের সময়, সেটা ইন্ডিকেট করবে আমার এন্ডোমেট্রিওসিস আছে ইউরেটার এবং কিডনিতে। আমার যদি ন্যাজাল মিউকোজাতে থাকে তাহলে এখানে পাবো সাইক্লিক্যাল এপিস্টেক্সিস, প্রতি মেনস্ট্রুয়েশনের সময় আমার নাক দিয়েও ব্লাড আসবে। সো এগুলো হচ্ছে আপনার এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট যে এইরকম সিমটম নিয়ে আসে তাহলে আপনার এন্ডোমেট্রিওসিসের সাইট কোথায়। ঠিক আছে? এখন আসেন উপরে আরো দুই ভাবে সাইট দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল, এক্সট্রা অ্যাবডোমিনাল হিসাবে। তাহলে অ্যাবডোমিনালের মধ্যে এই টকের অ্যানি সাইট, বাট ইজ ইউজুয়ালি কনফাইন্ড টু অ্যাবডোমিনাল স্ট্রাকচার বিলো লেভেল অফ আম্বিলিকাস। ইউজুয়ালি আম্বিলিকার নিচের, আম্বিলিকাসের নিচের স্ট্রাকচারগুলোতে এটা কমনলি এন্ডোমেট্রিওসিস হয়। আর এক্সট্রা অ্যাবডোমিনালের মধ্যে কমন সাইট অ্যাবডোমিনাল স্কার, হিস্টেরেক্টমি, সিজারিয়ান সেকশন, টিউবেক্টমি, মায়োমেক্টমি। এগুলো অপারেশনের সময় আপনি যে অ্যাবডোমিনালের মধ্যে একটা ইনসেশন দেন, সেখানে একটা যে অ্যাবডোমিনাল স্কার হয়, সেই স্কারের মধ্যেও আমার এন্ডোমেট্রিওসিস হতে পারে। ঠিক আছে? আম্বিলিকাস এন্ডোমেট্রিওসিস হতে পারে। এপিসিওটমি দেওয়ার সময় যে আমরা সেখানে কাটি, সেখানেও আমার স্কারে এন্ডোমেট্রিওসিস হতে পারে। ভ্যাজানা সার্ভিক্সে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এখন এগুলো কিভাবে হচ্ছে আমরা একটু পরে দেখবো। এরপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিওসিস। তাহলে 1 নাম্বার কথা, যখন আমার শরীর হাইপার ইস্ট্রোজেনিক স্টেটে থাকবে। ঠিক আছে? তাহলে যখন আমার শরীর হাইপার ইস্ট্রোজেনিক স্টেটে থাকবে, সেম অ্যাজ ফাইব্রয়েড, তাহলে এখানেও আমার কি আসবে? এখানে আমার লো প্যারিটি আসবে, ডিলেড চাইল্ড বিয়ারিং আসবে। ঠিক আছে? কারণ এগুলো যদি আমার হয় যে আমি দেরি করে হচ্ছে কনসিভ করছি বা আমার একটা মাত্র বাচ্চা আছে, সেখানে আমার শরীরের যে প্রেগনেন্সির 9 মাসের সময়টা যে আমার ওভুলেশন বন্ধ থাকবে, ওই 9 মাস আমার শরীর মানে অনলি ইস্ট্রোজেনের এক্সপোজারে যাবে না। তাহলে আমি কি বলেছিলাম গত ক্লাসে যে প্রেগনেন্সির সময় আমার শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইনলি থাকবে, সেইটা আমার জন্য প্রোটেক্টিভ হবে। শুধু ইস্ট্রোজেনের এক্সপোজারে গেলে সেটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর। তাহলে এখানেও সেম ঘটনা ঘটবে। এরপরে ফ্যামিলি হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন বা আউটফ্লো অবস্ট্রাকশন, এটা একটু পরে বলছি। এনভায়রনমেন্টাল টক্সিন, ডাইঅক্সিন, এটাও পরীক্ষায় আসে যে কোন এনভায়রনমেন্টাল টক্সিনের জন্য এন্ডোমেট্রিওসিস হয়। পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাবনর্মালিটি, এটাও ইম্পর্টেন্ট, এটাও আমরা দেখবো এখনই।
তাহলে পেরিটোনিয়ামের মধ্যে কিছু আমাদের সাইটোকাইনের অ্যাবনর্মালিটি হয়, কিছু বেড়ে যায়, কিছু কমে যায়, কিছু আনচেঞ্জ থাকে, সেগুলোর জন্য আমার হচ্ছে এন্ডোমেট্রিওসিস হয়। এখন আসেন যে পেরিটোনিয়াল ফ্লুইড, সাইটোকাইন এবং গ্রোথ ফ্যাক্টরের অ্যাবনর্মালিটি কি কির জন্য এগুলো হতে পারে। একটা হচ্ছে কিসের কিসের কনসেন্ট্রেশন বেড়ে যায় এন্ডোমেট্রিওসিসের সময়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, গ্লাইকোডেলিন, ইন্টারলিউকিন 1, 6, 8। তাহলে 1, 6, 8 এই তিনটা ইন্টারলিউকিন পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে বেড়ে যাবে। আর কি প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এগুলো আমার বেড়ে যাবে। কনসেন্ট্রেশন আনচেঞ্জ, কোনগুলো আনচেঞ্জ থাকবে? আনচেঞ্জ থাকবে হচ্ছে আমার ইন্টারলিউকিন 2, 4, 12, ঠিক আছে। তারপর এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, তারপরে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এগুলো হচ্ছে আমার আনচেঞ্জ থাকবে। এরপরে কনসেন্ট্রেশন ডিক্রিজড, ইন্টারলিউকিন 13, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এগুলো হচ্ছে আমার ডিক্রিজ থাকবে। এখন এর মধ্যে আরো ইম্পর্টেন্ট কোনটা? আরো ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারলিউকিন গুলা, যে ইন্টারলিউকিন গুলা কোনটা বাড়ছে, কোনটা কমছে, কোনটা আনচেঞ্জ আছে, এইটা আগে আমাকে জানতে হবে যে এন্ডোমেট্রিওসিসের সাথে ইন্টারলিউকিনের সম্পর্ক। এখন আসলে আমরা একটু কি পয়েন্টে দেখবো যে এগুলো যে বাড়ছে কমছে, এগুলো আমার এন্ডোমেট্রিওসিসে কিভাবে হেল্প করছে, সাইটোকাইন গুলো আমার এন্ডোমেট্রিওসিসে কিভাবে হেল্প করছে, এটা আছে হচ্ছে আপনাদের কি পয়েন্টে। এখানে দেখেন যে এই যে আমার ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এগুলো কি করছে? একটোপিক এন্ডোমেট্রিয়াল সেলের গ্রোথ করছে। আমার যে এন্ডোমেট্রিয়ামটা ইউট্রাসের বাইরে আছে সেটাকে আমি একটোপিক এন্ডোমেট্রিয়াম বলছি, কারণ যে জায়গায় থাকার কথা সেই জায়গায় সে নাই, সো সেটা একটোপিক এন্ডোমেট্রিয়াম। তাহলে ওই এন্ডোমেট্রিয়ামের সেলগুলোকে গ্রোথ করাচ্ছে কে কে? ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। আর প্রিভেনশন অফ সেল অ্যাপোপ্টোসিস, নরমালি কি হওয়ার কথা? যে জায়গার সেল না, ওই জায়গার সেল যদি আসে, একটোপিক সেল যদি আসে, সেটা মরে যাওয়ার কথা অ্যাপোপ্টোসিস হয়ে, সেটা এখানে প্রিভেন্ট করে দিচ্ছে এই ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। আর অ্যাডহেশন ফর্মেশন করছে। এন্ডোমেট্রিওসিসে প্রচুর অ্যাডহেশন হয়। অ্যাডহেশন মানে হচ্ছে ইউট্রাসের সাথে চারপাশের পেরিটোনিয়াম লেগে যাবে, আমার হচ্ছে ওভারিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এই যে আমার পেলভিক অর্গানগুলো একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাডহেশন। এই অ্যাডহেশন ফর্মেশনের জন্য আমার ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার ভূমিকা আছে। এটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এরা হচ্ছে নিও অ্যাঞ্জিওজেনেসিস করছে। এই যে আমার এন্ডোমেট্রিয়াল টিস্যু বাইরে গিয়ে বসছে, বাইরের পেরিটোনিয়ামে বসছে বা বাইরের ওভারিতে বসছে, সেখানে বসে সে যে গ্রো করবে তার জন্য তো অতিরিক্ত ভেসেল লাগবে। তাহলে তার মধ্যে যে নতুন ভেসেল তৈরি করবে সেটা কে করে দিচ্ছে? এই ভাস্কুলার এন্ডোথেলিয়ার গ্রোথ ফ্যাক্টর, সে নতুন ভেসেল তৈরি করছে ওই একটোপিক এন্ডোমেট্রিয়ামের মধ্যে। এরপরে কি ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস, এরা কি করছে? ইনভেশন করছে আমার ওই এন্ডোমেট্রিয়ামটা যাতে আরো ভিতরে ঢুকতে পারে। মনে করেন পেরিটোনিয়ামের মধ্যে একটা এন্ডোমেট্রিয়াম বসেছে অথবা ওভারির মধ্যে একটা এন্ডোমেট্রিয়াম বসেছে, সেটা যেন ওভারির আরো ভিতরে ঢুকে যেতে পারে, সেটাতে হেল্প করছে কে? ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস। এরপরে হচ্ছে ইস্ট্রোজেন, এখানে সেল পলিফারেশন করছে। এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশনের একমাত্র হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজই হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে প্রলিফারেশন বা এন্ডোমেট্রিয়ামকে বাড়ানো। এটা হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি করছে? স্পার্ম ফ্যাগোসাইটোসিস করছে। এইটা আমার ইনফার্টিলিটির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই জায়গাগুলোতে যে ম্যাক্রোফেজ গুলো থাকবে সেগুলো স্পার্ম খেয়ে ফেলবে। এরপরে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড সাইটোকাইন কি করছে? ইনফ্লামেশন করছে। আমি একটু পরেই দেখবো যে এই যে এন্ডোমেট্রিওসিস আমার যে জায়গায় গিয়ে বসে সেখানে ইনফ্লামেশন করে এবং ওই ইনফ্লামেশন থেকেই ওখানে অ্যাডেশন হয়। কোথাও কোথাও যদি আপনার দেখবেন যে কোনো কাটা জায়গা আছে, কোনো র সার্ফেস আছে, সেখানে কয়দিন পরে র সার্ফেসটা জোড়া লেগে যায়। কেন জোড়া লেগে যায়? ওখানে র সার্ফেস থাকার কারণে ওখানে প্রথম ইনফ্লামেশন হয়, তারপরে হিলিং হয়, তারপরে ফাইব্রোসিস হয়ে ওই জায়গাটা জোড়া লেগে যায়। সেম কাহিনী এখানে হয়, যেখানে এন্ডোমেট্রিওসিস হবে সেখানে ইনফ্লামেশন হবে এবং কয়েকদিন পরে সেই জায়গাটা চারপাশের স্ট্রাকচারের সাথে জোড়া লেগে যাবে, অ্যাডহেশন হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই খারাপ। কজ অফ পেইন ইন এন্ডোমেট্রিওসিস ডিউ টু পেরিটোনিয়াল ইনফ্লেশন, খুব ইম্পর্টেন্ট এসবি এর কোশ্চেন, যে আমার এন্ডোমেট্রিওসিসে এত পেইন কেন হয়? অ্যান্সার হচ্ছে পেরিটোনিয়াল ইনফ্লামেশনের জন্য। তো পেরিটোনিয়ামের মধ্যে যখন ওই টিস্যুটা গিয়ে বসে তখন ওই ফরেন টিস্যু বসার জন্য সেখানে ইনফ্লামেশন হয়, এই কারণে সেখানে তখন পেইন হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার কি পয়েন্টের মধ্যে আছে। এখন আমরা কিছু থিওরি দেখবো, যে আমরা যে সাইট গুলো পড়লাম, বিভিন্ন সাইটে আমার এন্ডোমেট্রিয়াম টিস্যু গুলো বসে যাচ্ছে, এগুলো কি থিওরিতে সেখানে বসে গেল বা কিভাবে সেখানে এন্ডোমেট্রিওসিসটা হয়ে গেল। ফার্স্টে হচ্ছে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন, যেটা আরেকটা নাম হচ্ছে স্যামসন থিওরি। দেখেন এখানে লেখা আছে আউটফ্লো ট্র্যাক অবস্ট্রাকশন যদি থাকে তাহলে এখানে রেট্রোগেট মেনস্ট্রুয়েশন হবে। আউটফ্লো ট্র্যাক অবস্ট্রাকশন মানে এই হচ্ছে আমার ইউট্রাস, এই হচ্ছে আমার সার্ভিক্স, এখানে ভেজাইনা। আমার যে মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটা হয় সেটা আমার সার্ভিক্স হয়ে ভেজাইনা দিয়ে বাইরে বের হয়ে যায়। এখন কোনো কারণে যদি আমার ভেজাইনা বন্ধ থাকে অথবা কোনো কারণে যদি আমার সার্ভিক্স বন্ধ থাকে, তাহলে তো আমার মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটা ইউট্রাস থেকে বের হতে পারবে না। তখন কি হবে? ওই ব্লিডিংটা ইউট্রাসের ভিতরে জমা হবে। জমা হয়ে একসময় এমন অবস্থা হবে ওই ব্লিডিংটা ব্যাকফ্লো হবে। ইউট্রাসের ভিতরের ব্লিডিং যদি বের হতে না পারে, সেটা ব্যাকফ্লো হয়ে ফেলোপিয়ান টিউবে চলে আসবে এবং ফেলোপিয়ান টিউব থেকে বের হয়ে পেরিটোনিয়ামের মধ্যে চলে যাবে। তাহলে ফেলোপিয়ান টিউব থেকে বের হয়ে সে ওভারিতে যাবে, পেরিটোনিয়ামে যাবে, চারপাশে যে পেরিটোনিয়াম আছে সেখানে যাবে আর ওভারিতে যাবে। তাহলে এই যে আমার আউটফ্লো বন্ধ থাকার কারণে ইউটেরাসের ভিতরের ব্লিডিং জমা হয়ে সে ব্যাকফ্লো হয়ে ফেলোপিয়ান টিউবে এসে বাইরে কোথায় চলে গেল? ওভারি এবং পেরিটোনিয়ামে চলে গেল। এই ওভারি এবং পেরিটোনিয়ামে এখন আমার এন্ডোমেট্রিওসিস হবে। ঠিক আছে, এই থিওরিটাকে তখন বলছে রেট্রোগেট, মানে পিছনের দিকে চলে গেছে, রেট্রোগেট মেনস্ট্রুয়েশন অথবা স্যামসন থিওরি। রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের মাধ্যমে আমার কোন কোন এন্ডোমেট্রিওসিসকে এখানে কভার করা হয়? পেলভিক এন্ডোমেট্রিওসিস এবং পেলভিক পেরিটোনিয়ামের এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, তাহলে পেলভিক এন্ডোমেট্রিওসিসটাকে কভার করছে কোন থিওরি? যে ওভারি আমার পেরিটোনিয়ামে হচ্ছে যেই
ওভারি, পেরিটোনিয়াম এবং আমার ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের মধ্যে যে আমার এন্ডোমেট্রিওসিস হচ্ছে সেটাকে কভার করছে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, এই থিওরি। এরপর আরেকটা আছে সিলোমিক মেটাপ্লাসিয়া অথবা মায়ের আইভানোভ থিওরি। সিলোমিক মেটাপ্লাসিয়া মানে কি, কোনো কারণে যদি আমার ইউটেরাস থেকে কোনো কারণে আমার ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়ামটা বাইরে পেরিটোনিয়ামের মধ্যে চলে গেল। এখন পেরিটোনিয়ামের মধ্যে যখন আমার এন্ডোমেট্রিয়াল টিস্যু যাবে, যেভাবেই হোক পেরিটোনিয়ামের মধ্যে যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু যায়, তখন পেরিটোনিয়ামের কাছে সেটা ফরেন বডি হিসাবে থাকবে, তখন তো সেটাকে সে রিজেক্ট করে দিতে পারে। কিন্তু রিজেক্ট না করে যদি পেরিটোনিয়ামের সেলগুলোর মধ্যে মেটাপ্লাসিয়া শুরু হয়, মানে মনে করেন এটা হচ্ছে আমার পেরিটোনিয়ামের সেল, এখানে বাইরে থেকে আমার এন্ডোমেট্রিয়ামের টিস্যু এসেছে, তাহলে পেরিটোনিয়ামের সেলগুলো এখন মেটাপ্লাসিয়া হয়ে আমার ওই এন্ডোমেট্রিয়ামের টিস্যুর মতো হয়ে যাবে। এই ঘটনা যদি হয় যে পেরিটোনিয়ামের সেল মেটাপ্লাসিয়া হয়ে আমার এন্ডোমেট্রিয়ামের সেলের মতো হয়ে যাচ্ছে, সেটাকে বলে হচ্ছে সিলোমিক মেটাপ্লাসিয়া। ঠিক আছে, সিলোমিক মেটাপ্লাসিয়া হয়ে আমার কোন এন্ডোমেট্রিওসিসটা কভার করবে, পেরিটোনিয়ামের এন্ডোমেট্রিওসিসকে কভার করবে। ওকে, তাহলে আমার রেট্রোগেড মেনস্ট্রুয়েশন হয়ে পেলভিক এন্ডোমেট্রিওসিস হলো, সিলোমিক মেটাপ্লাসিয়া হয়ে পেলভিক পেরিটোনিয়ামের এন্ডোমেট্রিওসিস হলো। এরপরে আমার হচ্ছে সিলোমিক মেটাপ্লাসিয়া আর কি কি কভার করবে, আমার অ্যাবডোমেনের ভিসেরা, রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম, আম্বিলিকাস, এইগুলোর এন্ডোমেট্রিওসিস কভার করবে এই সিলোমিক মেটাপ্লাসিয়ার থিওরি। তাহলে আম্বিলিকাসের মধ্যে যদি এন্ডোমেট্রিয়াম আসে কোনোভাবে, সেখানে আম্বিলিকাসের সেলগুলো মেটাপ্লাসিয়া হয়ে এন্ডোমেট্রিয়ামের মতো হয়ে যাবে। রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম, যেটা রেক্টাম এবং ভ্যাজানাল মাঝখানে থাকে, সেই সেলগুলো আমার মেটাপ্লাসিয়া হয়ে এন্ডোমেট্রিয়ামের মতো হবে। অ্যাবডোমেনের যে কোনো ভিসেরাল সেল মেটাপ্লাসিয়া হয়ে আমার এন্ডোমেট্রিয়ামের মতো হয়ে সেখানে এন্ডোমেট্রিওসিস হবে। ঠিক আছে, তাহলে এই জায়গার এন্ডোমেট্রিওসিস আমার সিলোমিক মেটাপ্লাসিয়া দেওয়া হলো। আর ওভারি, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এগুলার এন্ডোমেট্রিওসিস হয়েছিল আমার রেট্রোগেড মেনস্ট্রুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোনটার এন্ডোমেট্রিওসিস আমার কোন থিওরির মাধ্যমে হলো এটা আমাকে জানতে হবে। এরপর ডিরেক্ট ইমপ্লান্টেশন, খুবই সহজ। ডিরেক্ট ইমপ্লান্টেশন মানে আমাদের যে স্কার গুলো আছে, অ্যাবডোমেনের স্কার, এপিসিওটমি স্কার, অথবা ভ্যাজাইনা অথবা সার্ভিক্স, এই জায়গাগুলোতে আমার এন্ডোমেট্রিয়াম বসে যাবে। কিভাবে বসে যাবে, মনে করেন আমি কোনো অপারেশন করছি, সিজার করছি, অথবা আমি হিস্টেরেক্টমি করছি, অথবা হিস্টেরোটোমি করছি। মানে কি হিস্টেরোটোমি মানে কি, হিস্টেরেক্টমি আর হিস্টেরোটমি মানে কি, হিস্টেরেক্টমি মানে আমি ইউটেরাস ফেলে দিচ্ছি, ইউটেরাস কেটে ফেলে দিচ্ছি। আর হিস্টেরোটমি মানে কি, যদি 28 সপ্তাহের আগে আমি সিজার করি, হিস্টেরোটমি। এটা আমি কখন বলবো, যদি 28 সপ্তাহের আগে আমার ফিটাসের ভাইবল এজের আগে যদি আমি সিজার করে বাচ্চা বের করি, সেটাকে আমি বলবো হিস্টেরোটমি। তাহলে আমি সিজার করছি, হিস্টেরেক্টমি করছি, হিস্টেরোটমি করছি, যে অপারেশনই করি না কেন, টিউবেক্টমি করছি, সালপিনজেক্টমি করছি। টিউবেক্টমি মানে কি, টিউবেক্টমি মানে হচ্ছে আমার টিউবার লাইগেশন। ঠিক আছে, টিউবার লাইগেশন। আর সালপিনজেক্টমি মানে কি, সালপিনজেক্টমি মানে আমি ফেলোপিয়ান টিউব কেটে দিচ্ছি। দুইটা কিন্তু দুই কথা। তাহলে যেটাই করি আমি অ্যাবডোমেন ইনসেশন দিয়ে তো অপারেশন করবো, তাহলে অপারেশনের পরে যদি আমার এন্ডোমেট্রিয়ামটা অ্যাবডোমেনের স্কারের কাছে চলে আসে এবং অ্যাবডোমেনের ইনসিশনের কাছে চলে আসে, যেটা খুব কমনলি সিজারের সময় হয়, যে আমরা সিজারের সময় বাচ্চা বের করি, প্লাসেন্টা বের করি, তারপরে প্লাসেন্টার সাথে এন্ডোমেট্রিয়াল টিস্যু বাইরে চলে আসে, তখন ওই এন্ডোমেট্রিয়ামের কিছু টিস্যু আমার অ্যাবডোমেনের ইনসিশনের কাছে বসে যায়। সেখান থেকে পরবর্তীতে ওই স্কারের মধ্যে এন্ডোমেট্রিওসিস তৈরি হয়ে যায়, এটাকে বলে হচ্ছে স্কার এন্ডোমেট্রিওসিস। এরপর আর কোথায় হবে, এপিসিওটমি। আমরা হচ্ছে ভ্যাজিনাল ডেলিভারির সময় ভ্যাজানাতে এপিসিওটমিতে, সেখানেও আমার যখন বাচ্চা বের করি, প্লাসেন্টা বের করি, তার সাথে এন্ডোমেট্রিয়ামের লেয়ারও বের হয়ে যায়। কে আমাকে বলতে পারবে যে প্লাসেন্টার সাথে এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ার বের হয়, একজন আমাকে লিখে জানান। প্লাসেন্টার সাথে এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ার শেড আউট হয়ে যায় ডেলিভারির সময়, ভ্যাজানাল হোক বা সিজার হোক, প্লাসেন্টার সাথে শেড আউট হয়ে যাবে এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ার। ঠিক আছে, তাহলে ওই সময়ও আমার কিন্তু ভ্যাজানাল ডেলিভারির সময় এন্ডোমেট্রিয়ামটা প্লাসেন্টার সাথে বের হয়ে যাচ্ছে, সেটাও আমার এপিসিওটমি স্কারে এসে বসে যাচ্ছে। এরপরে ওই ডেলিভারির সময় আমার এন্ডোমেট্রিয়াম ভ্যাজানাতে বসে যাচ্ছে, ডেলিভারির সময় আমার এন্ডোমেট্রিয়াম সার্ভিক্সে বসে যাচ্ছে। তাহলে একদম ডিরেক্ট বসে যাওয়ার ফলে আমার যে এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট ইমপ্লান্টেশন। তাহলে আমার অ্যাবডোমিনাল স্কার, এপিসিওটমি স্কার, ভ্যাজানাল এবং সার্ভিক্সের যে এন্ডোমেট্রিওসিস, এটা হচ্ছে আমার ডিরেক্ট ইমপ্লান্টেশনের জন্য। অনলি স্পঞ্জি লেয়ার, এটা কি অনলি স্পঞ্জি লেয়ার বের হবে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আরো কিছু থিওরি, সেটা হচ্ছে লিম্ফেটিক এবং ভাস্কুলার থিওরি। তো বোঝাই যাচ্ছে যে লিম্ফেটিক্স এবং ব্লাডের মাধ্যমে যদি আমার এন্ডোমেট্রিয়ামের টিস্যু ছড়ায়, সেটা রিমোটলি ছড়াবে, দূরে দূরে ছড়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমার যে দূরে দূরের অর্গানে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, সেটা আমি ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, আমার কম্পেক্টাম এবং স্পঞ্জি লেয়ার, যেই দুইটাকে একসাথে ফাংশনাল লেয়ার বলা হচ্ছে, সেটা আমার প্লাসেন্টার সাথে বের হয়ে যায় ডেলিভারি সময়। ঠিক আছে, আপু, আচ্ছা তো যে, জি জি বলেন। আমার একটা কোশ্চেন ছিল আপু, ওই যে হ্যাঁ হ্যাঁ হিস্টেরোটমি যখন আমরা করছি যে হ্যাঁ হ্যাঁ 28 উইকস এর আগে, হ্যাঁ। এক্ষেত্রে কি বাচ্চা কি জীবিত আছে, মানে অ্যালাইভ আছে নাকি না আইইউডি? না, ওইটা ম্যাক্সিমামে দেখা যায় যে আমরা মায়ের লাইফ সেভ করার জন্য এগুলো করা হয়। তখন তো খুবই স্বাভাবিক, ভাইবেলেজের আগে যেটা আপনি বেবি ডেলিভারি করছেন, সেটা যদি অ্যালাইভও থাকে, আপনি যদি এনআইসিইউ তেও পাঠান, সেটা খুবই স্বাভাবিক, আপনার সেখানে সার্ভাইভাল রেটটা খুবই কম। ঠিক আছে, সো এটা আপনাকে মেইনলি মায়ের লাইফ সেভিং হিসাবে, এটা তো ওয়ান কাইন্ড অফ টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আমরা ভাইবেলেজের আগে কেন বের করবো বাচ্চা, টার্মিনেশন অফ প্রেগনেন্সি ডিউ টু ম্যাটার্নাল লাইফ সেভিং। ঠিক আছে, সেখানে বাচ্চার ওইটা আসলে সার্ভাইভাল রেটটা ভেরি পুর। ঠিক আছে, জি আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু।
আচ্ছা, এখন হচ্ছে আপনার লিম্ফেটিক্স এবং ভাস্কুলার থিওরি আপনার লিম্ফ এবং ব্লাড দিয়ে দূরের অর্গানে চলে যাচ্ছে। তাহলে ভাস্কুলার থিওরির মাধ্যমে আমার লাং, আর্ম, থাই মানে দূরের অর্গানের যে এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে তো সেগুলো লিম্ফ এবং ব্লাড দিয়ে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি যাচ্ছে? লিম্ফেটিক্স এর মাধ্যমে লিম্ফ নোডে ছড়ায় যাচ্ছে, ভাস্কুলার স্প্রেডের মাধ্যমে ডিস্টেন্ট সাইট, লাং, প্লুরা, স্কিন, নার্ভস এগুলাতে যত ডিস্টেন্ট রিমোট সাইট ছিল সেগুলো ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে। এরপর জেনেটিক এবং ইমিউনোলজিক্যাল থিওরি। এখানে দেখা গেছে যে যাদের এন্ডোমেট্রিওসিস আছে তাদের পেরিটোনিয়ামের মধ্যে কিছু ম্যাক্রোফেজ আছে যেগুলো অনেক বড় এবং হাইপার অ্যাক্টিভ। এই বড় মাইক্রোফেজ গুলো বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর সিক্রেট করে এবং সাইটোকাইন রিলিজ করে, যেখান থেকে আমার এন্ডোমেট্রিওসিস ডেভেলপমেন্ট হয়ে যায়। এইটা একটা জেনেটিক এবং ইমিউনোলজিক্যাল থিওরি। এরপরে অটোইমিউন কিছু থিওরি আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিও অ্যাঞ্জিওজেনেসিস। অলরেডি আমরা জেনেছি যে এন্ডোমেট্রিয়াম যেখানে বসছে সেখানে নতুন ভেসেল তৈরি হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আপরেগুলেশন অফ অ্যারোমাটেজ সাইক্লোঅক্সিজেনেস। আপরেগুলেশন মানে কি? বেড়ে যাবে। তাহলে অ্যারোমাটেজ যদি বেড়ে যায়, সাইক্লোঅক্সিজেনেস এনজাইম যদি বেড়ে যায়, কি হবে? অ্যারোমাটেজ বেড়ে গেলে আমার অ্যারোমাটাইজেশন প্রক্রিয়া হবে। অ্যারোমাটাইজেশন প্রক্রিয়া মানে হচ্ছে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরির প্রক্রিয়া। মানে আমার শরীরে যত অ্যান্ড্রোজেন আছে সেখান থেকে ইস্ট্রোজেন তৈরি হওয়ার জন্য একটা এনজাইম লাগে, সেটার নাম হচ্ছে অ্যারোমাটেজ। এই এনজাইম দিয়ে ইস্ট্রোজেন তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলে অ্যারোমাটাইজেশন। তাহলে ইস্ট্রোজেন তৈরির জন্য যে এনজাইম সেটা বেড়ে যাচ্ছে, তাহলে আমার শরীরে লোকালি ইস্ট্রোজেন বেশি তৈরি হচ্ছে, মানে যে জায়গায় এন্ডোমেট্রিওসিস হচ্ছে সেখানে ইস্ট্রোজেনটা তৈরিও হচ্ছে বেশি। এরপরে সাইক্লোঅক্সিজেনেস, এই এনজাইমটা বাড়ার ফলে কি হচ্ছে? সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফার একটা কাজ হচ্ছে সে এখানে পেন বাড়াবে। কি বাড়াবে? পেইন বাড়াবে। তাহলে এন্ডোমেট্রিওসিসের সময় যে পেইনটা হচ্ছে সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফার রোল থাকবে। এরপরে ডাউন রেগুলেশন অফ 17 বিটা হাইড্রোস্টেরয়েড ডিহাইড্রোজিনেস। তাহলে এটাও একটা আমার এনজাইম। এই এনজাইমটা ডাউন রেগুলেশন হচ্ছে। এই এনজাইমটা কোথায় কাজ করে? এই এনজাইম কাজ করে ইস্ট্রাডায়োল থেকে ইস্ট্রোন তৈরিতে। ইস্ট্রোজেনের তিনটা প্রকার আছে, একটা হচ্ছে ইস্ট্রাডায়োল, একটা হচ্ছে ইস্ট্রায়োল, একটা হচ্ছে ইস্ট্রোন। ইস্ট্রোন থাকে কোথায়? মেনোপোজে। ইস্ট্রায়োল থাকে কোথায়? প্রেগন্যান্সিতে। ইস্ট্রাডায়োল হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে, মানে আমাদের সবার কমনলি যে ইস্ট্রোজেন সেটাই হচ্ছে ইস্ট্রাডায়োল, যেটা E2 দিয়ে প্রকাশ পায়। ঠিক আছে, এখন এই ইস্ট্রাডায়োলটা হচ্ছে সবচেয়ে পটেন্ট মানে সবচেয়ে কার্যকারী ইস্ট্রোজেন। এখন এই যে 17 বিটা হাইড্রোস্টেরয়েড ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটা যদি বেশি থাকে তাহলে ইস্ট্রাডায়োল থেকে ইস্ট্রোনে কনভার্ট হয়ে যায় ইস্ট্রোজেন। এখন ইস্ট্রোন হচ্ছে কম পটেন্ট, কম কাজ করে। সেইটা যাতে কম কাজ করা ইস্ট্রোজেন হতে না পারে, ইস্ট্রোন যাতে এখানে হতে না পারে, এই কারণে এই এনজাইমটা কমে যায়। তাহলে ইস্ট্রোন যাতে হতে না পারে এই কারণে আমার 17 বিটা হাইড্রোস্টেরয়েড ডিহাইড্রোজিনেসটা কমে যায়, যাতে বেশি পটেন্ট ইস্ট্রোজেনটা আমার শরীরে বেশি থাকে। তাহলে বেশি পটেন্ট ইস্ট্রোজেন এখানে আমার এন্ডোমেট্রিওসিসে কেন দরকার? ওই যে আমার এন্ডোমেট্রিয়াল টিস্যু বাইরে গিয়ে পড়ছে, সেখানে সে প্রলিফারেশন হবে। আমি একটু আগে দেখলাম এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশনের জন্য সবচেয়ে কার্যকরী হচ্ছে ইস্ট্রোজেন। তাহলে এখানে বেশি পটেন্ট ইস্ট্রোজেনটা থাকলে বাইরে গিয়ে সেই এন্ডোমেট্রিয়ামটা বেশি বেশি গ্রো করতে পারবে। সো এখানে ডাউন রেগুলেশন হচ্ছে 17 বিটা হাইড্রোস্টেরয়েড ডিহাইড্রোজেনেসিস। এরপর আর কিসের ডাউন রেগুলেশন হচ্ছে? ডাউন রেগুলেশন অফ প্রোজেস্টেরন রিসেপ্টর বিটা আইসোফর্ম এন্ড ডেভেলপমেন্ট অফ প্রোজেস্টেরন রেজিস্ট্যান্স। খুবই ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন করে, আর প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন করে হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে কম্প্যাক্ট করে, কনজেস্টেড করে। কথাটার মানে কি? একটা হচ্ছে প্রলিফারেশন করছে শুধু, মানে শুধু এন্ডোমেট্রিয়ামটাকে বাড়াচ্ছে, প্রলিফারেশন। আর একটা হচ্ছে আমার কম্প্যাক্ট করছে এন্ডোমেট্রিয়ামকে। কে করছে? প্রোজেস্টেরন। আর এটা করছে ইস্ট্রোজেন। মনে করেন আপনি একটা নতুন খাট কিনেছেন, তো খাটের যে বিভিন্ন পার্ট আছে, খাটের নিচের যে কাঠ আছে, দুই পাশের কাঠের লেয়ার আছে, তারপরে খাটের হচ্ছে জাজিম আছে, তোশক আছে, আমার বালিশ আছে, এই যে খাটের সবগুলো লেয়ার আপনি যদি একসাথে করে রেখে দেন, মানে আপনি এখনো খাটটা গুছান নাই, খাটের কাঠগুলো লাগান নাই, আপনি তোশক বিছান নাই, আপনি চাদর বিছান নাই, বালিশ বিছান নাই, শুধু একটার পর একটা লেয়ার আপনি রেখেছেন ঘরের মধ্যে, তাহলে কি হলো? সেখানে শুধু আমি লেয়ার বাড়ালাম। ঠিক আছে, সেম এন্ডোমেট্রিয়ামে শুধু লেয়ার বাড়াচ্ছে কে? ইস্ট্রোজেন। এখন যদি আমি খাটটাকে গুছাই, যে আমি কাঠগুলো ঠিক মতো লাগালাম, সবগুলো লেয়ার জোড়া লাগালাম, তারপরে আমি জাজিম বসাইলাম, তোশক বসালাম, তারপরে চাদর পারলাম, আমি বালিশ পারলাম, ঠিক আছে, এই যে আমি লেয়ার বাই লেয়ার এটা সেট করলাম, এখন আমার খাটটা কি হলো? মজবুত হলো, কম্প্যাক্ট হলো। এইটা করে হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে শুধু লেয়ার বাড়ায় কে? শুধু লেয়ার বাড়াই হচ্ছে আমার ইস্ট্রোজেন। আর খাটটা যে আমি রেডি করলাম, একদম সুন্দর কম্প্যাক্ট করলাম, সেটা করে হচ্ছে প্রোজেস্টেরন। এখন প্রোজেস্টেরন কখনো আমার এন্ডোমেট্রিয়ামের লেয়ার বাড়াবে না। প্রোজেস্টেরন কি করবে না? লেয়ার বাড়াবে না। ঠিক আছে, ও শুধু লেয়ার গুলাকে কম্প্যাক্ট করবে, সুন্দর করে সাজাবে, সেটাকে মজবুত করবে। তাহলে প্রোজেস্টেরন যদি থাকে, আমার যদি আর লেয়ার না বাড়ে, সেটা তো আমার এন্ডোমেট্রিওসিসে কোনো কাজে দিবে না, কারণ এন্ডোমেট্রিওসিস চাচ্ছেই ও হচ্ছে বাইরে পেরিটোনিয়ামে গিয়ে তার লেয়ার বাড়াতে। ঠিক আছে, সেখানে প্রোজেস্টেরন থাকলে আমাকে ওখানে এন্ডোমেট্রিওসিসে কাজে দিবে না, সেটা এন্ডোমেট্রিওসিসকে প্রিভেন্ট করবে। তাহলে আমি এখান থেকে কি জানলাম বলেন তো? খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট জানলাম, সেটা কি? আমি যদি প্রোজেস্টেরন দেই তাহলে আমার এন্ডোমেট্রিওসিস কি বাড়বে না কমবে?
কমবে। কমবে, ভেরি গুড। তাহলে আমার প্রজেস্টেরন দিলে এন্ডোমেট্রিওসিসের লেয়ার বাড়বে না, বরং সেটা আরো কম্প্যাক্ট হবে। সেই লেয়ারগুলো আরো মানে আমি সাজাইলে সেটা আরো কম্প্যাক্ট হয়ে যাবে, সেটা ধীরে ধীরে কমে যাবে, ঠিক আছে, সেখানে আর নতুন লেয়ার ফর্ম হবে না। তাহলে আমার কিন্তু এন্ডোমেট্রিওসিসের মেইন ট্রিটমেন্টই হচ্ছে প্রজেস্টেরন। তাহলে আমি এখানে প্রজেস্টেরনটা কমাতে চাচ্ছি যাতে এন্ডোমেট্রিওসিসটা বাড়তে পারে। সো ডাউন রেগুলেশন অফ প্রজেস্টেরন রিসেপ্টর এবং ডেভেলপমেন্ট অফ প্রজেস্টেরন রেসিস্ট্যান্স, মানে আমি রিসেপ্টরও কমাই দিচ্ছি, আবার আমার প্রজেস্টেরনের রেজিস্ট্যান্সও ডেভেলপ করে দিচ্ছি, যে আমার শরীরে যদি প্রজেস্টেরন থাকেও সেটা আমার এখানে এসে যাতে আর কাজ করতে না পারে, ঠিক আছে। সো এগুলো করছি যাতে আমার এন্ডোমেট্রিওসিসের লেয়ারটা শুধু বাড়ে ইস্ট্রোজেনের জন্য, সেখানে যাতে প্রজেস্টেরন কাজ করতে না পারে। আচ্ছা, এখন আসলে হচ্ছে ইনক্রিজড মাইটোটিক অ্যাক্টিভিটি অফ এন্ডোমেট্রিয়াল সেল। তো বোঝাই যাচ্ছে যে আমার এন্ডোমেট্রিয়ামের লেয়ার বাড়াবো, কিভাবে বাড়াবো? মাইটোসিসের মাধ্যমে সেল ডিভিশন করে বাড়াবো। সো এখানে আমার মাইটোটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। প্রলিফারেশন অফ গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা সেল, আমার গ্ল্যান্ড এবং স্ট্রোমা দুইটাকেই তো বাড়তে হবে। আমি শুরুতেই বলে আসছি যে এন্ডোমেট্রিওসিস মানে শুধু যে আমি এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড বাড়াবো, শুধু এন্ডোমেট্রিয়ামের স্ট্রোমা গিয়ে আমি পেরিটোনিয়ামে বসায় রাখবো তা হবে না। আমার টোটাল এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এবং স্ট্রোমা মানে কানেকটিভ টিস্যু দুইটাকেই আমার হচ্ছে বাড়াতে হবে। সো দুইটাই বাড়বে। আচ্ছা, এরপর হচ্ছে জেনেটিক বেসিস, ফ্যামিলিয়াল হিস্ট্রি আমাকে নিতে হবে। আমার এখানে মায়ের আছে কিনা বা তার খালার আছে কিনা, এগুলো টোটাল ফ্যামিলির হিস্ট্রি আমাকে নিতে হবে। তাহলে মায়ের অথবা আমার ডটারের যদি থাকে, আমার 7-fold ইনক্রিজ হবে এন্ডোমেট্রিওসিস হওয়ার জন্য, ঠিক আছে। এবং একটা রেশিয়াল হিসাবও আছে, যে এথনিসিটি এশিয়ান ওমেন থাকলেও তার হচ্ছে 9 গুণ বেশি চান্স থাকবে আমার এন্ডোমেট্রিওসিস। এরপর এই বক্সটা একটু ইম্পর্টেন্ট, যে আমার কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি হয়। এই জেনেটিক অ্যাবনর্মালিটি গুলোর জন্য আমার এন্ডোমেট্রিওসিস হয়। সেখানে কি কি আমি মাত্র দেখলাম যে অ্যারোমাটাস হচ্ছে আমার বেড়ে যায় এই এনজাইমটা, আবার হচ্ছে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজও হচ্ছে আমার এখানে ভূমিকা রাখে। 17 বিটা হাইড্রো স্টেরয়েড ডিহাইড্রোজেনেসটাও এখানে ডাউন রেগুলেশন হতে হয়। এরপর হচ্ছে আমার কমপ্লিমেন্টটা এখানে বাড়ে পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে, প্রোজেস্টেরন রিসেপ্টর গুলো আমার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বাড়ে, গ্লাইকোডিলিন বাড়ে। সো এগুলো আমার জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য হয়। এরপরে আমার এনভায়রনমেন্টাল কিছু থিওরি আছে, যেমন আমার পরিবেশের পলিউটেন্ট এবং ডাইঅক্সিন, এগুলোর জন্য এন্ডোমেট্রিওসিস। এরপর হচ্ছে সামারি বলছে এটিওপ্যাথোজেনেসিস, জেনেটিক মিউটেশন খুব একটা বড় ফ্যাক্টর, ফ্যামিলিয়াল হিস্ট্রি আমাকে নিতে হবে, ইমিউনোলজিক্যাল মলিকুলার ডিফেক্ট আমি দেখলাম যে এনজাইম বাড়ছে কমছে, তারপর বিভিন্ন সাইটোকাইন বাড়ছে কমছে, এগুলোর একটা হিসাব আছে, আউটফ্লো অবস্ট্রাকশনের একটা হিসাব আছে, ডাইঅক্সিন দিয়ে আমার হচ্ছে, আদার্স হচ্ছে নিউ অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে নতুন ভেসেল তৈরি হচ্ছে, আপ রেগুলেশন অফ অ্যারোমাটিস হচ্ছে, ডাউন রেগুলেশন অফ বিটা হাইড্রোস্টেরয়েড ডিহাইড্রোজেনেস হচ্ছে, তারপরে ডিক্রিজ এক্সপোজার অফ প্রোজেস্টেরন রিসেপ্টর কমে যাচ্ছে, তারপর আলটিমেট ডেভেলপমেন্ট অফ প্রোজেস্টেরন রিসেপ্টর, প্রোজেস্টেরন থাকলেও সেটা কাজ করতে পারছে না। সো এগুলো হচ্ছে সামারি করে দিয়েছে। এখন আসেন খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে থাকে, ঠিক আছে, যে আমার জেনারেল কনসিডারেশন কি। জেনারেল কনসিডারেশন কি, এন্ডোমেট্রিয়াম যেটা গ্ল্যান্ড এবং স্ট্রোমা ইন দ্য একটোপিক সাইট হ্যাজ গট দ্য পটেনশিয়ালি টু আন্ডারগো চেঞ্জ উইথ অ্যাকশন অফ ওভারিয়ান হরমোন। খুব ইম্পর্টেন্ট কথা, আমার ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম যেভাবে হরমোন দ্বারা প্রভাবিত হবে, বাইরের এন্ডোমেট্রিয়ামটাও সেভাবে হরমোন দিয়ে প্রভাবিত হবে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রোজেস্টেরন কম কাজ করতে পারছে, ইস্ট্রোজেন বেশি কাজ করছে। তাহলে ইস্ট্রোজেন যদি বেশি কাজ করে সেটাকে আমি বলবো প্রলিফারেটিভ চেঞ্জ। তাহলে প্রলিফারেটিভ চেঞ্জেস আর কনস্ট্যান্টলি এভিডেন্স, সিক্রেটারি চেঞ্জেস আর অ্যাবসেন্ট। আমরা হচ্ছে যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা একটু চিন্তা করি, আমাদের 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল, 14তম দিনে আমার ওভুলেশন হয়, 14তম দিনে ওভুলেশন, ওভুলেশনের প্রথম 14 দিন আমার কি ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেশনের পরের 14 দিন আমার কি ফেজ, সিক্রেটরি ফেজ। প্রথম 14 দিনে আমার কি হরমোন থাকে, ইস্ট্রোজেন, পরের 14 দিনে কি হরমোন থাকে, প্রোজেস্টেরন, ঠিক আছে। তাহলে এখানে তো আমার প্রোজেস্টেরন কাজ করতে পারছে না, এখানে যদি ইস্ট্রোজেন বেশি বেশি তৈরি হচ্ছে, ইস্ট্রোজেন কাজ করছে, তাহলে এখানে আমি কোন ফেজটা পাবো, ফলিকুলার ফেজের যে চেঞ্জগুলো হয় সেগুলো পাবো। এখন ফলিকুলার ফেজের যে চেঞ্জ হয় সেটার নামই হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। তাহলে ফলিকুলার ফেজের যে চেঞ্জ হয় ইস্ট্রোজেনের জন্য সেটার নামই হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। সোজা কথা, ইস্ট্রোজেন মানে এন্ডোমেট্রিয়ামে প্রলিফারেশন করবে, সেটাই হচ্ছে আমার প্রলিফারেটিভ চেঞ্জ, সেটা আমি এখানে কনস্ট্যান্টলি পাচ্ছি। আর যেটা হচ্ছে আমার প্রোজেস্টেরনের কারণে চেঞ্জ হয় সেটার নাম কি, সেটা হচ্ছে সিক্রেটারি ফেজ। যেহেতু প্রোজেস্টেরন এখানে কাজ করতে পারছে না, সো সিক্রেটারি ফেজটা আমি এখানে পাবো না, ঠিক আছে, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ স্টেরয়েড রিসেপ্টর ইনঅ্যাক্টিভ এন্ডোমেট্রিয়াম। তাহলে কোন রিসেপ্টরের ডেফিসিয়েন্সি থাকে এখানে, প্রোজেস্টেরন রিসেপ্টরের ডেফিসিয়েন্সি থাকে। প্রোজেস্টেরন রিসেপ্টর থাকবে না, সিক্রেটরি ফেজের চেঞ্জও আমার ওই বাইরের এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাকবে না। সাইক্লিক গ্রোথ এন্ড শেডিং, অলরেডি বলে ফেলেছি যে বাইরে যেখানেই আমার হচ্ছে এন্ডোমেট্রিয়াম থাকুক না কেন, ধরুন আমার ওভারির মধ্যে একটা এন্ডোমেট্রিয়াম আছে, এই হচ্ছে ওভারি, এই হচ্ছে ওভারির আমার এন্ডোমেট্রিয়াম, প্রতি মাসে যে আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে ওই সেম সময়েও আমার ওভারির এন্ডোমেট্রিয়াম ওখানেও মেনস্ট্রুয়েশন হবে। তাহলে প্রতি মাসেই আমার ওই একটোপিক এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাড জমা হবে, ঠিক আছে, প্রতি মাসেই ওখানে ব্লাড জমা হবে। তাহলে সাইক্লিক গ্রোথ এন্ড শেডিং কন্টিনিউ টিল মেনোপজ, মেনোপজ হওয়া পর্যন্ত আমার ওই একটোপিক এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাড জমা হবে, পিরিয়ডিক্যালি শেড ব্লাড মে রিমেন এনসিস্টেড। তাহলে ওই ব্লাডটা আমার ওই জায়গাতে বন্ধ এনসিস্টেড হয়ে থাকবে, মানে সিস্টের মতো ফর্ম করে থাকবে, ঠিক আছে। ব্লাড ইজ ইরিটেন্ট এন্ড ইট কজেস ডেন্স টিস্যু রিঅ্যাকশন সারাউন্ডিং উইথ আলটিমেট ফাইব্রোসিস। এখন মনে করেন আমার পেরিটোনিয়ামের মধ্যে একটা কি আছে, এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে, এখানে প্রতি মাসে ব্লাড জমা হচ্ছে, এই ব্লাডটা হচ্ছে ইরিটেন্ট হিসাবে কাজ করবে, এখানে ইনফ্লামেশন করবে। অলরেডি বলে ফেলছে যে ইনফ্লামেশন হলে সেখানে আমার হিলিং হবে, ফাইব্রোসিস হবে, অ্যাডিশন হবে, ওকে। এখন হচ্ছে ডিপ্লেশন, খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, যে আমার এন্ডোমেট্রিওসিস এটা কতটুকু আছে। মনে করেন এই হচ্ছে আমার পেরিটোনিয়াম, এই হচ্ছে পেরিটোনিয়াম, ঠিক আছে। এখন এখানে এন্ডোমেট্রিওসিস
মনে করেন এই পুরাটা পেরিটোনিয়াম জুড়ে এন্ডোমেট্রিওসিস আছে, কিন্তু সেটা পেরিটোনিয়ামের মধ্যে মাত্র 1 সেন্টিমিটার ইনভেড করেছে, মাত্র 1 সেন্টিমিটার ভিতরে ঢুকেছে। আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে পেরিটোনিয়াম মাত্র এতটুকু জায়গা জুড়ে আছে, সরি, পেরিটোনিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম মাত্র অল্প একটু জায়গা জুড়ে আছে, কিন্তু সে পেরিটোনিয়ামের মধ্যে 5 সেন্টিমিটার ইনভেড করেছে। তাহলে একটা অনেক বড় জায়গা জুড়ে আছে 1 সেন্টিমিটার ইনভেড করেছে, একটা ছোট জায়গা জুড়ে আছে 5 সেন্টিমিটার ইনভেড করেছে। তাহলে কোনটা বেশি সিমটম দিবে? যেটা 5 সেন্টিমিটার ভিতরে ঢুকে গিয়েছে সেটা বেশি সিমটম দিবে, সেখানে বেশি পেন হবে। এটাই হচ্ছে মেইন কথা, যে এখানে আমার পেইনটা বা সিমটম গুলো কত বড় জায়গা জুড়ে এন্ডোমেট্রিয়াম ছড়াই গেছে সেটার চেয়ে ভিতরে কত ডিপে ঢুকেছে সেটার উপর সিমটম বেশি ডিপেন্ড করবে। তাহলে ডিপ লেশন উইথ পেনিট্রেশন মোর দ্যান 5 মিলিমিটার মোর প্রোগ্রেসিভ, ঠিক আছে, মোর প্রোগ্রেসিভ। তাহলে এখানে 5 মিলিমিটারের বেশি যদি ভিতরে ঢুকে তাহলে সেটা আমার বেশি সিমটম দিবে, আর সেটা যদি মোটামুটি সুপারফিশিয়ালি থাকে, বেশি ভিতরে না ঢুকে, সে যতই চারিদিকে ছড়াই যাক, সে আমার বেশি সিমটম দিবে না। এরপরে হোয়েন এনসিস্টেড, ওই যে একটু আগে দেখালাম যে আমার ওভারির গায়ে যে এন্ডোমেট্রিয়ামটা বসেছিল সে প্রতি মাসিকের সময় তার ভিতরে ব্লিডিং হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার ওভারি, এখানে আমার এন্ডোমেট্রিয়াম টিস্যু ছিল, এটা হচ্ছে ওভারি। এই টিস্যুর মধ্যে আমার প্রতি মাসে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে সেখানে ব্লাড জমা হবে, সেই ব্লাডটা সিস্টের মতো জমা হয়ে থাকবে। ওকে, ওই ব্লাডটা যে জমা হবে, সে ব্লাডের যে পানির অংশটা সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, শুধু ব্লাডের সলিড সেলের অংশটা ভিতরে রয়ে যাবে। তাহলে পানির অংশটা যদি অ্যাবজর্ব হয়ে যায়, সেলের অংশটা যদি রয়ে যায়, সেটা প্রতি মাসে জমা হতে থাকবে, হতে হতে সেখানে একটা সিস্ট ফর্ম করবে, যেটাকে বলে হচ্ছে চকলেট সিস্ট। কেন চকলেট সিস্ট? সেই ফ্লুইডের বা সেই ব্লাডের কালারটা, যেহেতু শুধু সলিড পার্টটা জমা হচ্ছে, সেই ব্লাডের কালারটা চকলেটের মতো গাঢ় কালারের হবে, ঠিক আছে, এই কারণে তার নাম হবে চকলেট সিস্ট। কিন্তু এখন আর চকলেট সিস্ট টার্মটা ইউজ করা হয় না, কারণ এই এন্ডোমেট্রিওসিস ছাড়াও আমার ওভারির গায়ে যদি অন্য কোনো সিস্ট থাকে এবং সেই সিস্টের মধ্যেও যদি ব্লিডিং হয়, যেটাকে হেমোরেজিক সিস্ট বলে, অন্য সিস্টের মধ্যেও যদি ব্লিডিং হয়, সেখানেও সেম ভাবে আমার সেরামের অংশটা অ্যাবজর্ব হয়ে শুধু সেলের অংশটা রয়ে যাবে, সেখানেও সেম ভাবে আমার এই ডার্ক রেড কালারের ফ্লুইড ফর্ম হবে এই চকলেটের মতো। সো এখানেও আমার ওয়ান কাইন্ড অফ চকলেট সিস্ট ফর্ম হবে। এই কারণে এখন যদিও চকলেট সিস্ট বলতেই বোঝাই হচ্ছে আমার ওভারির এন্ডোমেট্রিওসিস, কিন্তু এখন আরেকটা টার্ম ইউজ হয় যেটা হচ্ছে এন্ডোমেট্রিওমা অথবা এন্ডোমেট্রিয়াল সিস্ট। এখন কি টার্ম ইউজ হয়? এন্ডোমেট্রিওমা অথবা এন্ডোমেট্রিয়াল সিস্ট। তাহলে আপনাকে যদি কোশ্চেনে এন্ডোমেট্রিয়াল সিস্ট দিয়ে দেয় তাহলে বুঝবেন যেটা চকলেট সিস্ট বোঝাচ্ছে, এন্ডোমেট্রিওমা দিয়ে দেয় তাহলে বুঝবেন যেটা চকলেট সিস্ট বোঝাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা কিনা? বুঝতে পারছি আপু। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ল্যাপারোটমি করে যদি দেখেন যে পেরিটোনিয়ামের অবস্থাটা কি। পেরিটোনিয়ামের মধ্যে যদি আমার এন্ডোমেট্রিওসিস হয়, সেখানে একটা ক্লাসিক্যাল ফিচার পাওয়া যায়, সেটা হচ্ছে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স। মানে আপনি যদি ম্যাচ দিয়ে জায়গায় জায়গায় পোড়ায় দেন, ম্যাচ দিয়ে যদি জায়গায় জায়গায় পোড়ায় দেন, তাহলে সেখানে কালো কালো ছোট ছোট স্পট তৈরি হবে। উপরের ছবিগুলোতে দেখেন, এই যে আমার পেরিটোনিয়ামের মধ্যে কালো কালো ছোট ছোট স্পট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, এটাকে বলে হচ্ছে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স। আরো বিভিন্ন ধরনের লেশন থাকে, সেগুলোর নাম কি? সেগুলা হচ্ছে রেড ফ্লেম এরিয়া, নিচে দেখেন লেখা আছে রেড ফ্লেম এরিয়া, রেড পলিপয়েড এরিয়া, লাল লাল ছোট ছোট লেশন পাবেন, ইয়েলো ব্রাউন প্যাচ, হোয়াইট এরিয়া, সার্কুলার ডিফেক্ট, সাব ওভারিয়ান অ্যাডহেশন, তাহলে ওভারিয়ান নিচে অ্যাডহেশন থাকবে। এগুলো আপনি বিভিন্ন ধরনের লেশন পাবেন, লাল কালারের ছোট ছোট লেশন পাবেন, হলুদ কালারের লেশন পাবেন। কিন্তু ক্লাসিক্যাল লেশন কোনটা? ক্লাসিক্যাল লেশন হচ্ছে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স। ওকে, এরপরে দেখেন আমাদের যে চারপাশের বিভিন্ন স্ট্রাকচার একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়, অ্যাডহেশন হয়ে যায়। অ্যাডিশন হয়ে যায়, দেখা যায় যে এখানে ওভারির সাথে ওভারিও অ্যাডিশন হয়ে যায়। একটা ওভারির সাথে যখন পাশের ওভারির অ্যাডিশন হয়ে যায়, একটা ওভারির সাথে যখন পাশের ওভারির অ্যাডিশন হয়ে যায়, তখন সেটার নাম হয় হচ্ছে কিসিং ওভারি। কিসিং ওভারি, এটা হচ্ছে আলট্রাতে পাওয়া যায় যে একটা ওভারির সাথে আরেকটা ওভারি লেগে গিয়েছে। এইটাও আমার একটা ফিচার অফ এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে। এরপরে দেখেন যে আমার লার্জ পলিহেড্রাল ফ্যাগোসাইটিক সেল পাওয়া যায় লেডেন উইথ ব্লাড পিগমেন্ট, যেটাকে আমি হেমোসিডারিন বলছি। তাহলে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সটা কি হবে? আপনি যদি ওই পেরিটোনিয়ামের এন্ডোমেট্রিয়ামটাকে নিয়ে পরীক্ষা করেন, সেখানে দেখবেন যে বড় ফ্যাগোসাইটিক সেল পাচ্ছেন, যেটার ভিতরে ব্লাড আছে। মানে ফ্যাগোসাইটিক সেলগুলো চেষ্টা করেছিল ব্লাডগুলো খেয়ে ফেলার জন্য, কিন্তু সে পারে নাই, ঠিক আছে। তাহলে ওগুলোকে কি বলছে? সেটা হচ্ছে লেডেন উইথ ব্লাড পিগমেন্ট হেমোসিডারিন, যেটার নাম হচ্ছে সিউডোজ্যান্থোমা সেল। তাহলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে সিউডোজ্যান্থোমা সেল পাওয়া যায় কোথায়? এন্ডোমেট্রিওসিসে। এখন আসেন পেশেন্ট প্রোফাইল, কখন হবে? রিপ্রোডাক্টিভ এজে হবে, আমার ফাইব্রয়েডের মতোই 30 থেকে 45 বছরের মধ্যে হবে।
এরপরে হচ্ছে সিমটম কি আসবে, 25% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, ফাইব্রয়েডে 75% অ্যাসিমটোমেটিক ছিল, কিন্তু এখানে এত থাকবে না, এখানে 25% ক্ষেত্রে পেশেন্টের সিমটম নাও থাকতে পারে। সিমটমস আর নট রিলেটেড উইথ এক্সটেন্ট অফ লেশন, বোঝা গেছে যে আমার লেশনটা কত চারদিকে ছড়ায় আছে কিনা সেটার উপর সিমটম ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে লেশনটা কত ভিতরে ঢুকেছে, ইনভেশন কতটুকু হয়েছে সেটার উপর। তাহলে ডেপথ অফ পেনিট্রেশন ইজ মোর রিলেটেড টু সিমটম, লেশন পেনিট্রেটিং মোর দ্যান 5 মিলিমিটার রেসপন্সিবল ফর পেইন, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া। তাহলে 5 মিলিমিটারের বেশি ভিতরে ঢুকলেই তারা সিমটম প্রডিউস করা শুরু করবে। Non-pigmented endometriotic lesion compared to classic pigmented powder bar lesion produce more prostaglandin F। একটু আগে যে আমি পাউডার বান লেশনটা দেখালাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার। এমনও লেশন আছে যেখানে কোনো এরকম পাউডার বান অ্যাপিয়ারেন্স পাওয়া যায় না, সেটাকে বলা হচ্ছে নন পিগমেন্টেড এন্ডোমেট্রিওটিক লেশন, মানে সেখানে কোনো পিগমেন্ট পাওয়া যায় না, আমার পেরিটোনিয়ামের মধ্যে কোনো লেশন পাওয়া যাচ্ছে না, সেইগুলো আবার আরো পেইনফুল। তাহলে যেখানে লেশন পাওয়া যাচ্ছে তার চেয়ে যেখানে আমার পেরিটোনিয়ামে কোনো লেশন আমি চোখে দেখতে পাচ্ছি না সেগুলো আরো পেইনফুল, কারণ সেখানে লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন F রিলিজ হয় এবং সেগুলো ওই প্রোস্টাগ্ল্যান্ডিন F রিলিজ হওয়ার কারণে আরো পেইনফুল হয়। The symptoms are mostly related to site of lesion। তাহলে এটাও বলে ফেলছি যে আমার কোথায় এন্ডোমেট্রিওসিস আছে সেটার উপর আমার সিমটম ডিপেন্ড করে। নরমালি কি হয়, আমার পেলভিক পেইন থাকে, রেকটাল পেইন থাকে, সাইক্লিক্যাল রেকটাল ব্লিডিং, ডায়রিয়া, তারপর ডিসপ্যারোনিয়াম। তাহলে এগুলো যদি থাকে যে রেকটাল পেইন, রেকটাল সাইক্লিক্যাল ব্লিডিং, তাহলে বুঝতেই পারবো যে আমার সিগময়েড কোলনে সেখানে আমার লেশন আছে। এরপরে ডিগ্রি অফ পেইন ইজ নট রিলেটেড টু সিভিয়ারিটি অফ এন্ডোমেট্রিওসিস। তাহলে এন্ডোমেট্রিওসিসের এটাও হচ্ছে সেম কথাই যে আমার সিভিয়ারিটি অফ এন্ডোমেট্রিওসিস মানে আমার কত চারদিকে ছড়ায় গেছে সেটা হচ্ছে আমার ডেপথটা বেশি ইম্পর্টেন্ট, ইনভেশনটা বেশি ইম্পর্টেন্ট, যে কত ভিতরে ঢুকেছে। এরপর হচ্ছে ডিসমেনোরিয়া, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। দেখেন 70% আমার ডিসমেনোরিয়া থাকবে। তো মেনস্ট্রুয়েশনের সময় তার পেইন হবে, কেন পেইন হবে আমি যদি একটু বুঝি। আমার ধরেন এখানে মেনস্ট্রুয়েশন হচ্ছে, ঠিক আছে, হচ্ছে আমার ইউটেরাস, আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে, ইউটেরাস দিয়ে ব্লাড বের হচ্ছে, আর একটা এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে আমার পেরিটোনিয়ামের মধ্যে, এখানে একটা এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে পেরিটোনিয়ামে, ঠিক আছে। তাহলে যখন আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে, ইউটেরাসের ব্লাড হচ্ছে, সেম সময়েও কিন্তু আমার ওই পেরিটোনিয়ামের এন্ডোমেট্রিয়ামের মধ্যেও আমার কিন্তু ব্লিডিং হচ্ছে। কারণ আমার মেনস্ট্রুয়েশন কখন হয়, হরমোনাল কারণে আমার মেনস্ট্রুয়েশন হয়। ওই সেম হরমোনের ইফেক্ট কিন্তু আমার এই অন্য জায়গার যে এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে সেখানেও থাকবে। কোন হরমোনের ইফেক্টটা মেইনলি থাকবে, ইস্ট্রোজেনের ইফেক্টটা মেইনলি থাকবে। তাহলে যখন আমার নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লিডিংটা হবে, ওই সেম সময়ে আমার অন্য জায়গায় যে এন্ডোমেট্রিয়াল টিস্যুটা আছে সেখানেও ব্লিডিং হবে, সেখানে ব্লিডিং হয়, সেখানেও আমার ব্লাড জমা হবে। তাহলে চিন্তা করেন একটা জায়গায় প্রতি মাসে ব্লাড জমা হচ্ছে, প্রতি মাসে সেখানে ব্লাড জমা হচ্ছে। তো মনে করেন এই মাসের যে মেনস্ট্রুয়েশনের সময় সেখানে আমার ব্লাড জমা হওয়া শুরু হলো, তাহলে মেনস্ট্রুয়েশনের 1 নাম্বার ডেতে আমার এখানে ব্লাড জমা হলো, 2 নাম্বার ডেতে ব্লাড জমা হলো, 3 নাম্বার ডেতে ব্লাড জমা হলো। যত ডে পার হবে মেনস্ট্রুয়েশনের ততই এখানে ব্লাড বেশি জমা হবে, তাই না? তাহলে প্রথম দিনে আমার যত ব্যথা থাকবে, দ্বিতীয় দিনে আমার সেখানে ব্যথা আরো বেশি হবে, তৃতীয় দিনে ব্যথা আরো বেশি হবে, কারণ প্রতিদিন আমার ওই জায়গাতে ব্লাড জমা হচ্ছে। যত বেশি ব্লাড জমা হবে তত বেশি পেইন হবে, ঠিক আছে। এই কারণে এখানকার পেইনটা কেমন হয়, এখানকার পেইনকে বলে হচ্ছে কোমেনস্ট্রুয়াল পেইন। কোমেনস্ট্রুয়াল পেইন মানে মেনস্ট্রুয়েশনের পুরো সময়টা জুড়ে এখানে ব্যথা থাকবে, এবং মেনস্ট্রুয়েশনের দিন যত বাড়বে এখানে ব্যথাও তত বাড়বে। ব্যথাটা কেমন থাকে, এই পেইনটা শুরু হয় মেনস্ট্রুয়েশনের 1 থেকে 2 দিন আগে। পেইন স্টার্টস বিফোর মেনস্ট্রুয়েশন, পেন ইনক্রিসেস ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময় এখানে ব্লাড জমে জমে ব্যথা আরো বাড়বে ডিউরিং মেনস্ট্রুয়েশন। কিন্তু মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে কি ব্যথা শেষ হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে ব্যথা কমবে, ডিক্রিজ আফটার মেনস্ট্রুয়েশন, বাট নেভার রিলিভড। এই ব্যথাটা কখনোই পুরোপুরি যাবে না, পুরা মাস জুড়েই তার একটা ক্রনিক পেলভিক পেইন থাকবে, পুরা মাস জুড়েই তার কি থাকবে, ক্রনিক পেলভিক পেইন থাকবে। কারণ কি, যখন মেনস্ট্রুয়েশন শেষ হবে তখন ওখানে ব্লাড জমা হওয়া শেষ হলো, যেখানে যে এত 7 দিনে ব্লাড জমা হয়েছিল, মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে সেই জমাটা শেষ হলো, কিন্তু সেই ব্লাডটা তো আর বের হতে পারলো না। সেখানে ব্লাডের পানির অংশটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, সেলের অংশটা তো, সলিড অংশটা তো ভিতরে রয়েই গেল, তাই না? তাহলে ওই ব্লাডটা তো বের হতে পারছে না, ওখানে জমাই রয়ে গেছে, সলিড অংশটা জমাই থাকছে। তাহলে ওই অংশটাতে পুরা মাসেই একটা কি থাকবে, ক্রনিক পেলভিক পেইন থাকবে। এটা খুবই টিপিক্যাল ফিচার ফর এন্ডোমেট্রিওসিস। মেনস্ট্রুয়েশনের আগে থেকে ব্যথা শুরু হবে, পুরা মেনস্ট্রুয়েশনে ব্যথা থাকবে, এবং মেনস্ট্রুয়েশনের সাথে তার ব্যথা বাড়বে, দিন যত যাবে তার ব্যথা বাড়বে। মেনস্ট্রুয়েশন শেষ হলে ব্যথা কমবে কিন্তু নেভার কমপ্লিটলি রিলিভড, ঠিক আছে। তাহলে কি বলছে দেখেন, এখানে সেম কথাই বলছে, পেইন স্টার্টস ফিউ ডেজ প্রায়র টু মেনস্ট্রুয়েশন, গেট ওরসেন্স ডিউরিং মেনস্ট্রুয়েশন, ওরসেন্স ডিউরিং মেনস্ট্রুয়েশন ইভেন আফটার সিসেশন অফ পিরিয়ড টু গেট রিলিফ অফ পেইন। মানে এখানে আমার মেনস্ট্রুয়েশন শেষের পরেও আমি রিলিফ পাবো না, রিলিফ পাইতে আমার আরো সময় লাগবে, পুরা মাসে আমার ক্রনিক পেলভিক পেইনটা থাকবে। এটাকে বলে কোমেনস্ট্রুয়াল ডিসমেনোরিয়া। আর এখানে দেখেন এটা কেমন টাইপের ডিসমেনোরিয়া, এটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। দু ধরনের ডিসমেনোরিয়া আছে, একটা প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে যেখানে কনজেস্টিভ ডিসমেনোরিয়া হয়। কেমন ডিসমেনোরিয়া হয়, কনজেস্টিভ ডিসমেনোরিয়া হয়। এই যে এখানে ব্লাড জমা থাকলো,
এটাকে বলছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। তাহলে আপনাকে যদি বলে এন্ডোমেট্রিওসিস কেমন ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া অথবা কনজেস্টিভ ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়াটার নাম কি? কোমেনস্ট্রুয়াল ডিসমেনোরিয়া। মেনস্ট্রুয়েশনের সময় কি এই ব্যথাটা কমবে নাকি বাড়বে? মেনস্ট্রুয়েশনের সময় এই ব্যথাটা আরো বাড়বে। মেনস্ট্রুয়েশনের শেষে কি ব্যথাটা পুরোপুরি রিলিফ হয়ে যাবে? না, এই পেন নেভার কমপ্লিটলি রিলিফস এবং সর্বদা একটা ক্রনিক পেলভিক পেইন থাকবে। ওকে, এখন আসেন ডিসপ্যারোনিয়া। ডিসপ্যারোনিয়া মানে হচ্ছে আমার ডিফিকাল্টি ইন কয়টাস, কয়টাসের সময় আমার ব্যথা লাগবে। কখন আমার এখানে কয়টাসের সময় ব্যথাটা লাগে? যদি আমার এন্ডোমেট্রিওসিসটা রেক্টো ভ্যাজাইনাল সেপ্টামে ছড়ায় যায়, মানে যেটা আমার ভ্যাজাইনা এবং পিছনে রেক্টামের মাঝখানে যে সেপ্টামটা আছে সেখানে যদি আমার এন্ডোমেট্রিওসিস ছড়ায় যায়, পাউচ অফ ডগলাসে যেটা আমার হচ্ছে পোস্টেরিয়র ভ্যাজাইনার পিছনে থাকে, সেখানে যদি আমার এন্ডোমেট্রিওসিসটা ছড়ায় যায়, সে তখন হচ্ছে আমার কয়টাল ডিফিকাল্টি হবে। এবং সেটা কেমন ডিসপ্যারোনিয়া? সেটা হচ্ছে ডিপ ডিসপ্যারোনিয়া হবে, মানে যখন আমার ডিপ থ্রাস্ট হবে কয়টাসের সময়, যখন কয়টাসের সময় ডিপ থ্রাস্ট হবে তখন আমার এখানে ডিসপ্যারোনিয়া হবে। ওকে, তাহলে ডিপ ডিসপ্যারোনিয়া হচ্ছে কখন হচ্ছে? যখন রেক্টোভ্যাজিনাল সেপ্টাম এবং পাউচ অফ ডগলাস এন্ডোমেট্রিওসিস হচ্ছে তখন। ক্রনিক পেলভিক পেন এটা আমরা অলরেডি জানি যে পুরো মাস জুড়ে তার একটা লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকবে। এখন এই যে পেন, ক্রনিক পেলভিক পেন, এটা কেন থাকছে? একে তো হচ্ছে আমার ওই ওখানে ব্লাড জমা থাকছে। এখন ওই ব্লাড জমা থাকার জন্য ঘটনা কি হচ্ছে? এক নম্বর ঘটনা হচ্ছে যে সেখানে পেরিটোনাল ইনফ্লামেশন হচ্ছে। তো যেখানে ব্লাড, সেটা ব্লাড হচ্ছে ইরিটেন্ট, একটা ইরিটেন্ট ম্যাটেরিয়াল, সেখানে ইনফ্লামেশন হবে, সেখানে সাইটোকাইন আসবে, সেখানে টিস্যু নেক্রোসিস হবে এবং সেখানে হিলিং হবে, ফাইব্রোসিস হবে, অ্যাডহেশন হয়ে যাবে, নার্ভ ইরিটেশন হবে। যখন আমার এন্ডোমেট্রিয়ামটা ভিতরে ঢুকে যাবে, ডিপ পেনিট্রেশন হবে, সেখানে নার্ভ ইরিটেশন হবে, আমার ইনফ্লামেটরি মিডিয়েটার আসবে এবং এন্ডোমেট্রিওমা। এন্ডোমেট্রিওমা মানে কি? যেখানে আমার ওভারিতে চকলেট সিস্ট ফর্ম হওয়াকে বলে হচ্ছে এন্ডোমেট্রিওমা, সেটা হবে। এগুলো হওয়ার কারণে আমার ক্রনিক পেইন হবে। এস বের অ্যান্সার কি? এস বের অ্যান্সার হচ্ছে পেরিটোনিয়াল ইনফ্লামেশন। এটা হচ্ছে আপনার এস বের অ্যান্সার। অ্যাবডোমিনাল পেন অ্যাকিউট কখন হতে পারে? যে একটা পেশেন্ট অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন আপনার কাছে আসছে যদি ওভারি চকলেট সিস্টার রাপচার হয়ে যায়। এওবি খুব ইম্পর্টেন্ট। আমাদের এন্ডোমেট্রিওসিস আমাদের কি কি মনে থাকে? ডিসপ্যারোনিয়া মনে থাকে, ডিসমেনোরিয়া মনে থাকে, এগুলো নিয়ে খুব কথাবার্তা হয়। এওবিও যে এন্ডোমেট্রিওসিসে হয় এটা কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের কিন্তু অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং এন্ডোমেট্রিওসিসে হতে পারে। তাহলে মেনোরিজিয়া হতে পারে আমার প্রিডমিনেন্টলি। এখন আমাকে বলেন একজন, আমার ফাইব্রয়েডেও মেনোরেজিয়া ছিল, এন্ডোমেট্রিওসিসও বলছে এখানে প্রিডমিনেন্টলি, মানে বেশিরভাগ মেনোরেজিয়া হতে পারে। দুইটার মধ্যে পার্থক্য কোথায়? মেজর পার্থক্য, এক নাম্বার পার্থক্য যদি জানতে চায় যে আমার ফাইব্রয়েডেও মেনোরেজিয়া হচ্ছে, এন্ডোমেট্রিওসিসও মেনোরেজিয়া হচ্ছে, মেইন পার্থক্য আমি কোন সিম্পটম দিয়ে করবো? একজন অ্যান্সার দেন। আর যদি ওভারি ইনভলভ হয়ে যায়, ওভারি যদি আমার চকলেট সিস্ট হয়, ওভারির মধ্যে একটা সিস্ট, সেটা ওভারিকে হ্যাম্পার করবে, সেখানে আমার ওভুলেশন ঠিক মতো হতে পারবে না, তখন আমার পলিমেনোরিয়া এবং মেনোরেজিয়া এগুলো হবে, মানে আমার মেনস্ট্রুয়েশন কম কম হবে। আচ্ছা, এখন হচ্ছে ইনফার্টিলিটি। অলরেডি জেনে আসছেন আমার এন্ডোমেট্রিওসিসের সাথে ইনফার্টিলিটি খুব বেশি রিলেটেড। ভেরি গুড। পেইন, আমার ফাইব্রয়েডে কোনো পেইন থাকে না, সেখানে ডিসমেনোরিয়া থাকে না, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে না। এখানে আমার ফার্স্ট কথাই হচ্ছে ডিসমেনোরিয়া হবে। মেনস্ট্রুয়েশনের সাথে পেইন থাকবে, কয়টাসের সময় পেইন হবে, অলওয়েজ একটা লোয়ার অ্যাবডোমিনাল ক্রনিক পেইন থাকবে। সো দুইটাতেই আমার মেনোরেজিয়া হচ্ছে। আমি পার্থক্য করবো হচ্ছে পেইন এটাতে, যে আপনার কি ব্যথা হয় কিনা মেনস্ট্রুয়েশনের সময়। যদি অ্যান্সার হয় ব্যথা হয় তাহলে এন্ডোমেট্রিওসিস, আর যদি অ্যান্সার হয় ব্যথা নাই তাহলে সেটা ফাইব্রয়েড। আচ্ছা, এখন হচ্ছে ইনফার্টিলিটি। তাহলে এন্ডোমেট্রিওসিস ফাউন্ড ইন 45% অফ ইনফার্টাইল ওমেন। তাহলে 100 জন ইনফার্টাইল বা সাবফার্টাইলের মধ্যে আমি 45 জনকেই পাবো এন্ডোমেট্রিওসিস। আবার 100 জন এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের মধ্যে আমি 50% পাবো হচ্ছে সাবফার্টিলিটি। তাহলে একদম কমনলি মনে রাখবেন যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের মধ্যে 50% পেশেন্টের আপনার সাবফার্টিলিটি হবে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আদার সিমটম কি? আমার সাইট অনুযায়ী সিমটম। যদি আমার ইউরিনারি হয় যে কিডনি এবং ইউরেটার এন্ডোমেট্রিওসিস, তাহলে কি হবে? আমার হেমাচুরিয়া হবে, সাইক্লিক্যাল সিগময়েড কোলন অথবা রেকটামে যদি থাকে তাহলে সেখানে পেইনফুল ডেফিকেশন হবে, যেটাকে বলে ডিসকেজিয়া। এরপরে আমার সেখানে রেকটাল ব্লিডিং থাকবে, ম্যালেনা থাকবে। এরপরে হচ্ছে ক্রনিক ফ্যাটিক, পেরিমেনস্ট্রুয়াল সিমটম, বাওয়েল ব্লাডার, মানে এখানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমার নর্মাল যে মেনস্ট্রুয়েশনের আগে যে সিমটম গুলো হয় পেরিমেনস্ট্রুয়াল সিমটম, সেগুলো দেখা যায় যে বাউল ব্লাডার ও অ্যাটোনিসিটি ডেভেলপ করছে। সেখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ডিসইউরিয়া এগুলো চলে আসছে, রিটেনশন অফ ইউরিন চলে আসছে। এগুলো বাউল এবং ব্লাডারের বিভিন্ন সিমটম চলে আসবে মেনস্ট্রুয়েশনের আগে আগে মেনস্ট্রুয়াল সিমটম হিসাবে, ঠিক আছে? এরপর হচ্ছে হেমোপটাইসিস, ক্যাটামেনিয়াল চেস্ট পেন, বুকে ব্যথা। এগুলো কোথায় হবে? যদি লাং এবং প্লুরাতে আমার এন্ডোমেট্রোসিস হয়। এরপর সার্জিক্যাল স্কার, এই যে আমার হচ্ছে অ্যাবডোমিনের স্কারের মধ্যে এন্ডোমেট্রোসিস হচ্ছে, এপিসিওটমির স্কারের মধ্যে এন্ডোমেট্রোসিস হচ্ছে, এগুলো প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের সময় ওখানে ব্যথা হবে, ঠিক আছে? ওখানে ব্যথা হবে। এখন হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি এন্ডোমেট্রোসিসের পেশেন্টে তেমন কোনো অ্যাবনর্মালিটি পাবো না, কিন্তু যদি আমার চকলেট সিস্ট থাকে তাহলে আমি দুইটা সিস্টিক মাস পেতে পারি, কিন্তু সেটা খুব বড় হয় না, খুব বড় হলে আমি পেতে পারি। আর হচ্ছে পেলভিক এক্সামিনেশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু অ্যাবডোমেনে আমরা সিগনিফিকেন্ট কিছু পাই না, পেলভিকটা মূলত আমাকে জানতে হবে। আমি যখন পেলভিক এক্সামিনেশন করব, ভ্যাজাইনে দিয়ে যখন আমি আঙ্গুল দিব, তখন আমি কি কি বুঝবো? এই মনে করেন যে আমার এটা ভ্যাজাইনা, এই হচ্ছে আমার ভ্যাজাইন, ঠিক আছে? এই হচ্ছে আমার সার্ভিক্স।
এখানে আমার ভ্যাজানার মধ্যে অ্যান্টেরিয়র ফর্নিক্স আছে, পোস্টেরিয়র ফর্নিক্স আছে, দুইটা ল্যাটারাল ফর্নিক্স আছে। আমি একটু পোস্টেরিয়র ফর্নিক্সটা এখানে দেখাচ্ছি। তাহলে সার্ভিক্স এবং ভ্যাজাইনার মাঝখানে যে একটা ফোল্ড থাকবে সেটা হচ্ছে ফর্নিক্স, যেটা পিছনের দিকে থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র ফর্নিক্স। এখন আমি এখান দিয়ে একটা আঙ্গুল দিব, দিয়ে এই পোস্টেরিয়র ফর্নিক্সে আঙ্গুলটা নিয়ে যাব। ঠিক আছে, ওখানে আমি কি পাবো? ওখানে আমি পাবো, এখানে থাকবো হচ্ছে পাউচ অফ ডগলাস। এখানে কি থাকবে? পাউচ অফ ডগলাস। আমি এই পাউচ অফ ডগলাসের মধ্যে নোডিউলারিটি পাবো, দেখবো যে এরকম নোডিউল নোডিউল হয়ে আছে পাউচ অফ ডগলাসটা। ওকে, আর কি পাবো? এখানে পিছনেই থাকবে হচ্ছে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট, এখানেও আমি ছোট ছোট নোডিউল পাবো। আর কি, আমার ইউট্রাসটাকে দেখবো যেটা সামনের দিকে হেলে থাকার কথা, ওটার নাম কি? ইউট্রাস যদি সামনের দিকে থাকে সেটাকে বলে হচ্ছে অ্যান্টিভার্টেড ইউট্রাস। ইউট্রাস যদি পিছনের দিকে থাকে সেটাকে বলে হচ্ছে রেট্রোভার্টেড ইউট্রাস। তাহলে আমি দেখবো যে আমার ইউট্রাসটা পিছনের দিকে আছে, তাহলে আমি এখানে রেট্রোভার্টেড ইউট্রাস পাবো। দেখেন সামনে একটা কথা লেখা আছে ফিক্সড। ফিক্সড তার মানে কি, আমার যে ইউট্রাসটা পিছনের দিকে আছে এটা রেট্রোভার্টেড বলছি। এই রেট্রোভার্টেড ইউট্রাসটা নর্মালিও থাকতে পারে কোনো প্যাথোলজি ছাড়া। ঠিক আছে, তাহলে কি বললাম? ইউট্রাসের কমন পজিশন হচ্ছে ইউট্রাস সামনের দিকে থাকবে, ব্লাডারের দিকে, সেটাকে বলে হচ্ছে অ্যান্টিভার্টেড। ইউট্রাস যদি পিছনে রেকটামের দিকে থাকে সেটাকে বলে হচ্ছে রেট্রোভার্টেড। এই রেট্রোভার্টেড ইউট্রাসটা যদি মোবাইল থাকে, মানে ইউট্রাসটাকে আমি নাড়াতে পারছি, ইউট্রাসটা মুভ করছে, তাহলে সেটা নর্মালি থাকতে পারে, নর্মাল। ঠিক আছে, নর্মালি। কিন্তু এই রেট্রোভার্টেড ইউট্রাস যেটা পিছনের দিকে আছে এবং যেটা ফিক্সড, যেটা আমি নাড়াতে পারছি না, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এবং সেটা কমনলি কোন প্যাথোলজির সাথে অ্যাসোসিয়েটেড? এই এন্ডোমেট্রিওসিসের সাথে সেটা অ্যাসোসিয়েটেড। তাহলে ফিক্সড রেট্রোভার্টেড ইউট্রাস যদি থাকে সেটা অ্যাসোসিয়েটেড থাকবে এই এন্ডোমেট্রোসিসের সাথে। কারণ কি, এখানে ঘটনাটা কি হয়েছে, এখানে আমার এই ইউট্রাসটা পিছনের পেরিটোনিয়ামের সাথে লেগে গিয়েছে। তাহলে পেরিটোনিয়ামের মধ্যে এন্ডোমেট্রোসিস আছে, সেখানে আমার এই ইউট্রাসটা পিছনের পেরিটোনিয়ামের সাথে কি হয়ে গিয়েছে? অ্যাডহেশন হয়ে গিয়েছে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনি পাউচ অফ ডগলাসে যদি নোডিউল পান, ইউট্রোস্যাক্রাল লিগামেন্টে যদি নোডিউল পান, এবং রেক্টো ভ্যাজাইনাল সেপ্টামে যদি নোডিউল পান, পিভি এক্সামিনেশন করে কি কি পাচ্ছি? পাউচ অফ ডগলাসে নোডিউল, ইউট্রোস্যাক্রাল লিগামেন্টে নোডিউল, এবং রেক্টো ভ্যাজানাল সেপ্টামের নোডিউল। এখানে নোডিউল পাইলে সেটা আপনার হবে এন্ডোমেট্রিওসিস। আর কি, আর যদি ফিক্সড রেট্রোভার্টেড ইউট্রাস পান তাহলে সেটা হবে কি? এন্ডোমেট্রিওসিস। কেন? কারণ সেখানে অ্যাডহেশন হয়ে গেছে। আর কি পেতে পারেন এখানে? আপনার এখানে দুইটা বড় বড় চকলেট সিস্ট পেতে পারেন, যেটা আপনি ওই ফর্নিক্স দিয়ে বুঝতে পারবেন, পিভি করেই বুঝতে পারবেন। তাহলে বাইল্যাটারাল মাস অফ চকলেট সিস্ট। তাহলে পারভেজিনাল এক্সামিনেশনটা আপনার এখানে জরুরি। ঠিক আছে, এরপরে আমরা সামনের বিভিন্ন রকমের কার্সিনোমাতেও দেখবো যেরকম পাউচ অফ ডগলাসের নোডিউল পাওয়া যায়। সো আপনাকে যদি বলে যে পাউচ অফ ডগলাসের নোডিউল, তার সাথে তার ডিসমেনোরিয়া, তার সাথে ডিসপ্যারোনিয়া এবং মেনোরেজিয়া, তাহলে বুঝবেন কি? বুঝবেন যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। পারিস্পেকুলাম এক্সামিনেশন করে কি পেতে পারেন? আপনি সার্ভিক্সে ব্লুইশ স্পট পেতে পারেন, যে সার্ভিক্সের মধ্যে ছোট ছোট এন্ডোমেট্রিওসিস হয়েছে, সেগুলো নীল কালারের দেখা যাচ্ছে। ওকে, এখন ডায়াগনোসিস করবো কিভাবে? প্রথমে সিমটম, আমাদের ক্লাসিক্যাল সিমটম কি কি পাই? ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, সাবফার্টিলিটি, তিনটা ক্লাসিক্যাল সিমটম। এই তিনটা যদি পাই তাহলে আমার বুঝতে হবে এটা এন্ডোমেট্রিওসিস, আর অন্যদিকে তাকানোর সুযোগ নেই। এরপর আমি আর কি কি করবো? আমি হচ্ছে এখানে একটা মার্কার করতে পারি CA-125। এই CA-125 আপনারা ওভারিয়ান টিউমারের মধ্যেও দেখবেন। এটা হচ্ছে খুবই নন স্পেসিফিক, বিভিন্ন জায়গায় এই CA-125 বেড়ে যায়। তাহলে এন্ডোমেট্রিওসিসও এই CA-125 বেড়ে যায়। আর এটা কি? গ্লাইকোডিলিন, এটাও বেড়ে যায়। প্লাসেন্টাল প্রোটিন 14। আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি করে আমি ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস মানে যেটা চকলেট সিস্ট সেটা বুঝতে পারবো। এমআরআই করে কি বুঝবো? এটা হচ্ছে বেস্ট ডায়াগনস্টিক টুল। দেয়ার ইজ আ ক্যারেক্টারিস্টিক হাইপার ইন্টেন্সিটি অফ T1 ওয়েটেড ইমেজেস এন্ড হাইপো ইন্টেন্সিটি অফ T2 ওয়েটেড ইমেজেস। এখানে কিছু কথা, যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুল কোনটা? অ্যান্সার হচ্ছে ল্যাপারোস্কোপি। এন্ডোমেট্রিওসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হচ্ছে ল্যাপারোস্কোপি এখনো। ঠিক আছে, কিন্তু রিসেন্ট বিভিন্ন আপনার হচ্ছে জার্নালে এবং বিভিন্ন আপনার প্রোটোকলে, বিশেষ করে বাইরের দেশের প্রোটোকলগুলোতে বলছে যে আমরা ল্যাপারোস্কোপি তো একটা ওয়ান কাইন্ড অফ ইনভেসিভ, তাই না? আমরা হচ্ছে পেটের ভিতরে যন্ত্রপাতি ঢুকায় আমরা হচ্ছে এখানে ইনভেসিভ ইনভেস্টিগেশন করছি। এই ইনভেসিভ ইনভেস্টিগেশনটাকে কমানোর জন্য এইটাকে এখন আর গোল্ড স্ট্যান্ডার্ড বলছে না, তার বদলে এখন এমআরআই কে বলছে যে এটা বেস্ট ডায়াগনস্টিক টুল। এমআরআই কে গোল্ড স্ট্যান্ডার্ডও বলছে না, বলছে যে বেস্ট ডায়াগনস্টিক টুল। ঠিক আছে, তাহলে আপনাকে যদি সরাসরি বই থেকে প্রশ্ন করে, যদি বলে যে বেস্ট ডায়াগনস্টিক টুল অফ এন্ডোমেট্রিওসিস কি, অ্যান্সার দিবেন এমআরআই। যদি বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড কি, অ্যান্সার দিবেন ল্যাপারোস্কোপি। স্টিল গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপিকেই দিবেন, স্টিল গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপিকেই দিবেন। যদি দেখেন যে গোল্ড স্ট্যান্ডার্ড চেয়েছে কিন্তু অপশনে ল্যাপারোস্কোপি নাই, তাহলে অ্যান্সার কি দিবেন? তাহলে অ্যান্সার দিবেন হচ্ছে এমআরআই। তাহলে বুঝবেন যে আপনাকে রিসেন্ট প্রোটোকল থেকে কোশ্চেন করেছে। তাহলে কয়টা কোশ্চেনের কথা বললাম? তিনটা। একটা হচ্ছে যদি বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড কি ইনভেস্টিগেশন, একটা বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, অ্যান্সার হচ্ছে ল্যাপারোস্কোপি।
2 নাম্বার যদি বলে যে বেস্ট ডায়াগনস্টিক টুল কি, বেস্ট ডায়াগনস্টিক টুল অ্যান্সার হচ্ছে এমআরআই। যদি বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড কি কিন্তু অপশনে ল্যাপারোস্কোপি নাই, নো ল্যাপারোস্কোপি, তখন আপনার অ্যান্সার দিতে হবে এমআরআই। বুঝে গেছে সবাই? ক্লিয়ার? সো এটা নিয়ে অনেক কনফিউশন যে ল্যাপারোস্কোপি দিব কি না দিব। সো রিসেন্ট আমাদের ওজেএসবি সেমিনার হয়েছে, সেখানে ম্যাডামরা এভাবে বলেছে, সো আপনারা এভাবে অ্যান্সার দেবেন। এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড আসলে ল্যাপারোস্কোপি অপশনে থাকলে ল্যাপারোস্কোপিকেই হচ্ছে আপনারা অ্যান্সার দিবেন। ওকে, তাহলে এমআরআই তে কি পাই আমরা? T1 ওয়েটেড ইমেজের মধ্যে আমরা হাইপার ইন্টেন্সিটি পাই, T2 ওয়েটেড ইমেজের মধ্যে হাইপার ইন্টেন্সিটি পাই। এরপরে আমাদের আরো কিছু যে অন্য অর্গান ইনভলভ আছে কিনা এন্ডোমেট্রিওসিস সেটা দেখার জন্য আমরা কোলোনোস্কোপি, রেক্টোসিগময়েডোস্কোপি, সিস্টোস্কোপি এগুলো করতে পারি। এখন হচ্ছে ল্যাপারোস্কোপিকে কেন গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা করে আমরা সরাসরি পেটের মধ্যে দেখতে পাচ্ছি যে লেশনটা কোথায় আছে, কতটুকু আছে, কতটুকু এক্সটেন্ড হয়েছে। সেম টাইমে আমরা ওই লেশনটাকে কেটে নিয়ে আসতে পারছি, বায়োপসি করতে পারছি, কেটে এনে পরীক্ষা করতে পারছি। একই সাথে আমরা স্টেজিং করতে পারছি, এন্ডোমেট্রিওসিসের স্টেজিং আছে সেটা করতে পারছি, দেখতে পাচ্ছি যে অ্যাডিশন কতটুকু, চারপাশে কতটুকু লেগে আছে। ওকে, এরপরে যে ক্লাসিক্যাল লেশন, আমরা ল্যাপারোস্কোপি করে ক্লাসিক্যাল লেশনটা কি পাই? ওই পাউডার বার্ন অথবা ম্যাচ স্টিক অ্যাপিয়ারেন্স পাচ্ছি। তাহলে ল্যাপারোস্কোপি করে যদি পেরিটোনিয়ামের মধ্যে অথবা পাউচ অফ ডগলাসের মধ্যে পাউডার বার্ন অর ম্যাচ স্টিক অ্যাপিয়ারেন্স পাই, তাহলে সেটা ডায়াগনোসিস হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ইন্টারভেনাস ইউরোগ্রাফি ইউজফুল ইন কেসেস উইথ ডিপ ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিওসিস এন্ড সাসপেক্টেড ইউরেটারিক ইনভলভমেন্ট। তাহলে ইউরেটারিক ইনভলভমেন্ট হলে আমরা আইভিও করব। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? খুব ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিওসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি ফাইব্রয়েড নাকি পিআইডি? তাহলে এন্ডোমেট্রিওসিসের ডিডি, এন্ডোমেট্রিওসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এসবি এর অ্যান্সার কি? এটা কি ফাইব্রয়েড নাকি পিআইডি? অ্যান্সার হচ্ছে পিআইডি। কারণ ফাইব্রয়েডে তো পেইন থাকে না, ওই একটা সিম্পটম দিয়েই আমার ফাইব্রয়েড এক্সক্লুডেড। পিআইডিতেও আবার আমার এওবি থাকে, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং থাকছে, সেখানেও আবার আমার সিভিয়ার পেইন থাকছে। তাহলে এই এওবি পেইন আমার এন্ডোমেট্রিওসিসেও আছে, আমার পিআইডিতেও আছে। তাহলে এটা আমার হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের এসবি এর অ্যান্সার। ওকে, তাহলে আপনাকে দিতে পারে যে একটা আপনার এরকম ডিসমেনোরিয়া এওবি এর পেশেন্ট আসছে, এই পেশেন্টটা এন্ডোমেট্রিওসিস ছাড়া আর কি হতে পারে? 1 নম্বরে দিল ফাইব্রয়েড, 2 নম্বরে দিল অ্যাডেনোমায়োসিস, 3 নম্বরে দিল পিআইডি। আপনার অ্যান্সার কিন্তু তখন হয়ে যাবে পিআইডি। এন্ডোমেট্রিওসিসের সাথে পিআইডির সবচেয়ে কমন ফিচার মিল, মানে দুইটা এত কমন এটা পার্থক্যই করা যায় না। ঠিক আছে, এরপর আর কি হতে পারে? অ্যাডেনোমায়োসিস হতে পারে, যে সেখানেও আমার একটু পরে দেখবো যে সেখানেও হচ্ছে আমার ব্যথা থাকে, সেখানেও আমার মেনোরেজিয়া থাকে, সেখানেও সাবফার্টিলিটি থাকে। কিন্তু অ্যাডেনোমায়োসিসের সাথে আমার এন্ডোমেট্রিওসিসের একটা মেজর পার্থক্য হচ্ছে, এন্ডোমেট্রিওসিসে হচ্ছে আমার নালি প্যারিটি, লো প্যারিটি। এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড এগুলাতে কি থাকে? এগুলাতে থাকে হচ্ছে আমার নালি প্যারিটি, লো প্যারিটি, তাই না? যে কম বাচ্চা বা বাচ্চা নেয় নাই বা বাচ্চা হয় নাই এরকম। আর অ্যাডেনোমায়োসিসে থাকে হচ্ছে মাল্টি প্যারিটি, অ্যাডেনোমায়োসিসে থাকবে ওর অনেকগুলা বাচ্চা আছে। ঠিক আছে, তো এই দুইটার হচ্ছে মেইন পার্থক্য। এন্ডো ফাইব্রয়েড এগুলাতে আমি নালিপ্যারিটি পাচ্ছি, আর অ্যাডেনোমায়োসিসে পাবো হচ্ছে মাল্টিপ্যারিটি। এটা দিয়ে দুইটার পার্থক্য হবে, এবং ফাইব্রয়েডের সাথে অ্যাডেনোমায়োসিসের মিল থাকবে বেশি। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাডেনোমায়োসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের এসবি এর অ্যান্সার কি? অ্যাডেনোমায়োসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের এসবি এর অ্যান্সার কি? এটা কি এন্ডোমেট্রিওসিস নাকি ফাইব্রয়েড? অ্যান্সার হচ্ছে ফাইব্রয়েড। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, যেটা অলরেডি আমি বলে ফেলছি যে আমাদের চকলেট সিস্ট যেটা ওভারিতে থাকে, সেটা হচ্ছে আমার এখন আমরা এন্ডোমেট্রিওমা বলছি। খুবই কমনলি পাওয়া যায় এন্ডোমেট্রিওসিসের পেশেন্টে, 60 to 70% ক্ষেত্রে দেখা যায় যে চকলেট সিস্ট ডেভেলপ করে যায়। এখন এই চকলেট সিস্টটা আলট্রাসোনোগ্রাফিতে আমি কেমন পাবো? আপনাদের বায়োফিজিক্সের কোশ্চেন হিসাবে চলে আসতে পারে। আলট্রাসোনোগ্রাফিতে পাবো থিক ওয়াল সিস্ট উইথ হোমোজেনাস ইকো প্যাটার্ন। এটা পাবো হচ্ছে থিক ওয়াল সিস্ট উইথ হোমোজেনাস ইকো প্যাটার্ন। যেমন এখানে আমাদের ক্লিয়ার ফ্লুইড থাকলে একদম কালো দেখা যাবে, কিন্তু এখানে কালো একদম ক্লিয়ার কালো থাকবে না, এখানে হচ্ছে ঘষা কাচ যেরকম থাকে, জানলার ঘষা কাচ যেরকম থাকে ওই রকম একটা অ্যাপিয়ারেন্স দিবে। ঠিক আছে, পেলভিক এক্সামিনেশন করে আমি হচ্ছে দুইটা মাস পাবো। রাপচার অফ চকলেট সিস্ট হলে সেখানে অ্যাকিউট অ্যাবডোমেনের ফিচার নিয়ে পেশেন্ট আসবে, তখন আমার কনফিউশন হবে কিসের কিসের সাথে? রাপচার অফ ওভারিয়ান টিউমার, টর্শন অফ ওভারিয়ান টিউমার, একটোপিক প্রেগন্যান্সি কিনা, অ্যাপেন্ডিসাইটিস কিনা, এগুলোর সাথে তখন আমার কনফিউশন হবে। এরপরে হচ্ছে আমার সাফার্টিলিটির কজ, এটা খুব ইম্পর্টেন্ট যে এন্ডোমেট্রিওসিসে কেন আমার এত সাফার্টিলিটি হচ্ছে। তাহলে 1 নম্বর কারণ কি? পেলভিক ক্যাভিটির মধ্যে আমার পেরিটোনাল ফ্লুইডের ইনফ্লামেশন হচ্ছে। তাহলে ওই ইনফ্লামেশনের কারণে পেরিটোনাল ফ্লুইডের মধ্যে অনেক সাইটোকাইনের চেঞ্জ হচ্ছে। আরো দেখলাম যে সেখানে আমার ম্যাক্রোফেজ গুলো বেড়ে যাচ্ছে, সেগুলো আমার স্পার্মকে খেয়ে ফেলছে। তাহলে প্রলিফারেশন অফ ম্যাক্রোফেজ হবে, সেগুলো আমার স্পার্মকে খেয়ে ফেলবে। পেরিটোনাল ফ্লুইডের জন্য আমার স্পার্ম গুলো ঠিকমতো উপরে উঠতে পারবে না, এই আমার হচ্ছে এই চেঞ্জগুলোর জন্য। আর একটা কি, এখানে পেলভিক অর্গানের ডিস্টরশন, মানে আমার এই যে বিভিন্ন অর্গানের সাথে একটার সাথে একটা লেগে যাচ্ছে, ইউটেরাস পেরিটোনামের সাথে লেগে যাচ্ছে, ওভারি একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, এগুলোর জন্য আমার পেলভিক যে নর্মাল অ্যানাটমি সেইটা
ডিস্টর্টেড হবে, সেখানে ওভাম ঠিকমতো ফেলোপিয়ান টিউবের মধ্যে ঢুকতে পারবে না। নর্মালি কি হয় যে আমার ওভারি থেকে ওভুলেশনের পরে সেকেন্ডারি ওসাইটটা ফেলোপিয়ান টিউবের মধ্যে ঢুকে যায়, তো এইটা আমার হচ্ছে এন্ডোমেট্রিওসিসে ঠিকমতো ওভামটা ফেলোপিয়ান টিউবের মধ্যে ঢুকতে পারবে না, তাহলে ফেলার অফ ওভাম পিক আপ হবে। এরপরে ওভারিতে কি হবে, ওভারির মধ্যে যদি চকলেট সিস্ট থাকে, ওভারি ঠিক মতো কাজ করতে পারবে না, সেখানে অ্যানোভুলেশন হবে, অলিগোভুলেশন হবে, লুটিয়াল ফেজ ডিফেক্ট হবে, আমার কর্পাস লুটিয়াম গুলো ঠিকমতো কাজ করতে পারবে না, ওভারিয়ান রিজার্ভ কমে যাবে, ওভারির মধ্যে যে ফলিকুল থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে চারপাশে টিউবের সাথে ওভারি অ্যাডহেশন হয়ে থাকবে। তারপরে ওভুলেশন ইন্ডাকশন, আমি যদি বাইরে থেকে ওষুধও দেই সেটার জন্য ওভারি ঠিকমতো কাজ করবে না, সেটার প্রতি ওভারির রেসপন্স কমে যাবে। ইউটেরাসে কি চেঞ্জ হবে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি, এইটা হচ্ছে ইমপ্লান্টেশনের সময় আমার কিছু ফ্যাক্টর থাকে, এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি ফ্যাক্টর, মানে এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে আমার ব্লাস্টোসিস্টটা ঢুকবে সেটার জন্য এন্ডোমেট্রিয়ামের কিছু ফ্যাক্টর থাকে, তো সেগুলো এখানে নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে ইমপ্লান্টেশনের কারণে ইমপ্লান্টেশন ফেলার হয়, প্রোজেস্টেরনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়। প্রেগন্যান্সির হরমোনের নাম হচ্ছে প্রোজেস্টেরন, মনে রাখবেন পি ফর পি, প্রোজেস্টেরন ইজ কল্ড হরমোন ফর প্রেগন্যান্সি। প্রোজেস্টেরন ছাড়া কখনো প্রেগন্যান্সি হবে না। এখানে যেহেতু প্রোজেস্টেরন রিসেপ্টর গুলোই সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে, প্রোজেস্টেরন রেজিস্ট্যান্স হয়ে আছে, সো এখানে আমার প্রেগন্যান্সি হচ্ছে না। আদার কি, আমার এখানে পেলভিক পেইন থাকে, ডিসপ্যারোনিয়া থাকে, মানে কয়টাল ডিফিকাল্টি থাকে, সে কয়টাসই করতে পারবে না ব্যথার জন্য, তার বাচ্চা হবে কোত্থেকে, ঠিক আছে। সো এই সব কারণের জন্য আমার সাব ফার্টিলিটি হচ্ছে। এর মধ্যে এসবি এর অ্যান্সার কি, এসবি এর অ্যান্সার হচ্ছে ওভারিয়ান অ্যানোভুলেশন, তাহলে এসবি এর অ্যান্সার হচ্ছে অ্যানোভুলেশন, ঠিক আছে। এখন হচ্ছে কমপ্লিকেশন অফ এন্ডোমেট্রিওসিস, এখানে এন্ডোক্রাইনোপ্যাথি, যেটা আমার সাবফার্টিলিটির জন্য রিলেটেড। এন্ডোক্রাইনোপ্যাথিটা কেন হবে এন্ডোমেট্রিওসিসে, ওই অ্যানোভুলেশনের জন্য, যে আমার ওভুলেশন হচ্ছে না, প্রোজেস্টেরন আসছে না, ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, আনাপোস্ট ইস্ট্রোজেন হয়ে যাচ্ছে, এগুলো হবে। এরপর হচ্ছে রাপচার অফ চকলেট সিস্ট, ইনফেকশন অফ চকলেট সিস্ট, তাহলে চকলেট সিস্ট যদি রাপচার হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। অবস্ট্রাক্টেড কিছু ফিচার থাকতে পারে, যেমন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যেহেতু চারপাশের অর্গান একটা সাথে একটা লেগে যাচ্ছে, অ্যাডিশন হয়ে যাচ্ছে, সেখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যাওয়ার চান্স থাকবে। ইউরেটারাল অবস্ট্রাকশন হতে পারে, সেখান থেকে ইউরিনটা আর বাইরে পাস হবে না, ইউরিন ভিতরে জমা হবে, ইউরেটারের মধ্যে সেটা জমে হাইড্রোইউরেটার হবে, হাইড্রোনেফ্রোসিস হবে, পাইলোনেফ্রাইটিস হবে, কিডনির ইনফেকশন হয়ে যাবে, ঠিক আছে। ম্যালিগন্যান্সি রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার ইন ওমেন উইথ এন্ডোমেট্রিওসিস ফোরফোল্ড। আমরা যখন ওভারিয়ান কার্সিনোমা পড়বো তখন দেখবো দুই ধরনের ওভারিয়ান কার্সিনোমা আছে। এক ধরনের ওভারিয়ান কার্সিনোমা হয় এই ওভারিতে এন্ডোমেট্রিওমা হওয়ার জন্য, ঠিক আছে। সো এখান থেকে আমার ম্যালিগন্যান্ট চেঞ্জটা হতে পারে, এন্ডোমেট্রিওমা থেকে ওভারিয়ান কার্সিনোমা হয়ে যেতে পারে ওভারিতে, ঠিক আছে, যেটাকে বলে এন্ডোমেট্রয়েড ভ্যারাইটি অফ ওভারিয়ান কার্সিনোমা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? এরপর হচ্ছে এন্ডোমেট্রিওসিসে একটা স্টেজিং বলেছিলাম, সেখানে স্টেজ কিছু পড়া লাগবে না, শুধু আপনারা স্টেজ 4টার নাম পড়বেন। স্টেজ 1 হচ্ছে মিনিমাল, সেখানে লেশন থাকবে 1 থেকে 5টা। স্টেজ 2 হচ্ছে মাইল্ড, 6 থেকে 15টা। স্টেজ 3 হচ্ছে মডারেট, 16 থেকে 40টা। স্টেজ 4 হচ্ছে সিভিয়ার, 40টার বেশি লেশন, ঠিক আছে। এখন হচ্ছে আমি ট্রিটমেন্ট কি দিব। ফার্স্টে হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, যাদেরকে কোনো ওষুধও দিব না, কোনো সার্জারিও করবো না, শুধু বসে বসে ফলো আপ করবো, অবজারভেশনে রাখবো। তাহলে কাদেরকে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে রাখতে পারি, যাদের মিনিমাল এন্ডোমেট্রিওসিস উইথ নো আদার অ্যাবনর্মাল পেলভিক ফাইন্ডিং, যে শুধুমাত্র মিনিমাল লেশন মানে 1 থেকে 5টা লেশন আছে, আর কোনো তাদের অ্যাবনর্মাল ফাইন্ডিং নাই, যারা আনম্যারিড, ইয়াং ম্যারিড হু আর রেডি টু স্টার্ট ফ্যামিলি। তাহলে যারা হচ্ছে আনম্যারিড অথবা নতুন বিয়ে করে তারা বাচ্চা নিতে যাচ্ছে, এবং যারা হচ্ছে মেনোপোজের দিকে আগাচ্ছে, তাহলে মেনোপোজের দিকে আগাচ্ছে যারা, তাদেরকে কেন আমি হচ্ছে ফলো আপে রাখবো, কোনো ট্রিটমেন্ট দিব না, কেন তাদেরকে আমি ফলো আপে রেখে কোনো ট্রিটমেন্ট দিব না? আপু কারণ ওনাদের তো ইস্ট্রোজেন শেষ হয়ে যাবে হ্যাঁ, আর ভেরি গুড। কিছুদিন আমার তো পরে। মেনোপজে তো আমার ইস্ট্রোজেন তো অফ হয়ে যাবে, নাই হয়ে যাবে, তাহলে যে কন্ডিশন আমার হাইপার ইস্ট্রোজেনের জন্য হচ্ছে মেনোপোজে, সেটা ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে মেনোপোজাল লেডিকে আমি আর কোনো ট্রিটমেন্ট দিব না। আর যারা হচ্ছে নতুন বিয়ে করেছে, ফ্যামিলি স্টার্ট করছে, অথবা যারা আনম্যারিড, যারা কিছুদিনের মধ্যে ফ্যামিলি স্টার্ট করবে, এরকম ওদের আমরা ওষুধ দিচ্ছি না, কারণ এখানে যে ওষুধগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আমার মেনস্ট্রুয়েশনটাকে বন্ধ করে রাখে, ঠিক আছে। সো এই ওষুধগুলো আমরা পরবর্তীতে ইউজ করবো। তো এদেরকে হচ্ছে আমরা এক্সপেক্টেন্ট মানে শুধু ফলো আপের উপর রাখবো। এরপরে মেডিকেল থেরাপি, মেডিকেল থেরাপির মধ্যে আপনাকে জানতে হবে নামগুলো এবং কোনটা কি কাজ করছে। ফার্স্টে হচ্ছে কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেটা হচ্ছে ওরাল পিল। তাহলে আমার শুধু ইস্ট্রোজেনের জন্য এই ডিজিজটা হচ্ছে, আমি এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ড করে একটা ওসিপি দিয়ে দিচ্ছি, অথবা আমি শুধু প্রোজেস্টেরন দিচ্ছি। এখন এগুলো দিলে আমার এখানে কি লাভ হবে, এখানে আমার সিউডো প্রেগন্যান্সি ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে যেহেতু শুধু হাইপার ইস্ট্রোজেনের জন্য এই ডিজিজটা হচ্ছে, আমি যদি এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ড করে দিতে পারি, অথবা শুধু প্রোজেস্টেরন দিতে পারি। প্রোজেস্টেরন কি কাজ করে, আমার হচ্ছে লেয়ার গুলাকে আর বাড়াবে না, প্রলিফারেটিভ করবে না, সেগুলোকে কম্প্যাক্ট করে রাখবে। আর কম্বাইন্ডলি দিলেও, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ডলি দিলেও সেম কাজই হবে। আর এই যে মেট্রক্সি প্রোজেস্টেরন, অ্যাসিটেট, ডাইড্রোজেস্টন, নরিথিস্টেরন, ডাইনোজেস্ট, এগুলো সব হচ্ছে প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে ওরাল প্রোজেস্টেরন। একটা হচ্ছে ডেপোড মেট্রক্সিপ্রেস্টেরন, যেটা আমরা আইএম দিই, যেটা হচ্ছে ডিএমপিএ, এটা কমন নাম আপনারা শুনবেন হচ্ছে ডিএমপি, ইনজেক্টেবল প্রোজেস্টেরন, আইএম দিই। একটা হচ্ছে প্রোজেস্টেরন রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তাহলে প্রোজেস্টেরন রিলিজিং, কোন প্রোজেস্টেরন রিলিজ করে, লেভোনোজেস্ট্রল রিলিজ করে, সেটার নাম কি, লেভোনোজেস্ট্রল আইইউএস অথবা মিরেনা।
অথবা মিরেনা। ঠিক আছে, তাহলে এগুলো দিচ্ছি, এই প্রজেস্টেরন দিচ্ছি অথবা ওসিপি কম্বাইন করে দিচ্ছি। এগুলো দিলে আমার এখানে সিউডো প্রেগন্যান্সি ক্রিয়েট হচ্ছে। সিউডো প্রেগন্যান্সি মানে হচ্ছে প্রেগন্যান্সির সময় যেরকম প্রজেস্টেরন এসে আমার ওই পলিফারেশনটাকে কমাই দিত, এন্ডোমেট্রিয়াল গ্রোথটাকে কমাই দিত, সেম কাহিনী আমি এই বাইরে থেকে প্রজেস্টেরন দিয়ে এখন আমি ওই এন্ডোমেট্রিয়ামটাকে কমাই রাখবো, কম্প্যাক্ট করে রাখবো। ঠিক আছে, সো এই ঘটনাটাকে বলা হচ্ছে সিউডো প্রেগন্যান্সি। তাহলে প্রজেস্টেরন দিয়ে আপনার কিভাবে এখানে হেল্প হচ্ছে? সিউডো প্রেগন্যান্সি ক্রিয়েটের মাধ্যমে হেল্প হচ্ছে। এরা কি করছে? আমার ওই একটোপিক এন্ডোমেট্রিয়ামগুলোকে অ্যাট্রফি করে দিচ্ছে। এরা কি করছে? একটোপিক এন্ডোমেট্রিয়াম যেটা ছিল সেটাকে অ্যাট্রফি করে দিচ্ছে, অ্যাট্রফি, সেগুলাকে শুকাই দিচ্ছে, প্রলিফারেশন আর হতে দিচ্ছে না। এরপরে হচ্ছে আপনার ডানাজল। ডানাজল করবে হচ্ছে সিউডোমেনোপজ, জেস্ট্রিনন করবে হচ্ছে সিউডোমেনোপজ। তাহলে এরা আসলে প্রজেস্টেরন নাই, এরা হচ্ছে ইস্ট্রোজেনকে কমাই দিবে। তাহলে ডানাজল এবং জেস্ট্রিনন এরা হচ্ছে ইস্ট্রোজেনকে কমাই দিবে, যেটা মেনোপোজে হইতো। তাহলে এরা সিউডোমেনোপজ তৈরি করছে। এরপরে হচ্ছে জিএনআরএইচ অ্যানালগ। এখানে জিএনআরএইচ অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট থাকবে। জিএনআরএইচ এর একটা ভূমিকা হচ্ছে, এটা হাইপোথ্যালামাস থেকে যখন রিলিজ হয় এই হরমোনটা, সেটা পালসেটাইল ম্যানারে রিলিজ হয়। তাহলে আপনারা এখানে লিখে রাখবেন, আপনার সঠিক হরমোন মেনটেনের জন্য, ইস্ট্রোজেন প্রজেস্টেরন সঠিকভাবে আসার জন্য জিএনআরএইচ এর পালসেটাইল সিক্রেশন দরকার, পালসেটাইল সিক্রেশন দরকার। তার মানে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ একবার আসবে আবার বন্ধ হবে, জিএনআরএইচ আবার আসবে আবার বন্ধ হবে। এই যে জিএনআরএইচ আসছে বন্ধ হচ্ছে, আসছে বন্ধ হচ্ছে, এইটাকে বলা হচ্ছে জিএনআরএইচ এর পালসেটাইল সিক্রেশন। এই সিক্রেশনটা হইলেই মাত্র আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা নর্মাল ভাবে রিলিজ হবে। ঠিক আছে, কিন্তু এই ইস্ট্রোজেন এই পালসেটাইল সিক্রেশনটা না এসে যদি জিএনআরএইচ টানা আসে, একটানা আসে, সেটাকে কেমন সিক্রেশন বলে? সেটাকে বলে হচ্ছে টোনিক সিক্রেশন। তাহলে জেএনআরএইচ যদি টানা আসে সেটাকে বলে টোনিক সিক্রেশন। সেই টোনিক সিক্রেশন হলে আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসা বন্ধ হয়ে যাবে। তাহলে কি বললাম? যে জেনারেট যদি পালসেটাইল সিক্রেশন হয় তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসবে, জেনারেট যদি টোনিক সিক্রেশন হয় মানে টানা আসে তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসা বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি বাইরে থেকে কাউকে জেনারেট দেই ওষুধ হিসাবে, আমি তো আর এমন করতে পারবো না যে ওষুধ দিব আবার দিব না, আবার দিব আবার দিব না, আমি তো ওষুধ টানা দিব। তাহলে বাইরে থেকে ওষুধ হিসাবে জেনারেট দিলে তার শরীরে জেনারেট এর কেমন সিক্রেশন হবে? পালসেটাইল নাকি টোনিক? টনিক হয়ে যাবে। টোনিক হয়ে যাবে। আর যদি টোনিক সিক্রেশন হয় তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসা বন্ধ হয়ে যাবে, তখন আমার শরীরে ইস্ট্রোজেন কমে যাবে। এই ঘটনাটাকে বলে হচ্ছে মেডিকেল ওফোরেক্টমি। কেন এটাকে মেডিকেল ওফোরেক্টমি বলছে? আমাদের হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ আসে, সেই জিএনআরএইচটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে এফএসএইচ এলএইচ রিলিজ করে, সেই এফএসএলএইচ ওভারির উপর কাজ করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করে। এটাকে কি বলে? হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। তাহলে জিএনআরএইচ যখন আমি টানা দিব তখন আমার অ্যান্টেরিয়র পিটুইটারি আর কাজ করতে পারবে না। টানা আসলে, টনিক আসলে, তখন এফএসএইচ এলএইচ আসা বন্ধ হয়ে যাবে এবং ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসাও বন্ধ হয়ে যাবে। তাহলে ওভারি কেটে দেওয়াকে কি বলে? ওভারি কেটে দেওয়াকে বলে ওফোরেক্টমি। আমি ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে ওভারি কেটে দেওয়ার মতো করে দিচ্ছি, মানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বন্ধ করে দিচ্ছি। এই কারণে ওর নাম হয়ে যাচ্ছে মেডিকেল ওফোরেক্টমি। তাহলে আপনাকে যদি বলে যে এন্ডোমেট্রিওসিসে আমি জিএনআরএইচ অ্যানালগ দিলে সেটা কিভাবে কাজ করবে? অ্যান্সার হচ্ছে মেডিকেল ওফোরেক্টমির মাধ্যমে সে কাজ করবে, ইস্ট্রোজেন কমায় দেওয়ার মাধ্যমে। মনে থাকবে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে কিভাবে সিউডো প্রেগন্যান্সি হচ্ছে, কিভাবে সিউডো মেনোপজ হচ্ছে, কিভাবে মেডিকেল ওফোরেক্টমি হচ্ছে? তাহলে সিউডো প্রেগন্যান্সি মানে সেখানে প্রজেস্টেরন থাকবে, যেটা হচ্ছে আমার প্রলিফারেশনটাকে কমাই দিবে, আমার হচ্ছে এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রফি করে দিবে। ঠিক আছে, একটোপিক এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রফি করে দিবে। আর হচ্ছে ডানাজোলার জেস্টিনল কি করছে? সিটোমেনোপজ করছে, কারণ ওরা ইস্ট্রোজেনকে কমাই দিচ্ছে। আর জেনারেট অ্যানালগ কি করছে? মেডিকেল ওফোরেক্টমি করছে, ওরা পুরা এফএসএইচ এলএস ইস্ট্রোজেন প্রজেস্টেরন সবগুলোকে কমাই দিচ্ছে। এর ফলে এটাকে নাম দিয়েছে মেডিকেল ওফোরেক্টমি, মানে আমি ওভারি কেটে ফেললে যেরকম ফিচার হবে সেরকম ফিচার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন আসছে সবচেয়ে কমনলি কোন ওষুধটা এখন ইউজ হয়, সেটা হচ্ছে ডাইনোজেস্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রজেস্টেরন, এটা একটা 19 নর টেস্টোস্টেরন ডেরিভেটিভ সিলেক্টিভ প্রজেস্টেরন দ্যাট কজেস অ্যানোভুলেশন। তাহলে এটা দিয়ে আমি হচ্ছে অ্যানোভুলেশন করে দিচ্ছি। ইট হ্যাজ অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট। তাহলে আমার যে একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো থাকবে সেগুলোর প্রলিফারেশন বন্ধ করে দিবে। ইট ইনহিবিটস সাইটোকাইন সিক্রেশন। একই সাথে যে সাইটোকাইনগুলো আমার প্রলিফারেশনটাকে বাড়াচ্ছিল সেগুলোকেও সে ইনহিবিট করে দিবে। ইট ডিক্রিজেস নার্ভ ফাইবার ডেনসিটি ইন এন্ডোমেট্রিওসিস টু রিলিভ পেন। এরা নার্ভ ফাইবার গুলাকেও সংখ্যায় কমাই দিবে, এর ফলে পেনও কমে যাবে। ঠিক আছে, সো এটা খুবই কমনলি এখন ইউজ হয়, এই অংশটা একটু পড়ে রাখবেন। এটা হচ্ছে আপনাদের ফার্মাকোলজির পার্ট হিসাবে থাকবে। আমরা সার্জারির মধ্যে কি কি করতে পারি? সার্জারির মধ্যে কনজারভেটিভ সার্জারি আছে, ডেফিনিটিভ সার্জারি আছে। কনজারভেটিভের মধ্যে আমরা ল্যাপারোস্কোপি করে ওই এন্ডোমেট্রিয়ামের লেশন গুলোকে এক্সিশন অথবা কটারাইজেশন, মানে ওগুলো কেটে আনতে পারি, অথবা কটারাই দিয়ে পোড়াই দিতে পারি, লেজার দিয়ে পোড়াই দিতে পারি। আর কি করতে পারি? ল্যাপারোস্কোপিক ইউট্রোস্যাক্রাল নার্ভ অ্যাবলেশন। আমি ইউট্রোস্যাক্রাল যে নার্ভ গুলো থাকবে সেগুলোকে পোড়াই দিতে পারি, যে ওই নার্ভ গুলো পোড়াই দিলে তার আর ব্যথা হবে না। এরপর অ্যাডেশন যে থাকবে চারপাশে, সেই অ্যাডেশন গুলোকে আমি ছাড়াই দিব, যেটাকে বলে অ্যাডেশিওলাইসিস। এক্সিশন অফ রেক্টোভ্যাজানাল নোডিউল, ওই যে আমার
পাউচ অফ ডগলাসে, তারপর রেক্টোভাজিনাল সেপ্টামে, ইন্ট্রোস্যাক্রাল লিগামেন্টে যে নোডিউলগুলো ছিল সেগুলোকে আমি কেটে আনতে পারি। এন্ডোমেট্রিওমা হলে কি করব? এন্ডোমেট্রিওমা মানে চকলেট সিস্ট হলে আমি হচ্ছে ভিতরের সিস্টের অংশটা বের করে ফেলবো, অ্যাসপাইরেশন এন্ড ইরিগেশন, সিস্ট ওয়াল এক্সিশন, সিস্ট ওয়ালটা কেটে নিয়ে আসবো। এরপর সিস্টেক্টমি কখন করব? যখন আমার সিস্টের সাইজটা 3 সেন্টিমিটারের বেশি হয়ে যাবে, ঠিক আছে। ডেফিনিটিভ সার্জারি কি? এটা আমি ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি করে হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালপিঙ্গোফ্রেক্টমি করব যাদের ফ্যামিলি কমপ্লিট থাকবে। এখন আসলে হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিসের ফার্স্টে হচ্ছে এখানে আমার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে। তাহলে কন্ডিশন ওয়ার দেয়ার ইজ ইনগ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম বোথ গ্ল্যান্ড এবং স্ট্রোমা ডিরেক্ট ইনটু মায়োমেট্রিয়াম। তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ঢুকে গেছে, ঠিক আছে। এইটা ডিফিউজ হতে পারে, লোকাল হতে পারে। লোকাল মানে হচ্ছে যে কোনো এক জায়গায় সে ঢুকে গেছে, আর ডিফিউজ মানে হচ্ছে পুরা মায়োমেট্রিয়ামের মধ্যেই সে ঢুকে গেছে। এটাকে আরেকটা ভাষা কি বলে, যেটা অলরেডি বলে ফেলছি, এন্ডোমেট্রোসিস ইন্টারনা। তাহলে আপনাকে যদি এন্ডোমেট্রোসিস ইন্টারনা দিয়ে কোনো প্রশ্ন দেয়, আপনাকে বুঝতে হবে এটা কিসের প্রশ্ন, বুঝতে হবে এটা অ্যাডেনোমায়োসিসের প্রশ্ন। কজ কি? এখানে আমি দেখবো এরা এলডারলি উমেন থাকবে, এদের বয়স 40-এর বেশি থাকবে, এবং এরা হচ্ছে ইনক্রিজড প্যারিটি মানে মাল্টি প্যারিটি থাকবে। এদের রিপিটেড চাইল্ড বার্থ থাকবে, যে অনেকগুলো বাচ্চা হয়েছে, সিজারিয়ান ডেলিভারি হয়েছে, অথবা কোনো এন্ডোমেট্রিয়ামের ট্রমার হিস্ট্রি আছে। এরপরে ওদের কিউরেটেজের হিস্ট্রি থাকবে, আমরা যে ভিতরে কোনো প্রোডাক্ট বের করার সময় যেমন কিউরেট করি, যেমন আমরা ডিএনসি করি, সেখানে ডাইলেটেশন এন্ড কিউরেটেজ করি, তাহলে আমরা এন্ডোমেট্রিয়ামকে যে কিউরেট করি সেরকম থাকলেও আমার অ্যাডেনোমায়োসিস হবে। কোএক্সিস্টেন্ট প্যাথোলজি উইথ অ্যাডেনোমায়োসিস আর মায়োমা, এন্ডোমেট্রোসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ওই যে আমরা পড়ে আসছিলাম হাইপার ইস্ট্রোজেনের সাথে আমার কি কি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আমার ফাইব্রয়েড থাকতে পারে, আমার এন্ডোমেট্রোসিস থাকতে পারে, অ্যাডেনোমায়োসিস থাকতে পারে, আমার হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে, ফলিকুলার সিস্ট অফ ওভারি। এরপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাও এখানে অ্যাডেনোমায়োসিসের সাথে থাকতে পারে, কিন্তু ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা খুব বেশি রিলেটেড ছিল না। এবার পেলভিক এন্ডোমেট্রিওসিস কোএক্সিস্ট উইথ ইন 40% কেসেস। পেলভিক এন্ডোমেট্রিওসিস মানে যে আমার অ্যাডেনোমায়োসিসও আছে, মানে আমার মায়োমেট্রিয়ামের মধ্যেও এন্ডোমেট্রিয়াম আছে, আবার পেলভিক পেরিটোনিয়ামের মধ্যেও আমার এন্ডোমেট্রিয়াম আছে, ঠিক আছে। তাহলে দুইটাই থাকতে পারে, আমার এন্ডোমেট্রিওসিস ইন্টারনাও থাকতে পারে, তার সাথে একই সাথে আমার এন্ডোমেট্রিওসিস এক্সটার্নাও থাকতে পারে। এখন হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা হচ্ছে এক্সটেনশন অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা বিয়ন্ড এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াল ইন্টারফেস। ঘটনা কি হয়, আমার এখানে এই হচ্ছে ইউটেরাস, এই হচ্ছে ভিতরে এন্ডোমেট্রিয়াম, এইটা মনে করেন আমার এন্ডোমেট্রিয়াম ভিতরে। এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের মধ্যে একটা জাংশন থাকে, সেটাকে বলা হচ্ছে জে জেড জাংশন। মনে করেন এই হচ্ছে সেই জাংশন, ঠিক আছে। এই জাংশনটা হচ্ছে ইনট্যাক্ট থাকে। জাংশন থাকার কারণে আমার এন্ডোমেট্রিয়ামটা আর মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকতে পারে না। কোনো কারণে যদি আমি এই এন্ডো এবং মায়োমেট্রিয়ামের মাঝখানে জাংশনটাকে নষ্ট করে দিই, যেটাকে এখানে বলছে এন্ডো মায়োমেট্রিয়াল ইন্টারফেস, এটাকে যদি আমি নষ্ট করে দিই তাহলে আমার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাবে। এখন মনে করেন আমার রিপিটেড চাইল্ড বাট খুব ঘন ঘন বেবি ডেলিভারি হচ্ছে, আমি যখন প্লাসেন্টা বের করছি, প্লাসেন্টার সাথে এন্ডোমেট্রিয়ামের দুইটা লেয়ার চলে আসে, সেটাকে কম্পেক্টাম এবং স্পঞ্জি লেয়ার, যেটাকে ফাংশনাল লেয়ার বলে। তাহলে এই যে প্রত্যেকবার প্লাসেন্টার সাথে এন্ডোমেট্রিয়ামের লেয়ার চলে আসছে, তখন আমার কিন্তু এই জাংশনটা একটু ডিস্টার্ব হচ্ছে। তো এটা যদি আমি ঘন ঘন করি তাহলে এই জাংশনটা আরো বেশি ডিস্টার্ব হবে। আবার আমি যখন কিউরেট করছি, আমি যখন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এন্ডোমেট্রিয়ামটাকে বের করে নিয়ে আসছি, তখনও কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের নিচে যে জাংশন আছে সেটা ইনজুরি হবে, ওই জাংশনটা নষ্ট হবে, ঠিক আছে। তো এই যে আমার প্রতি বেবি ডেলিভারির পরে এবং প্রতি কিউরেটের পরে আমার এই জাংশন নষ্ট হচ্ছে, এখান থেকে আমার এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাবে, সেখানে অ্যাডেনোমায়োসিস হয়ে যাবে। এই হচ্ছে এটার প্যাথোজেনেসিস। তো এরকম হলে জাংশনাল জোন উইথ লো সিগন্যাল ইন্টেন্সিটি টি ওয়েটেড ইমেজ ইজ ডিফাইন্ড অ্যাজ ইনারমোস্ট লেয়ার অফ মায়োমেট্রিয়াম। তাহলে এই জাংশনটা আমি T2 ওয়েটেড ইমেজে পাবো এমআরআই করে। প্যাথোলজি কি? ইট মে এফেক্ট বোথ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল, মোস্ট কমনলি পোস্টেরিয়র ওয়াল। তাহলে অ্যাডেনোমায়োসিস মোস্ট কমনলি কোথায় হবে? পোস্টেরিয়র ওয়ালে হবে। এটার কারণ কি? কমনলি আমরা যে কিউরেট করি দেখা যায় যে পোস্টেরিয়র ওয়ালে বারবার আমার কিউরেটার যে ইনস্ট্রুমেন্ট সেটা যাচ্ছে। আর আমরা যখন বেবি ডেলিভারি করে যখন প্লাসেন্টা আউট করি, প্লাসেন্টার যে অ্যাটাচমেন্টটা, প্লাসেন্টার অ্যাটাচমেন্ট কিন্তু নিয়ার ফান্ডাস থাকে, ফান্ডাসের কাছে অ্যান্টেরিয়র ওয়ালেও থাকতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও থাকতে পারে। এটা হচ্ছে দত্ততে আপনার বলেছে যে অ্যান্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়ালে ইকুয়াল ফ্রিকোয়েন্সিতে থাকে, কিন্তু আসলে মূল ঘটনা হচ্ছে পোস্টেরিয়র ওয়ালে প্লাসেন্টাল অ্যাটাচমেন্টটা বেশি থাকে। তাহলে প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট কোথায় বেশি থাকে? পোস্টেরিয়র ওয়ালে বেশি থাকে, নিয়ার ফান্ডাস, পোস্টেরিয়র ইউট্রাইন ওয়াল। তাহলে প্লাসেন্টা যেহেতু পোস্টেরিয়র ওয়ালে বেশি অ্যাটাচমেন্ট থাকে, ডেলিভারির সময় ওই পোস্টেরিয়র ওয়ালের এন্ডোমেট্রিয়ামটাকেই সাথে নিয়ে বের হয়ে যায়। সো ওইখানে পোস্টেরিয়র ওয়ালেই আমার জাংশনটা হ্যাম্পার হয়। এই কারণে আমার অ্যাডেনোমায়োসিসটাও সবচেয়ে কমনলি হয় পোস্টেরিয়র ওয়ালে, ঠিক আছে। ইফ দ্য বেসাল লেয়ার ইজ অনলি প্রেজেন্ট, দ্য টিস্যু রিঅ্যাকশন ইজ মাসলেস অ্যাজ ইট ইজ আনরেসপন্সিভ টু হরমোন, বাট ইফ দ্য ফাংশনাল জোন ইজ প্রেজেন্ট হুইচ ইজ রেসপন্সিভ টু হরমোন, টিস্যু রিঅ্যাকশন সারাউন্ডিং দ্য এন্ডোমেট্রিয়াম ইজ মার্কড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমার এখানে যে অ্যাডেনোমায়োসিসটা আছে, একটা খুব কমন কথা প্রচলিত যে এই যে আমরা এন্ডোমেট্রিওসিস অনেকগুলো ওরাল প্রজেস্টেরন দিলাম না, আমরা কি কি দিলাম, আমরা হচ্ছে ওসিপি দিলাম, তারপর মেট্রোক্সি প্রজেস্টেরন দিলাম, তারপরে ডিএমপিএ দিলাম ইনজেক্টেবল, তারপরে হচ্ছে লেভোনোজেস্টল আইওটি দিলাম, তারপরে হচ্ছে অনেক কিছু দিয়েছি, ডানাজল দিয়েছি, লেভোনোজেস্টল দিয়েছি, নানা ধরনের প্রজেস্টেরন দিয়েছি।
এখানে আমাদের অ্যাডেনোমায়োসিসে এত প্রজেস্টেরন কাজ করতে পারে না, বাইরে থেকে এত ওষুধ দিয়ে আমি অ্যাডেনোমায়োসিস ঠিক করতে পারি না। কেন ঠিক করতে পারি না? আমাদের যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার আছে, কয়টা লেয়ার থাকে? এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার থাকে। সবচেয়ে নিচে হচ্ছে বেজাল লেয়ার, তার উপরে থাকে হচ্ছে স্পঞ্জি লেয়ার, তার উপরে থাকে হচ্ছে কম্প্যাক্টাম লেয়ার। কম্প্যাক্টাম লেয়ার, ঠিক আছে। যেটা বেজাল লেয়ার, সেইটার উপর আমার কোনো হরমোনের ইফেক্ট নাই। মানে এই এন্ডোমেট্রিয়ামের বেজাল লেয়ারের উপর কোনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কাজ করতে পারে না। যেটা আমার কম্প্যাক্টাম এবং স্পঞ্জি, এই দুইটা লেয়ারকে বলে ফাংশনাল লেয়ার। এদের উপর আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন কাজ করতে পারে এবং এরাই মূলত প্লাসেন্টার সাথে বের হয়ে যায়। এখন আমার যদি মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ঢুকে, তাহলে আমার ঘটনাটা কি হবে? এই হচ্ছে আমার ইউট্রাস, এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামের সবচেয়ে নিচের লেয়ার কি? বেজাল লেয়ার। তাহলে এখানে মনে করেন আমার জাংশনটা হ্যাম্পার হয়েছে। তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে প্রথম এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ারটা ঢুকবে? মায়োমেট্রিয়ামের মধ্যে সর্বপ্রথম এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ার ঢুকবে? ঢুকবে হচ্ছে বেজাল লেয়ার। এটা তো সবচেয়ে নিচে থাকে এন্ডোমেট্রিয়ামে, তাই না? সো ঢুকলে প্রথমে বেজাল লেয়ারটা ঢুকবে, তারপরে ধীরে ধীরে আমার কম্প্যাক্টাম এবং স্পঞ্জি লেয়ার ঢুকবে। এখন বলেন তো, বেজাল লেয়ার কি হরমোনের প্রতি সেনসিটিভ ছিল নাকি নন সেনসিটিভ ছিল? নন সেনসিটিভ। নন সেনসিটিভ। এই কারণে আমার যদি শুধু বেজাল লেয়ার ঢুকে বসে থাকে, তাহলে ওই অ্যাডেনোমায়োসিসে আমি বাইরে থেকে প্রজেস্টেরন দিয়ে খুব একটা চিকিৎসা করতে পারি না। এবং কমনলিও দেখা যায় যে অ্যাডেনোমায়োসিসে সব প্রজেস্টেরন কাজ করছে না, নির্দিষ্ট কিছু প্রজেস্টেরন সেখানে কাজ করে। তো সেটাই এখানে বলেছে যে শুধু বেজাল লেয়ার যদি ভিতরে ঢুকে, তাহলে সেটা আমার হরমোনের প্রতি নন রেসপন্সিভ থাকবে, আর যদি ফাংশনাল লেয়ার যায় তাহলে সেটা আমার রেসপন্সিভ হবে। ন্যাকের আই অ্যাপিয়ারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট আপনার ফাইব্রয়েড থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। ফাইব্রয়েডের প্যাটার্ন আমি কেমন বলেছিলাম? ফাইব্রয়েড থাকে হচ্ছে হোল প্যাটার্নে, পেঁয়াজের মতো, ঠিক আছে। এখানে ফাইব্রয়েডের সাইজটা অনেক বড় হবে, 14 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, পুরো পেট জুড়েও ফাইব্রয়েড থাকতে পারে। আর এখানে আমার অ্যাডেনোমায়োসিসের সাইজটা ইউজুয়ালি ডাজ নট ইনক্রিজ মোর দ্যান অ্যান অরেঞ্জ। 12 থেকে 14 উইকস এর বেশি এরা যাবে না। তাহলে এখানে ইউটেরাসটা থাকবে 12 থেকে 14 উইকস এর নিচেই, ঠিক আছে। তাহলে 14 উইকস এর নিচে এখানে ইউটেরাস থাকবে। কাট সেকশন করে আমি এখানে ডার্কার অ্যাপিয়ারেন্স পাবো। ফাইব্রয়েডে পেয়েছিলাম হোয়াইট সারফেস। কাট সেকশনের ক্যারেক্টারিস্টিক ট্র্যাবিকুলেটেড অ্যাপিয়ারেন্স পাবো, মানে এরকম প্রজেকশনের মতো চারদিকে অ্যাপিয়ারেন্স থাকবে, সেটা হচ্ছে ট্র্যাবিকুলেটেড অ্যাপিয়ারেন্স। আনলাইক ফাইব্রয়েডে ছিল হচ্ছে নো ক্যাপসুল সারাউন্ডিং দ্য গ্রোথ, দেয়ার মে বি ভিজিবল সিস্টিক ডার্ক স্পেস অ্যান্ড ব্লাড স্পট অ্যাট প্লেসেস। তাহলে আমরা ফাইব্রয়েডে একটা ফলস ক্যাপসুল পেয়েছিলাম। অ্যাডেনোমায়োসিসে আমি কোনো ক্যাপসুল পাবো না, সেখানে মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট সিস্টিক স্পেস থাকবে এবং ছোট ছোট ব্লাড স্পট থাকবে। আপনারা যারা গাইনি ওটিতে দাঁড়াবেন, যারা হচ্ছে ইন্টার্নশিপে আছেন অথবা যারা ট্রেনিং করছেন, যারা গাইনি ওটিতে দাঁড়াবেন, তারা হচ্ছে এরকম অ্যাডেনোমায়োসিসের অপারেশনের পরে অ্যাডেনোমায়োসিসটা কেটে দেখবেন ইউটেরাসটাকে। খুবই সুন্দর অ্যাপিয়ারেন্স, আপনি মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট পানির মতো সিস্ট দেখতে পাবেন, একদম টিপিক্যাল ফিচার পাওয়া যায়, ঠিক আছে। দেখবেন একদম মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট সিস্ট পাচ্ছেন, তাহলেই বুঝবেন যে সেটা অ্যাডেনোমায়োসিস। তাহলে কি হলো, আমার ফাইব্রয়েড ইউটেরাসটা অনেক বড় থাকে, আর এখানে আমার ইউটেরাসটা 14 উইকস এর কম থাকবে। ফাইব্রয়েডে আমি সাদা কালারের হোল্ড প্যাটার্ন পাই, এখানে ডার্কার এবং ট্র্যাবিকুলেটেড অ্যাপিয়ারেন্স পাবো। ফাইব্রয়েডে আমার ফলস ক্যাপসুল থাকে, এখানে কোনো ক্যাপসুল থাকবে না, এখানে মায়োমেট্রিয়ামের মধ্যে সিস্টিক ডার্ক স্পেস আর হচ্ছে ব্লাড স্পট থাকবে। বেসড অন দ্য অবজারভেশন অফ এমআরআই, আমার এখানে হচ্ছে এমআরআইয়ের উপর ডায়াগনোসিসের উপর ভিত্তি করে এটাকে আমি ফোকাল, ডিফিউজ, অ্যাডেনোমায়োমা, সিস্টিক, নন সিস্টিক, এগুলো ভ্যারাইটিতে ভাগ করতে পারি। ফোকাল মানে যেটা বলছে একটা নির্দিষ্ট জায়গায় শুধু আমার অ্যাডেনোমায়োসিস আছে, ডিফিউজ মানে পুরো মায়োমেট্রিয়াম জুড়ে আছে, অ্যাডেনোমায়োমা মানে অ্যাডেনোমায়োসিস আছে আবার সাথে ফাইব্রয়েডও আছে, সিস্টিক মানে ছোট ছোট সিস্টিক লেশন আপনি পাবেন, নন সিস্টিক মানে সেখানে কোনো সিস্টিক লেশন পাবেন না। ডিপেন্ডিং আপন দ্য এক্সটেন্ট অফ ইনফিলট্রেশন অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা, এটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে টাইপ 2, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 হচ্ছে আপ টু জাংশনাল জোন, তার মানে আপনার এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এবং স্ট্রোমাটা কত দূর পর্যন্ত পৌঁছাইছে, সেটা হচ্ছে জাংশনাল জোন পর্যন্ত গেলে সেটা হচ্ছে টাইপ 1। মায়োমেট্রিয়ামের মিডল পর্যন্ত গেলে টাইপ 2, আর একদম মায়োমেট্রিয়ামের আউটার লেয়ার পর্যন্ত গেলে টাইপ 3। এছাড়াও আমার এক্সটেনশনের উপর ভিত্তি করে মাইল্ড, মডারেট, সিভিয়ার হতে পারে। মাইল্ড কি, লেস দ্যান 25% এফেক্টেড, মানে মায়োমেট্রিয়ামের 25% এফেক্ট হয়েছে, মায়োমেট্রিয়ামের 50% এফেক্ট হয়েছে, মায়োমেট্রিয়ামের 50% এর বেশি এফেক্ট হয়েছে। হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, আপনি যদি এখানে মায়োমেট্রিয়ামটা নিয়ে পরীক্ষা করেন, দেখবেন যে এখানে এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড এবং স্ট্রোমাল টিস্যু পাচ্ছেন। এখন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এখানে 50% অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। পেশেন্ট প্রোফাইলটা এরা হচ্ছে 40 বছরের উপরে থাকবে এবং এরা মাল্টিপ্যারাস থাকবে। ম্যানোরেজিয়া 70%, দেখেন এখানে কিন্তু ম্যানোরেজিয়াটা অনেক বেশি থাকে, সেটা আমাদের ফাইব্রয়েডের মতো। সো আপনার ফাইব্রয়েডের মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এবং এই দুইটা পার্থক্য করার জন্য কোন ইনভেস্টিগেশন করবেন? এমআরআই করবেন। তাহলে ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিসকে ডিফারেন্সিয়েট করার জন্য করবেন হচ্ছে এমআরআই। এখানে আমার কেন ম্যানোরেজিয়া হচ্ছে, এখানে আমার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এবং ইনঅ্যাডুকেট ইউটেরাইন কন্ট্রাকশন থাকে। তাহলে একটা কথা আমি ফাইব্রয়েডের সময় বলেছিলাম যে আমার মেনস্ট্রুয়েশনের ব্লিডিংটাকে কমানোর জন্য আমার ইউট্রাসের কন্ট্রাকশন হওয়া জরুরি। কন্ট্রাকশনটা যদি ঠিক মতো না হয়, তাহলে আমার এখানে ব্লিডিং কমবে না। এখানেও আমার যেহেতু মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ঢুকে গিয়েছে, এখানে আমার ইউট্রাসের কন্ট্রাকশন ঠিক মতো হবে না, ওই নর্মাল যে রিদম হওয়ার কথা সেটা হবে না, উপর থেকে নিচে যে কন্ট্রাকশন হওয়ার কথা সেটা আসবে না। তাহলে এখানে আমার ব্লিডিং বন্ধ হবে না। ডিউরিং নর্মাল মেনস্ট্রুয়েশন দেয়ার আর অ্যান্টিগ্রেড প্রোপাগেশন অফ
সাব এন্ডোমেট্রিয়াল কন্ট্রাকশন ফ্রম ফান্ডাস টু সার্ভিক্স। তাহলে ওই কথাই বলেছে যে ফান্ডাস থেকে সার্ভিক্স পর্যন্ত যে কন্ট্রাকশন আসার কথা অ্যাডেনোমায়োসিসে, যেহেতু জাংশনের ডিস্টরশন থাকে সেখানে কন্ট্রাকশনটা ঠিকমতো আসবে না, এই কারণে ব্লিডিং বন্ধ হবে না এবং মেনোরেজিয়া হবে। এরপরে কি এখানে ডিসমেনোরিয়া, এখানে ডিসমেনোরিয়াটা হবে প্রোগ্রেসিভলি ইনক্রিজড কোলিকি পেইন ডিউরিং পিরিয়ড ডিউ টু রেট্রোগেড প্যাটার্ন অফ ইউট্রাইন কন্ট্রাকশন। এখানে ডিসমেনোরিয়ার কজ কি? এর আগে আমাদের ডিসমেনোরিয়ার কজ ছিল হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে। আমার যখন এন্ডোমেট্রিওসিসে ডিসমেনোরিয়া হচ্ছিল, সেটা হচ্ছিল যে আমার ব্লাড জমে সেখানে ইনফ্লামেশন হয়ে সেই ব্যথাটা হচ্ছিল এবং সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ছিল, লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন ছিল, এইসব কারণে ব্যথা ছিল। এখানে ব্যথাটা হবে আমার ইউট্রাসের কন্ট্রাকশন হবে রেট্রোগেড, মানে কি যেই কন্ট্রাকশন আমার মাথা থেকে নিচে আসার কথা, ফান্ডাস থেকে নিচে আসার কথা, সেই কন্ট্রাকশনটা এখন নিচ থেকে উপরে হবে ওই জাংশন অ্যাবনর্মাল থাকার জন্য। তাহলে আমার এন্ডোমায়োমেট্রিয়াল জাংশন ডিস্টরশনের জন্য আমার এখানে কন্ট্রাকশনটা হবে রেট্রোগেড, উল্টা পাল্টা কন্ট্রাকশন হবে। এই উল্টা পাল্টা কন্ট্রাকশনের জন্য এখানে পেইন হবে, ঠিক আছে। এখানে অ্যাডেনোমায়োসিস যদি 80% হয়, মানে আমার মায়োমেট্রিয়ামের 80% জুড়ে যদি আমার অ্যাডেনোমায়োসিস হয়, সেখানে পেইনটা অনেক বেশি হবে। এরপর এখানে লোকাল টিস্যু এডিমা, তারপর লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো এখানে পেইনের জন্য দায়ী। ডিসপ্যারোনিয়া হবে, এখানে কয়টাল ডিফিকাল্টি হবে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হবে। এখন সাবফার্টিলিটি, এখানে সাবফার্টিলিটি কেন হবে অ্যাডেনোমায়োসিসে? এখানে তো চারপাশে অ্যাডেশন এত বেশি নাই, পেলভিক পেরিটোনিয়ামে তো এখানে ইনফ্লামেশন নাই, তাহলে এখানে কেন আমার সাবফার্টিলিটি হচ্ছে? অ্যাবনর্মাল ফাংশন অফ সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম। তার মানে আমার এন্ডোমেট্রিয়ামের নিচে যে মায়োমেট্রিয়ামটা আছে সেটার মধ্যে আমার প্যাথোলজি হয়ে আছে, তাহলে আমার মায়োমেট্রিয়ামে এখানে ঝামেলা আছে। 2 নম্বরে হচ্ছে আমার রেট্রোগেড মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে। আমার যদি মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন ঠিকমতো না হয়, স্পার্ম উপরে উঠতে পারবে না, এইটা একটা মেইন কজ। তাহলে স্পার্ম যদি আমার ইউটেরাস দিয়ে উপরে উঠতে না পারে, ফেলোপিয়ান টিউবে যেতে না পারে, সেখানে আমার প্রেগন্যান্সি হবে না। এরপরে কি ইন্টারফিয়ারেন্স ইন স্পার্ম ট্রান্সপোর্ট, যে স্পার্ম উপরে উঠতে পারছে না, এবং ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন। আমার এখানে এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে আছে, তাহলে নর্মাল যে এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম থাকার কথা সেটা এখানে নাই, সেখানে ইমপ্লান্টেশন ঠিকমতো হবে না। অ্যাবনর্মাল সাবমেট্রিয়াল ইমিউন রেসপন্স এন্ড নাইট্রিক অক্সাইড লেভেল, এখানে যে এই এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে থাকার কারণে আমার লোকাল সাইটোকাইন গুলো এখানে অ্যাবনর্মাল হয়ে যাবে, যেগুলো আমার হচ্ছে ইমপ্লান্টেশনের জন্য জরুরি, সেগুলো এখানে অ্যাবনর্মাল হয়ে যাবে। এরপরে কি সাইনে অলরেডি আমি জানি যে এখানে ইউটেরাসটা 14 উইকস এক্সিড করবে না, ইউটেরাস 14 উইকস এর কম থাকবে। ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ ইউটারাস খুব ইম্পর্টেন্ট। পেলভিক এক্সামিনেশন করে দেখবো যেখানে ইউটারাসটা বড় হয়ে গিয়েছে, কারণ কি মায়োমেট্রিয়ামের ভিতরে, এই মায়োমেট্রিয়ামের ভিতরে আমার এন্ডোমেট্রিয়াম ঢুকে গিয়েছে, তখন আমার ইউটারাসটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ঢুকে গিয়েছে, সেখানে আরো এন্ডোমেট্রিয়াম ঢুকবে, সেখানে এন্ডোমেট্রিয়ামের আরো প্রলিফারেশন হবে, সো মায়োমেট্রিয়াম হয়ে যাবে এত বড়, ঠিক আছে। এবং এই যে এনলার্জড হচ্ছে, সেটা কি অ্যান্টিরিয়র ওয়াল বেশি এনলার্জড হবে নাকি পোস্টেরিয়র ওয়াল বেশি এনলার্জড হবে? অ্যান্সার হচ্ছে পোস্টেরিয়র ওয়াল বেশি এনলার্জ। যেহেতু মায়োসিস আমার পোস্টেরিয়র ওয়ালে কমনলি হয়, পোস্টেরিয়র ওয়ালের মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াম ঢুকে বেশি, তাহলে সেই ওয়ালটাই বেশি এনলার্জড হবে। তাহলে আমি পিভি করে দেখবো যে আমার ইউট্রাসটা অনেক বড় হয়ে গেছে। এরপর খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আমি আলট্রাসোনোগ্রাফিতে কি কি দেখে বুঝবো যে আমার এখানে অ্যাডেনোমায়োসিস আছে? একটা হচ্ছে হেটেরোজেনাস ইকোজেনেসিটি, সব আলট্রাতেই দেখবেন এটা লেখা আছে। আপনি গাইনি ওয়ার্ডে যাবেন, অর্ধেক পেশেন্ট থাকবে হচ্ছে ফাইব্রয়েডের, অর্ধেক পেশেন্ট থাকবে হচ্ছে প্রোলাপসের, তার মধ্যেও আবার ফাইব্রয়েডের সাথে দেখবেন অ্যাডেনোমায়োসিস আছে, এবং সেগুলোর মধ্যে লেখা থাকবে হেটারোজেনাস ইকোজেনেসিটি, ঠিক আছে। তাহলে যদি কোনো আলট্রাসোনোগ্রাফিতে থাকে হেটারোজেনাস ইকোজেনেসিটি, কথাটার মানে কি এই যে মায়োমেট্রিয়ামের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম ঢুকে গিয়েছে, সেখানে মায়োমেট্রিয়ামের যে ইকোজেনেসিটি থাকার কথা স্মুথ, সেই স্মুথ ইকোজেনেসিটিটা থাকবে না, সেখানে ইকোজেনেসিটিটা হয়ে যাবে সিস্টিক, হেটারোজেনাস, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপো ইকোইক মায়োমেট্রিয়াম উইথ মাল্টিপল স্মল সিস্ট, যেটাকে বলে হানি কম্ব অ্যাপিয়ারেন্স। এই যে মায়োমেট্রিয়ামের মধ্যে ছোট ছোট সিস্ট পাচ্ছেন, এটাকে দেখা যাবে হানি কম্বের মতো অথবা সুইট চিজ অ্যাপিয়ারেন্স। তাহলে হানি কম্ব অ্যাপিয়ারেন্স, সুইট চিজ অ্যাপিয়ারেন্স, এগুলো কিসের সাথে রিলেটেড? অ্যাডেনোমায়োসিসের সাথে রিলেটেড। ইনক্রিজড ভাস্কুলারিটি উইদিন মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়ামের মধ্যে ভাস্কুলারিটি বেড়ে যাবে। ইল ডিফাইন্ড এন্ডোমেট্রিয়াল ইকোজেনেসিটি, এন্ডোমেট্রিয়ামের জন্য একটা আলাদা মাঝখানে আমি ইকো পাই, কমপ্লিটলি আলাদা এন্ডোমেট্রিয়াম, সেটা বোঝা যায়। সেই ইকোটা আমি এখানে পাবো না, কারণ এন্ডোমেট্রিয়ামটা তো মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে, ঠিক আছে। তো এন্ডোমেট্রিয়ামের জন্য যে আলাদা করে আমি একটা ইকো পাবো, সেটা এখানে পাবো না, কারণ সেটা মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে। এরপরে কি ইলংগেটেড প্রজেকশন, প্রজেকশন ফ্রম এন্ডোমেট্রিয়াম টু মায়োমেট্রিয়াম, একদম আঙ্গুলের মতো প্রজেকশন পাবো। এই ধরনের হচ্ছে আমার ভিতরে এন্ডোমেট্রিয়াম, বাইরে মায়োমেট্রিয়াম, এইরকম প্রজেকশন পাবো। এন্ডোমেট্রিয়াম যে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেছে, সেটা এরকম রের মতো, সূর্যের রের মতো প্রজেকশন পাওয়া যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। এরপর আপনাকে বলবে যে এমআরআই ফাইন্ডিংস কি। এমআরআই ফাইন্ডিংস হচ্ছে 1 নম্বরে অ্যাসিমেট্রিক্যাল থিকনেস পাবেন, আপনি অ্যান্টেরিয়র ওয়ালের চেয়ে পোস্টেরিয়র ওয়ালটা মোটা পাবেন, তাহলে পোস্টেরিয়র ওয়ালের থিকনেস পাবেন। আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার আলট্রার মতো ফাইন্ডিংস। হেটারোজেনাস ইকোজেনেসিটি পাবেন, আপনি মায়োমেট্রিয়ামের মধ্যে সিস্টিক লেশন পাবেন, হানিকম্ব অ্যাপিয়ারেন্স। এরপর হচ্ছে স্ট্রাইটেড প্রজেকশন, যে এন্ডোমেট্রিয়াম যে মায়োমেট্রিয়ামের মধ্যে ছড়ে যাচ্ছে, সেটা একদম সূর্যের রশ্মির মতো দেখা যাবে চারপাশে, প্রজেকশন আকারে। এরপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ইকোপুলি, যেটা এন্ডোমেট্রিয়াম আলাদাভাবে বোঝা যায়, তো সেটা আলাদাভাবে বোঝা যাবে না। ইউট্রাস হচ্ছে এনলার্জড পাবো, এবং থিকেনিং, যেটা আমার
যে জেড জাংশনের থিকেনিং মানে এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের যে জাংশন, ওই থিকেনিংটা বেড়ে যাবে 12 মিলিমিটারের বেশি হয়ে যাবে। তাহলে এখানে পার্থক্য কোথায় কোথায় পেলাম? এমআরআই এর মধ্যে আমি থিকেনিংটা বুঝতে পারছি, এমআরআই এর মধ্যে আমি পোস্টিরিয়র ওয়ালটা বড় এটা বুঝতে পারছি, বাকি সব টিভিএস এর মতো। ওকে, এখন হচ্ছে ট্রিটমেন্ট। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা? এই আপু পর্যন্ত? জি বলেন। আপু এন্ডোমেট্রিয়াসিসে যেরকম গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, বেস্ট ছিল, হ্যাঁ, তো হুম এখানে হুম। কি এরকম কোনো এখানে বেস্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড আছে? এখানে বেস্ট হচ্ছে এমআরআই, ঠিক আছে? আচ্ছা। এখানে বেস্ট হচ্ছে এমআরআই, কিন্তু এমআরআই তো আমরা সব জায়গায় করি না, তাই না? আপনাকে এখানে প্রশ্ন কিভাবে দিবে? প্রশ্ন দিবে যে একজন পেশেন্ট আসছে আপনার কাছে মেনোরেজিয়া নিয়ে, একটা পেশেন্ট আসছে যে হচ্ছে মাল্টিপ্যারাস, মাল্টিপ্যারাস সে আসছে মেনোরেজিয়া নিয়ে, মাল্টিপ্যারাস মেনোরেজিয়া দেখেই বুঝলেন যে এটা হচ্ছে আপনার অ্যাডেনোমায়োসিস। তাহলে এইখানে আপনার নেক্সট ইনভেস্টিগেশন, যখন আপনাকে বলবে হোয়াট ইজ ইওর নেক্সট ইনভেস্টিগেশন, তখন বুঝবেন যে এখানে অ্যাভেলেবল ইনভেস্টিগেশনটা জানতে চাচ্ছে যে আপনার হাতের কাছে কোনটা আছে যেটা আপনি সবচেয়ে প্রথমে করবেন। টিভিএস। তখন অ্যান্সার হবে আপনার টিভিএস অথবা আল্ট্রাসোনোগ্রাফি। কিন্তু যদি বলে যে হোয়াট ইজ ইওর বেস্ট ডায়াগনস্টিক টুল, তখন অ্যান্সার হয়ে যাবে এমআরআই। ঠিক আছে, যখন আপনাকে বেস্ট কথাটা উল্লেখ করবে, এখানে যখন আপনাকে কনফার্মেটরি কথা উল্লেখ করবে, বেস্ট, কনফার্মেটরি, ডেফিনেটিভ, এই তিনটা কথা যখন উল্লেখ করবে তখন অ্যান্সার হয়ে যাবে এমআরআই। এগুলো না বলে যদি বলে যে হোয়াট ইজ ইওর নেক্সট ইনভেস্টিগেশন টু ডায়াগনোস, তখন অ্যান্সার হচ্ছে টিভিএস। এরপরে জানতে চাইবে যে আপনার টিভিএস এর ফাইন্ডিংস তাহলে কি কি, এটা এমসিকিউতে আসতে পারে, খুবই কমন, ম্যাডামদের ফেভারিট প্রশ্ন। সো তখন আপনি ফাইন্ডিংস গুলোকে ট্রু দিবেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট ফর অ্যাডেনোমায়োসিস ইজ আনস্যাটিসফ্যাক্টরি। কেন? অলরেডি বলে ফেলছি যে আমার এখানে এন্ডোমেট্রিয়ামের যে বেজাল লেয়ারটা থাকে সেটা আমার হরমোনের প্রতি নন রেসপন্সিভ থাকে। সো যদি আমার শুধু বেজাল লেয়ার ভিতরে ঢুকে, যেটা প্রথমেই ঢুকবে, সো ওইটাই যদি শুধু ঢুকে, তাহলে সেটা আমার বাইরে থেকে প্রজেস্টেরন দিয়ে আমি কোনো একটা লাভ পাবো না। কিন্তু সেখানে আমি কি করতে পারি? আমি সেখানে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারি, ব্যথা কমানোর জন্য আমি এনএসআইড দিব। এরপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে কাজে দেয়, যেটা পরীক্ষায় আসে, বলবে যে আমার অ্যাডেনোমায়োসিসের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে কার্যকরী কোনটা, ইফেক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট কোনটা ফর অ্যাডেনোমায়োসিস, সেটার অ্যান্সার হচ্ছে এলএনজি আইওএস, যেটা হচ্ছে প্রোজেস্টেরন রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেটার নাম হচ্ছে মিরেনা। এইটাই শুধুমাত্র আপনি অ্যাডেনোমায়োসিসের মেডিকেল ট্রিটমেন্ট হিসাবে কাজে দিতে পারে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার এসবি এর অ্যান্সার হবে, যে মেডিকেল ট্রিটমেন্ট ফর অ্যাডেনোমায়োসিসের এসবি এর অ্যান্সার কি? মিরেনা। এখন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যদি মিরেনাতে ঠিক না হয়, আপনাকে সার্জিক্যালে যেতে হবে। সার্জিক্যালে কনজারভেটিভ আছে, ডেফিনিটিভ আছে। কনজারভেটিভ কি? অ্যাডেনোমায়োমেক্টমি, আপনি অ্যাডেনোমায়োমাটা কেটে নিয়ে আসবেন, যতটুকু অংশ জুড়ে ওই এন্ডোমেট্রিয়ামটা ঢুকেছে সে ততটুকু অংশ আপনি কেটে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনি ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করতে পারেন, যে আমরা ইউট্রাসের মধ্যে যে আর্টারিটা ব্লাড সাপ্লাই দিচ্ছে, ওই আর্টারি আপনি বন্ধ করে দিবেন একটা এম্বোলাই দিয়ে, তাহলে তার ব্লিডিংটা কমে গেল। আর কি, ডেফিনেটিভের মধ্যে আপনি হিস্টেক্টমি করে দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আপনাদের ক্লাস। আপনাদের হচ্ছে আরেকটা ক্লাস হবে এই সপ্তাহেই, সেটা হচ্ছে আপনার ওভারিয়ান নিওপ্লাসিয়ার উপর, সেটা আমাদের অনেক বড় ক্লাস, ওইটা আমি এক্সট্রা করে নিব। আর হচ্ছে এরপরে রেগুলার ক্লাস আপনাদের হবে হচ্ছে আগামী 1 তারিখে। ঠিক আছে, তাহলে আমি যদি ওভারিয়ান নিওপ্লাসিয়াটা আলাদা করে নিতে পারি, তাহলে 1 তারিখেই আপনাদের নিওপ্লাসিয়া ফুল শেষ হয়ে যাবে। আর হচ্ছে ফাইব্রয়েড এবং এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস দুইটা একসাথে মিলাই আপনাদের পরীক্ষা হবে 30 তারিখে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা? আপু একটা কোশ্চেন আছে। জি জি আপু বলেন। এন্ডোমেট্রিয়াসিস এর ক্ষেত্রে আমরা ওই যে স্কোরিং করলাম না, যে 4 থেকে জি, 6টা লেশন, হ্যাঁ তাহলে হ্যাঁ লেশন হ্যাঁ। মানে কি বুঝাইতে চাচ্ছে এটা লেশন মানে বুঝি নাই। হচ্ছে ওই যে এন্ডোমেট্রিয়াম যে পেরিটোনিয়ামের মধ্যে বসেছে, যেটাকে আমি পাউডার বার্ন লেশন বলছি, ওইটা কয়টা? ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা ওই যে আমি আচ্ছা। পাউডার বার্ন লেশন, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, বুঝতে পারছি আপু। রেড পলিপয়েড এরিয়া, ইয়েলো এরিয়া, ওইগুলা কয়টা? ও ঠিক আচ্ছা, আছে, থ্যাংক ইউ আপু। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে আপনারা পড়েন, আর না বুঝলে আমাদের চ্যাট বক্সে জিজ্ঞাসা করবেন, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনাদেরকে পিডিএফ কিন্তু ওয়েবসাইটের নোট সেকশনে দেওয়া থাকবে, আপনারা ক্লাস রেকর্ডের সাথে নোট সেকশনে গিয়ে দেখবেন যে সব ক্লাসের পিডিএফ থাকবে। কালকে দেখবেন যে পিডিএফ আপলোড হয়ে গেছে, ওটা একসাথে নিয়ে পড়ে ফেলবেন। ওগুলো হচ্ছে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট। ফার্স্টে কি দেখেন, অ্যান্টিপ্রোজেস্টেরন, যেটার নাম হচ্ছে মিফেপ্রিস্টোন। এগুলো সবই হচ্ছে আমার ফাইব্রয়েডের সাইজ কমাবে, ফাইব্রয়েডের ব্লিডিং কমাবে। এরপরে আছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর, যেটা এখন খুব বেশি ইউজ হচ্ছে, উলিপ্রেস্টল অ্যাসিটেট। তাহলে আপনাকে বলবে যে উলিপ্রেস্টল অ্যাসিটেট কি ধরনের ওষুধ? এটা হচ্ছে সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর। ঠিক আছে, এটা আমার ব্লাড লস কমাবে 90% ক্ষেত্রে। আপনাকে যদি কখনো এসবিএ দেয় যে এই উলিপ্রোস্টল অ্যাসিটেটটা কি আমার ইউট্রাসের সাইজ কমায় নাকি আমার ব্লাড লসটাকে কমায়, আপনার এসবিএর অ্যান্সার হবে যে এটা মূলত আমার ব্লাড লসটাকে কমায়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটাকে কমায়, ব্লাড লসটাকে কমায়। ঠিক আছে, এবং এটা দিলে পেশেন্ট হচ্ছে অ্যামেনোরিক হয়ে যায়, মানে টানা 10 দিন উলিপ্রোস্টল অ্যাসিটেট খাওয়ার পরে তার অ্যামেনোরিয়া হয়ে যায়, মানে যতদিন আপনি এই ওষুধটা দিবেন 3 মাস দিলে 3 মাস তার অ্যামেনোরিয়া থাকবে। আর কি কি আছে এখানে? এখানে আছে হচ্ছে আপনার লেভোনোরজেস্ট্রল আইওএস, যেটা হচ্ছে প্রোজেস্টেরন রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ঠিক আছে, লেভোনোরজেস্ট্রল আইওএস প্রোজেস্টেরন রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটা দেওয়ার শর্ত হচ্ছে এখানে ইউটেরাসকে লেস দ্যান 12 উইক থাকতে হবে। ঠিক আছে, এখানে ইউটেরাসকে লেস দ্যান 12 উইক থাকতে হবে, তার মানে আমার ফাইব্রয়েডটাকে এখানে ছোট থাকতে হবে। আর অপশন কি? জিএনআরএইচ অ্যানালগ, জিএনআরএইচ অ্যানালগের মধ্যে অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট। জিএনআরএইচ অ্যানালগের মধ্যে অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট যেটাই বলেন, সবগুলারই কাজ হচ্ছে ইস্ট্রোজেনকে কমায় দেওয়া। ইস্ট্রোজেনকে কমায় সে হচ্ছে আমার ফাইব্রয়েডের সাইজ এবং ব্লাড লসটাকে কমায় দিবে। আরেকটা কি দিতে পারি? ওরাল কম্বাইন্ড পিল, ওসিপি। এটা দিলে কি হবে? এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন্ডলি থাকে,
সেটা তখন আমার প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর কি দিতে পারি? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর। এটার মধ্যে কি আছে? মেফেনেমিক অ্যাসিড। ঠিক আছে, সাইজ ছোট কিন্তু সিমটম আছে। বুঝা গেছে? সাইজ ছোট কিন্তু সিমটম আছে, সেটাকেও আমি ট্রিটমেন্ট করব, যেটা একটু আগে বললাম। ওকে, আচ্ছা এখন তাহলে কি দিলাম? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নরমালি আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে দেই হচ্ছে মেফেনেমিক অ্যাসিড। এই মেফেনেমিক অ্যাসিডটা দেই ম্যাক্সিমাম ব্যথা কমানোর জন্য। যেমন ডিসমেনোরিয়াতে আমরা মেফেনেমিক অ্যাসিড ইউজ করি ব্যথা কমানোর জন্য। কিন্তু এখানে তো আমার ফাইব্রয়েডের ব্লিডিং এর সাথে কোনো পেইন নাই, তাহলে এখানে কেন দিচ্ছি? এখানে দিচ্ছি কারণ এখানে আমার ইমব্যালেন্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে, এখানে প্রোস্টাসাইক্লিনটা বেশি বেশি তৈরি হচ্ছে, যেটা আমার ব্লিডিংটা বাড়াই দিচ্ছে। আমি যদি প্রোস্টাগ্ল্যান্ডিনকেই এখানে আর সিনথেসিস হতে না দেই, তাহলে আমার প্রোস্টাসাইক্লিনটাও কমে যাবে। আমি চাচ্ছি এখানে প্রোস্টাসাইক্লিন কমাতে, এই কারণে এখানে আমি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর মেফেনেমিক অ্যাসিড দিচ্ছি। ঠিক আছে, এরপরে কি সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, যেটা হচ্ছে আমার উলিপ্রিস্টল অ্যাসিডেট, সেটা আমি দিতে পারি। আর যেটা হচ্ছে অ্যান্টি গোনাডোট্রপিন ডানাজোল, এটা এখন আর ইউজ হয় না। ডানাজোলের হচ্ছে অ্যান্ড্রোজেনিক ইফেক্টের জন্য ডানাজোল আর এখন ইউজ হয় না। আচ্ছা আর কি দিতে পারি? নন হরমোনালের মধ্যে দিতে পারি হচ্ছে ট্রানেক্সিমিক অ্যাসিড। ট্রানেক্সিমিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি ফিব্রিনোলাইটিক, এটা ব্লিডিং কে কমায় রাখবে। অ্যারোমাটেজ ইনহিবিটর দিতে পারি। তাহলে আমার ফাইব্রয়েড যেহেতু অতিরিক্ত ইস্ট্রোজেনের সাথে রিলেটেড, তাহলে আমি যদি অ্যারোমাটেজ এনজাইমটা বন্ধ করে দিতে পারি, সেখানে আমার অ্যারোমাটাইজেশন হবে না, অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন তৈরি হবে না, তখন আমার ফাইব্রয়েডটা আর বড় হতে পারবে না, তার ব্লিডিং কমে যাবে। তো এগুলো হচ্ছে আমি মেডিকেল ম্যানেজমেন্টে দিতে পারি। এখন সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি কি আছে? সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমার আছে মায়োমেক্টমি এবং আদার। ঠিক আছে, তাহলে মায়োমেক্টমি আমি ল্যাপারোটমি, ল্যাপারোস্কোপি, হিস্ট্রোস্কোপি, রোবোটিক নানাভাবে করতে পারি। আদারের মধ্যে কি আছে? এমবোলোথেরাপি। আমি হচ্ছে ইউটেরাসের যে ভেসেল আছে, ইউটেরাইন ভেসেল, সেটার মধ্যে একটা এমবোলাই দিয়ে রাখতে পারি। এমবোলাই যদি আমি ভেসেলের মধ্যে দেই, সেই ভেসেলের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তখন ইউটেরাসের ব্লাড সাপ্লাই কমে সেখানে আমার হচ্ছে ফাইব্রয়েডটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি ইউট্রাইন আর্টারি লাইগেট করে দিতে পারি, যে আমি বেঁধে দিব ইউট্রাইন আর্টারি, যাতে আর ইউট্রাসে ব্লাড সাপ্লাই দিতে না পারে। তাহলে ইউট্রাসে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে সেখানে আমার ফাইব্রয়েডটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর কি করতে পারি? মায়োলাইসিস, মানে আমি ফাইব্রয়েডটা গলায় দিতে পারি। ফাইব্রয়েডের মধ্যে মায়োসাইট যে সেলটা, সেটা আমি গলায় দিতে পারি। এরপর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, আমি এন্ডোমেট্রিয়ামকে পড়াই দিতে পারি। কোনো কিছুতেই কাজ না হলে শেষে আমি হিস্টেক্টমি করবো। ঠিক আছে, এরপরে আপনার আসছে মায়োমেক্টমি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা। মায়োমেক্টমি করার আগে আপনাকে পেশেন্টকে কাউন্সিল করে নিতে হবে। পেশেন্টকে কাউন্সিল করার সময় আপনাকে কি বলতে হবে? যে মায়োমেক্টমি একটা খুবই রিস্কি অপারেশন, এখানে প্রচুর ব্লিডিং হয়, ব্লিডিং এর জন্য আমার প্রয়োজনে হিস্টেরেক্টমি করা লাগতে পারে, এটা আপনাকে পেশেন্টকে বলতে হবে। আর কি বলতে হবে? মায়োমেক্টমি আমি কখন করছি? মায়োমেক্টমি করছি মূলত পেশেন্টের সাবফার্টিলিটি আছে এরকম কেসে, যে পেশেন্ট বেবি নিতে চায়, তখন আমি ইউট্রাস না কেটে আমি শুধু ফাইব্রয়েডটা কেটে দিচ্ছি, টিউমারটা কেটে দিচ্ছি, যে ইউট্রাস ইনট্যাক্ট রাখছি, যাতে সে পরবর্তীতে বাচ্চা নিতে পারে। এখন পেশেন্ট দেখলো যে আমি মায়োমেক্টমি অপারেশন করার পরেও তার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, তখন আমাকে বলবে যে ডাক্তার পচা, অপারেশন পারে না, বুলবাল অপারেশন করে দিয়েছে। তাহলে আমাকে বলে দিতে হবে যে মায়োমেক্টমি করার পরেও আমার প্রেগন্যান্সি রেট হচ্ছে 40 থেকে 60%, মানে মায়োমেক্টমি করেও কিন্তু আপনি প্রেগনেন্ট নাও হতে পারেন। আর কি বলতে হবে? রিকারেন্স অফ ফাইব্রয়েড, মায়োমেক্টমি করার পরও আপনার নতুন ফাইব্রয়েড সেখানে আবার তৈরি হতে পারে 30 থেকে 50% ক্ষেত্রে। আপনার মেনোরেজিয়া, মানে ফাইব্রয়েডের জন্য যে ব্লিডিংটা বেশি হচ্ছিল, সেই মেনোরেজিয়াটা পারসিস্ট করতে পারে, মেনোরেজিয়া হয়তো ঠিক হবে না, আগের মতোই রয়ে যাবে, এরকম থাকতে পারে 1 থেকে 5% ক্ষেত্রে। আবার আমার ল্যাপারোটমি লাগতে পারে, মানে আমি যেহেতু মায়োমেক্টমি করছি সেখানে প্রচুর ব্লিডিং এর চান্স থাকে, সেখানে আমার প্রয়োজনে পরবর্তীতে আবার অপারেশন করা লাগতে পারে ব্লিডিং কমানোর জন্য। ঠিক আছে, এগুলো আমাকে বলতে হবে। এরপরে ইন্ডিকেশন অফ মায়োমেক্টমি, আমি কখন মায়োমেক্টমি করব? প্রথম কথা হচ্ছে যদি আমার উইমেনটা বেবি চায়, যে সে হচ্ছে বেবি নেবে, কিন্তু আমার ইয়ার সাইজটা, ইউট্রাসের সাইজটা 12 সপ্তাহের বেশি, তাহলে ইউট্রাসের সাইজ বড় হয়ে গিয়েছে, টিউমারের সাইজ বড় হয়ে গিয়েছে, এই টিউমার ফেলে না দিলে সে বেবি নিতে পারবে না, সো তখন আমাকে মায়োমেক্টমি করে দিতে হবে। এরপর হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও যদি তার ব্লিডিং না কমে, তার যদি প্রেশার সিমটম শুরু হয়ে যায়, মানে হাইড্রিউরেটার হয়ে যাচ্ছে, সেখান থেকে পাইলোনেফ্রাইটিস হয়ে যাচ্ছে, এগুলো যদি হয়, এরপরে ইউট্রাসের ক্যাভিটি যদি ডিস্টরশন হয়ে যায়, এরপরে তার বারবার প্রেগনেন্সি লস হচ্ছে ফাইব্রয়েডের জন্য, তখন আমি ফাইব্রয়েডটা কেটে দিব। এরপরে কোনো র্যাপিডলি গ্রোয়িং ফাইব্রয়েড যদি পাই, যে আমি দেখতেছি 1 মাসের মধ্যে তার ফাইব্রয়েডটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন সেই ফাইব্রয়েড আমি কেটে দিব। এরপরে হচ্ছে সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি থাকে, এটা কাটা খুব সহজ, উপরে একটা পেডাঙ্কুল দিয়ে ফাইব্রয়েডটা ঘুরতে থাকে, শুধু আমি ওই উপরের ফাইব্রয়েডটা কেটে দিব। ঠিক আছে, তো এই সব কন্ডিশনে আমি মায়োমেক্টমি করব। এরপর হচ্ছে প্রিরিকুইজিট টু মায়োমেক্টমি, আমাকে মায়োমেক্টমির আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একইভাবে মায়োমেক্টমি করছি মূলত পেশেন্টের বাচ্চা নেওয়ার জন্য, যে সে যাতে ফাইব্রয়েড কেটে দেওয়ার পরে বাচ্চা নিতে পারে। ঠিক আছে, তার মানে সাবফার্টিলিটি ট্রিটমেন্ট হিসাবে আমি মায়োমেক্টমি করছি, কিন্তু আমাকে তার আগে দেখতে হবে যে এই সাবফার্টিলিটির জন্য, তার বাচ্চা না হওয়ার জন্য আরো কোনো কজ আছে কিনা। তাহলে আমাকে হিস্ট্রোস্কোপি করতে হবে, আমি ক্যামেরা দিয়ে ইউট্রাসের ভিতরে দেখবো, সালপিঙ্গোগ্রাফি করে দেখবো। সালপিঙ্গোগ্রাফি মানে হচ্ছে ইউট্রাসের ভিতরে ডাই দিয়ে আমি এক্স রে করে দেখবো।
যে তার আদার কোনো প্যাথোলজি আছে কিনা ফাইব্রয়েড ছাড়া, ঠিক আছে, যার জন্য তার বাচ্চা হচ্ছে না, এরকম আদার কোনো প্যাথোলজি আছে কিনা। এরপরে আমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে দেখবো, যেহেতু আমি মাইমিক্টমি এটাতে কি করছি যে শুধু ফাইব্রয়েডটা কেটে নিয়ে আসছি, আমার ইউট্রাসটাকে আমি ইন্ট্যাক্ট রেখে দিচ্ছি, ইউট্রাসটা আমি ফেলছি না, ঠিক আছে। তাহলে আমি শুধু টিউমারটা কেটে নিয়ে আসছি, ইউট্রাসটা ইন্ট্যাক্ট আছে। তাহলে ইউট্রাসকে আমি যেহেতু রেখে আসছি, আমাকে দেখতে হবে ইউট্রাসের মধ্যে আবার কোনো ক্যান্সার আছে কিনা, যেহেতু ফাইব্রয়েডের সাথে আমার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি যেহেতু ফাইব্রয়েড কেটে ইউট্রাসটা ভিতরে রেখে আসছি, সেখানে কোনো ক্যান্সার আছে কিনা। এই কারণে আমাকে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে নিতে হবে, এন্ডোমেট্রিয়ামটা নিয়ে পরীক্ষা করে দেখতে হবে, ঠিক আছে, টু এক্সক্লুড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এরপরে খুবই ইম্পর্টেন্ট, আমার হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করে দেখতে হবে। তার বাচ্চা হচ্ছে না, আমি শুধু মা নিয়েই পড়ে আছি, তো বাচ্চা না হওয়ার পিছনে কি শুধু মায়ের কারণ? আমাকে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করেও দেখতে হবে যে তার সিমেন অ্যানালাইসিস রিপোর্ট নর্মাল কিনা। তার মানে আমাকে এই বড় অপারেশনটা করার আগে অনেক কিছু দেখে, অনেক কাউন্সিলিং করে তারপর মাইমেক্টমি করতে হবে। কখন আমি মাইমেক্টমি করতে পারবো না? যদি আমার ইনফেক্টেড ফাইব্রয়েড থাকে এবং যদি মেনোপোজের পরেও ফাইব্রয়েডের গ্রোথ থাকে, তার মানে বুঝবো কি সেটা সার্কোমার দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন আমি আর মায়োমেক্টমি করবো না, ঠিক আছে। তাহলে যদি সার্কোমার মতো চেঞ্জ হওয়া শুরু করে আর যদি ইনফেক্টেড ফাইব্রয়েড থাকে, তখন আমি মায়োমেক্টমি করবো না। আচ্ছা, এখন হচ্ছে সার্ভাইকাল ফাইব্রয়েড। সার্ভাইকাল ফাইব্রয়েডটা দেখেন, একটা ফাইব্রয়েড সার্ভিক্সের মধ্যে বসে আছে। তাহলে একটা ফাইব্রয়েড যদি সার্ভিক্সের মধ্যে বসে থাকে, আমার ইউট্রাসের সামনে থাকে হচ্ছে ইউরেথ্রা। এই বড় ফাইব্রয়েডটা ইউরেথ্রাতে গিয়ে চাপ দেয়, চাপ দিলে ইউরিনটা আর নিচে নামতে পারে না, তখন আমার ইউরিনারি রিটেনশন হয় এবং আদার ইউরিনারি সিমটম যেমন ইনঅ্যাডিকুয়েট, ভয়েডিং, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, এগুলো হয়, ঠিক আছে। তাহলে আমার যদি অ্যান্টেরিয়র সার্ভাইকাল কোনো ফাইব্রয়েড থাকে, যে সার্ভিক্সের সামনে একটা ফাইব্রয়েড আছে, তখন আমার ব্লাডার সিমটম হবে। সার্ভিক্সের পিছনে ফাইব্রয়েড থাকলে সেখানে রেকটাল সিমটম হবে। দুই সাইডে ফাইব্রয়েড থাকলে সেখানে আমার হেমোরয়েড হতে পারে। আর সেন্ট্রাল সার্ভাইকাল মানে একদম একটা ফাইব্রয়েড সার্ভিক্সের মধ্যে সেন্ট্রালি বসে আছে, সেরকম থাকলেও আমার ব্লাডার সিমটম হবে ডমিনেন্টলি। সোজা কথা, সার্ভাইকাল ফাইব্রয়েড থাকলেই আমার ব্লাডার সিমটম হবে, ঠিক আছে। এবং সেখানে আমাকে কোন টেস্ট করতে হবে এক্সট্রা করে, সেখানে আমাকে আইভিও করতে হবে, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, যে আমার ফাইব্রয়েডের জন্য যে ইউরেথ্রাতে চাপ পড়ে আছে, সেখানে সব ইউরিন জমা হয়ে আছে, সেখান থেকে তো আমার ইউরিন ব্যাকফ্লো হয়ে হাইড্রিউরেটার, পাইলোনেফ্রাইটিস এগুলো ডেভেলপ করে যেতে পারে। সেগুলো কিছু আছে কিনা সেগুলো দেখার জন্য আমার আইভিও করতে হবে সার্ভাইকাল ফাইব্রয়েডের সাথে। আর যেটা সেন্ট্রাল সার্ভাইকাল ফাইব্রয়েড মানে সার্ভিক্সের মধ্যে একটা ফাইব্রয়েড বসে আছে, সেটার একটা নাম হচ্ছে ল্যান্টার্ন অন ডোম অফ সেন্ট পল, মানে একটা ডোমের মতো একটা ফাইব্রয়েড বসে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আপনাদের ক্লাস। ফাইব্রয়েডটা আমাদের খুবই পরিচিত একটা টপিক, ঠিক আছে। এরপরে দেখেন, এটা আমাদের অপস বইয়ের মধ্যে আছে, একটা অপস বইয়ের একটা চ্যাপ্টার আছে গাইনি রিলেটেড কমপ্লিকেশন উইথ প্রেগন্যান্সি, সেখানে আছে প্রেগন্যান্সির উপর ফাইব্রয়েডের ইফেক্ট কি। তাহলে অলরেডি আমরা জানি যে ফাইব্রয়েড থাকলে মা সাবফার্টাইল থাকবে, তার বেবি হতে চাইবে না, অথবা বেবি হলেও সেটা সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যাবে। এরপরে অবস্ট্রাক্টেড লেবার হতে পারে যদি সার্ভিক্সের ফাইব্রয়েড থাকে, যে আমার বাচ্চা নামবে না নিচ দিয়ে। এরপরে ম্যাল পজিশন এবং ম্যাল প্রেজেন্টেশন, যেহেতু আমার ইউট্রাসের ক্যাভিটির মধ্যে একটা টিউমার বড় জায়গা দখল করে আছে, সেখানে বাচ্চা ঠিকমতো ঘুরতে পারবে না, বাচ্চার মাথা নিচে নামতে পারবে না, তো তখন বাচ্চা ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন মানে হচ্ছে ব্রিচ হয়ে থাকবে, ট্রান্সভার্স হয়ে থাকবে, অবলিক হয়ে থাকবে। এরপরে হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন ইন লেবার, আমাদের ডেলিভারির সময় তো ব্লিডিং হয়, তাই না? সে ব্লিডিংও আবার কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? সে ব্লিডিংও কিন্তু ডেলিভারির যে ব্লিডিং সেটাও কন্ট্রোল হয় ইউট্রাসের কন্ট্রাকশনের মাধ্যমে। তো এটা তো আমরা জেনে আসলাম যে ফাইব্রয়েডের জন্য ইউট্রাসের কন্ট্রাকশনটা ঠিক মতো হয় না, তখন আমার ওই ব্লিডিং বন্ধ হইতে চাইবে না, তখন আমার কি হবে, ডেলিভারির পরে পিপিএইচ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি ডিলেড ইনভুলেশন, ডেলিভারির পরে আমার যে ইউট্রাসটা কমার কথা, ছোট হয়ে যাওয়ার কথা, সে ঠিক মতো ছোট হতে পারবে না। আর কি হতে পারে, প্রিম্যাচিওর লেবার হতে পারে। এখন ফাইব্রয়েডের উপর প্রেগন্যান্সির ইফেক্ট কি? ফাইব্রয়েডটা বড় হয়ে যায়, যদি সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড থাকে সেটা টর্শন হয়ে যায়, এবং সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে সেটার ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়, আর ইম্পর্টেন্ট হচ্ছে রেড ডিজেনারেশন হয়ে যায়, যে সেখানে আমার ফাইব্রয়েড বড় হয়ে রেড ডিজেনারেশন হয়ে যাবে, ঠিক আছে। ফাইব্রয়েড বড় হয়ে আমার রেড ডিজেনারেশন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আপনাদের ক্লাস। এই পর্যন্ত কারো বুঝতে কারো অসুবিধা আছে কিনা আমাকে জানান। আচ্ছা, কারো বুঝতে যদি অসুবিধা না থাকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 24 তারিখে, নিউপ্লাসিয়া সেকেন্ড। এরপরে আপনাদের আরেকটা এক্সট্রা ক্লাস ওভারিয়ান টিউমারের উপর হবে। এরপরে মের 1 তারিখে আমাদের নিউপ্লাসিয়া শেষ হবে, ঠিক আছে। সবগুলো নিউপ্লাসিয়ার ক্লাস শেষ হওয়ার পরে আমাদের একটা এক্সাম হবে, যেখানে টোটাল নিউপ্লাসিয়ার উপর কোশ্চেন থাকবে। ওকে, সো আপনারা একটু পড়তে থাকেন, পড়তে নিয়ে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাবেন, আমি আবার চ্যাট বক্সে বুঝাই দেবো, ঠিক আছে। ক্লাস শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।